হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের বাউন্স ব্যাক কেমিস্ট্রি কোর্সের তোমাদের সব থেকে বহুল আকাঙ্ক্ষিত চ্যাপ্টার, যে চ্যাপ্টার 5 রাসায়নিক বন্ধন। এই চ্যাপ্টারটা তোমাদের অনেকের কাছেই কঠিন লাগে। এর প্রধান কারণ হচ্ছে এই চ্যাপ্টারটা পড়ার জন্য তোমার বেশ কিছু বেসিক তোমার দরকার, অর্থাৎ পদার্থের গঠন, পর্যায় সারণী, অর্থাৎ চ্যাপ্টার 3 আর 4 এগুলোর আসলে বেসিক জিনিসগুলো তোমার দরকার আছে। তো তোমরা যেটা করো, ওই বেসিক পার্টটুকু স্কিপ করে ডিরেক্ট চ্যাপ্টারে ঢুকতে যাও, চ্যাপ্টার 5 পড়তে যাও। তো চ্যাপ্টার 3-4 না পড়ে তাহলে কিন্তু তোমার এই চ্যাপ্টারটা অনেক কঠিন লাগবে। বাট আমি যেটা করবো, চ্যাপ্টার 5 পড়ানোর সময় আগে চ্যাপ্টার 5 পড়ানোর জন্য যেই বেসিক তোমার দরকার সেইগুলো তোমাকে দিয়ে দিব। তো চলো এই ক্লাসটা তাহলে শুরু করি। 3টা ক্লাসের মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো চলো আমরা তার কথা না বাড়ি ক্লাসে শুরু করি। আসো, এই চ্যাপ্টারে আমাদের প্রথম টপিকে আমরা নাম যেটা পড়বো সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের বেসিক ধারণা। ভাই, এটা তো পড়ছি আমরা, কোথায় পড়ছি? ওই যে পর্যায় সারণীতে পড়ছি। তারপরে তোরা কিছু বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করি। যেমন আমরা নিশ্চয়ই কক্ষপথ সংখ্যা সম্পর্কে সবাই আমরা জানি। যেমন আমরা কক্ষপথ সংখ্যা এটাকে আমরা এন দিয়ে প্রকাশ করি। তোমাদের কি মনে আছে যে কি পড়ছিলাম আমরা? যে আমরা পড়ছিলাম ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে কিছু বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে, এই জিনিসগুলো আমরা পড়ে আসছি। তো কক্ষপথ সংখ্যা এটাকে আমরা এন দিয়ে প্রকাশ করে থাকি, রাইট? আচ্ছা, বুঝলাম। এখন এটা কি পড়ছি আমরা কখনো যে এন ইকুয়াল যদি 1 হয়, অর্থাৎ প্রথম কক্ষপথে শুধুমাত্র 1s এই উপশক্তি স্তরটা থাকে। তারপর যদি তোমার এন ইকুয়াল টু 2 হয়, তাহলে এইখানে শুধুমাত্র 2s এবং 2p এই দুইটা উপশক্তি স্তর থাকে। এইগুলো আশা করি তুমি পড়ছো। তারপর যদি তোমার এন ইকুয়াল টু 3 হয়, তাহলে সেইখানে 3s, 3p, 3d এই 3 ধরনের উপশক্তি স্তর আসলে পাওয়া যায়। তাহলে একটা পাবা 3s, একটা পাবা তুমি 3p, একটা বাবার তোমার 3d। ভাই এগুলো তো জানি, এগুলো কেন বলতেছেন? কারণ আছে। এইগুলো পড়া, এই চাপটা পারার জন্য এই কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকা লাগবে। তাহলে আমরা পড়লাম, একটু করে রিভিশন দিচ্ছি জিনিসগুলো কেমন। আমরা তাহলে বললাম আমরা কক্ষপথ সংখ্যা যেটা আছে সেটাকে আমরা এন দিয়ে প্রকাশ করি। আর যদি আমার কাছে প্রথম কক্ষপথ হয়, তাহলে এখানে শুধুমাত্র 1s উপশক্তি স্তর থাকে। যদি আমার কাছে দ্বিতীয় কক্ষপথ হয়, তাহলে সেখানে 2s উপশক্তি স্তর থাকে আর 2p থাকে। যদি আমার n ইকুয়াল টু 3 হয়, তাহলে সেখানে 3s, 3p এবং 3d থাকে। একদম সিম্পল হিসাব। আচ্ছা, এগুলো কিন্তু সবগুলো হচ্ছে উপশক্তি স্তর। এখন আমাদের যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে কোন উপশক্তি স্তরে কয়টা করে অরবিটাল থাকে। এই কনসেপ্টটা একটু আমাদের জানা লাগবে। যেমন আমরা সবাই জানি আমাদের যে এস উপশক্তি স্তর আছে, এগুলো আমরা নিশ্চয়ই পড়ে আসছি, রাইট? কোথায় পড়ছি? ওই যে আমাদের পর্যায় সারণীর এখানে পড়ছি। এস উপশক্তি স্তরে অরবিটাল কয়টা থাকে বলতে পারো? মনে রাখবা, এস উপশক্তি স্তরে অরবিটাল থাকে কিন্তু তোমার একটা। কয়টা অরবিটাল থাকে? একটা অরবিটাল থাকে, ঠিক আছে? তারপর পি উপশক্তি স্তরে কয়টা অরবিটাল থাকে? ভাই পি উপশক্তি স্তরে তো আমার যতটুকু মনে পড়ে 3টা অরবিটাল থাকে। ভাই তাহলে কি আসলে 3টা? আমি কি ঠিক আছি? হ্যাঁ, তুমি অ্যাবসলিউটলি ঠিক আছো। পি উপশক্তি স্তর অরবিটাল থাকে 3টা। তাহলে বলো তো ডি তে কয়টা অরবিটাল থাকে? ডি উপশক্তি স্তর এইখানে অরবিটাল থাকবে তোমার কিন্তু মোট 5টা। আচ্ছা ভাই, এন ইকুয়াল টু 4 হলে কি হবে? ওগুলো কেন দেখালেন না? কারণ এটা তোমার এই চ্যাপ্টারে লাগবে না। 4 হলে 4s, 4p, 4d, 4f পর্যন্ত হয়। আচ্ছা, তাহলে ডি উপশক্তি স্তরে অরবিটাল থাকে কয়টা? 5টা। আমরা তো বললাম যে আজাইরা কোনো জিনিস তোমারে পড়াবো না, যা তোমার লাগবে তাই তোমারে পড়াবো। যেমন এফ উপশক্তি স্তরে অরবিটাল থাকে 7টা, বাট এটা আমরা লিখবো না, কারণ এটা তোমার কাজ নাই এই চ্যাপ্টারে কোনো। ওকে, যাই হোক। এখন একটা জিনিস মনে রাখবা, এই অরবিটালগুলোকে আমরা অনেক সময় এভাবে বক্স আকারে দেখাই। কিভাবে বক্স আকারে দেখাই? ধরো এই যে আমাদের একটা এস অরবিটাল আছে, এটাকে যদি আমি একটা অরবিটাল, তাহলে একটা বক্স থাকবে এখানে। পি অরবিটালটা কিরকম হবে? পি অরবিটাল এখানে 3টা অরবিটাল, তাহলে 3টা বক্স থাকবে এখানে। কি থাকবে? 3টা বক্স থাকবে। পি এর এখানে 3টা দেখবে এভাবে করে বক্স থাকবে, বুঝছো? পি এর এখানে দেখবা 3টা করে তোমার এখানে এভাবে করে বক্স থাকবে, ঠিক আছে? আচ্ছা ভাই, তাহলে ডি এ কিরকম? ডি তে তো 5টা অরবিটাল, তাহলে কি 5টা বক্স থাকবে? হ্যাঁ, আনসার হচ্ছে 5টা বক্স থাকবে। তাহলে ডি এর এখানে কি থাকবে? ডি এর এখানে এরকম 5টা বক্স তোমার থাকবে। ওকে, 5টা বক্স এখানে থাকবে ডি এর এখানে, ঠিক আছে? তাহলে আমি চলো একটু করে আমি এই পাশে নিয়ে আসি জিনিসগুলোকে স্পেস করার জন্য, যেন আমি ডিটাকে পাশাপাশি আঁকতে পারি। ওকে, ডান। তাহলে ডি এর এখানে 5টা তোমার কাছে অরবিটাল থেকে, মানে 5টা এখানে বক্স থাকবে, ঠিক আছে? ঠিক আছে, এইবার অরবিটাল নিয়ে আরেকটা ক্রুশাল পয়েন্ট আমরা একটু জেনে রাখি। সেটা কি ক্রুশাল পয়েন্ট? যে প্রত্যেকটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। সর্বোচ্চ 2টাই কেন? 3টা কেন না? 4টা কেন না? সব আলোচনা করবো। ফার্স্ট আগে পয়েন্টটা তুমি লিখো। তাহলে কি মনে রাখবা? প্রতিটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন অবস্থান করতে পারে। তো আমি তোমাকে আনসার দেওয়ার চেষ্টা করতেছি, 2টা কেন অবস্থান করে। কেমন? দেখো, তুমি যদি লক্ষ্য করে দেখো, আমরা যদি বলি ইলেকট্রনের ঘূর্ণন এটা কয় প্রকার, মানে ইলেকট্রনের ঘূর্ণনটা কয় প্রকারের হয় আমরা সবাই জানি।
ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে। বাট সেই ইলেকট্রনের ঘূর্ণনটা কয় প্রকারের হয়? 2 প্রকারের হয় অ্যাকচুয়ালি। দেখো, তোমাদের কি মনে আছে ওই যে আমাদের বিজ্ঞানী রাদারফোর্ড তার পরমাণু মডেলকে সৌর মডেলের সাথে কম্পেয়ার করছে? তো ইলেকট্রনগুলোকে গ্রহের সাথে তুলনা করা হয়েছিল। তো গ্রহের কিন্তু 2টা ঘূর্ণন আসলে আমরা বলতে পারি অক্ষ থাকে। একটা হচ্ছে গ্রহ কিন্তু সূর্যের আমাদের ধরো পৃথিবী সূর্যের চারদিকে 365 দিনে ঘুরে, আবার পৃথিবী কিন্তু নিজ অক্ষের সাপেক্ষে 24 ঘন্টায় ঘুরে। তো নিজ অক্ষ একটা আছে, আবার সূর্যের চারপাশেও কিন্তু ঘুরতেছে। তো সেম ভাবে আমি যদি ইলেকট্রনকে চিন্তা করি, ধরো এটা ইলেকট্রন তো নিউক্লিয়াসের চারদিকে ঘুরতেছে, বাট ইলেকট্রনের যদি একটা অক্ষ চিন্তা করি, এটা তো ইলেকট্রনের অক্ষের সাপেক্ষে 2টা ঘটনা হতে পারে। ধরো এটা একটা আমি ইলেকট্রনের অক্ষ সহ চিন্তা করলাম, যে গোল্লাটা হচ্ছে আমার একটি ইলেকট্রন, এটা হচ্ছে ইলেকট্রনের অক্ষ। এমন হতে পারে ইলেকট্রনের যে ঘূর্ণন সেটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতে পারে তার নিজ অক্ষের সাপেক্ষে। আবার এমনও তো হইতে পারে ইলেকট্রনটা নিজ অক্ষের সাপেক্ষে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে। ঘড়ির কাঁটা এইভাবে করে ঘুরে না, নাকি তোমার ঘড়ির কাঁটা এইভাবে করে ঘুরে না? ঘড়ির কাঁটা এইভাবে করে ঘুরে, তাই না? তো ঘড়ির কাঁটা যদি এইভাবে করে ঘুরে, এমন হইতে পারে ইলেকট্রনটা তার নিজ অক্ষের সাপেক্ষে ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে। আবার এমন হতে পারে ইলেকট্রনটা তার নিজ অক্ষের সাপেক্ষে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে। তাহলে ইলেকট্রনের ঘূর্ণন 2 প্রকারের হয়ে থাকে। ঠিক আছে, বুঝতে পারলাম? হ্যাঁ, বুঝতে পারছি ভাই। তাহলে এটা দিয়ে আমার জেনে কাজ কি ভাই? বলতেছি, সব বলতেছি, শুনো কথাটা। সেটা হচ্ছে, যদি ইলেকট্রনটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে, এটাকে আমরা বলে থাকি ক্লকওয়াইজ রোটেশন। তাহলে যদি ইলেকট্রনটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে, এটাকে আমরা বলি ক্লকওয়াইজ রোটেশন। আচ্ছা, আর যদি ইলেকট্রনটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, তাহলে এটাকে আমরা বলি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। বিপরীত দিকে যদি ঘুরে, তাহলে এটাকে বলা হয় অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। ঠিক আছে ভাই, বুঝলাম। এবার আসো আমরা, যদি যে ইলেকট্রনটা ক্লকওয়াইজ ঘুরতেছে সেই ইলেকট্রনটাকে আমরা কিভাবে প্রকাশ করি, বা যে ইলেকট্রনটা অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে ঘুরতেছে সেই ইলেকট্রনকে কিভাবে প্রকাশ করা হয়? যে ইলেকট্রনটা ক্লকওয়াইজ ভাবে ঘুরতেছে এটাকে আমরা এরকম একটা উপরের অ্যারো চিহ্ন দিয়ে প্রকাশ করি। এভাবে দিতে পারি অ্যারোটা, বা তুমি তোমার ইচ্ছা মতো এভাবে তুমি গোল্লা দিয়ে দিতে পারো অ্যারোটা, না গোল্লা বলতে তীর চিহ্ন আকারে, হ্যাঁ। অথবা তুমি এমনও করতে পারো, একটা দাগ দিলা এখানে, একটা এভাবে করে দিতে পারো জিনিসটা, তোমার যেভাবে ইচ্ছা। তবে আমরা মেজরিটি টাইমে কি করবো? আমরা মেজরিটি টাইমে অ্যাকচুয়ালি আমরা এইভাবেই দিব, মানে সবগুলোই সঠিক, বাট আমরা মেজরিটি টাইমে আমরা অ্যারোটাকে এইভাবে করে দিব, বুঝছো? তাহলে এটাকে আমরা বলি আপ স্পিন। দেখো, এটা উপরের দিকে আছে, এটাকে বলা হয়, এটার স্পিনটা হবে বা ঘূর্ণনটা হবে আপ স্পিন টাইপের। ঠিক আছে। আর যদি কোন একটি ইলেকট্রন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, তাহলে এটাকে আমরা কিভাবে প্রকাশ করি? এটাকে প্রকাশ করা হবে ডাউন স্পিন আকারে। এটাকে প্রকাশ করা হবে কিভাবে করে বলো তো? এটাকে প্রকাশ করা হবে ডাউন স্পিন, এভাবে করে প্রকাশ করা হবে। তাহলে এটাকে আমরা নিচের অ্যারো চিহ্ন, বা এটাকে আমরা বলবো ডাউন স্পিন। আচ্ছা, এবার আসো, দেখো, সেটা হচ্ছে যে ঘটনাটা ঘটবে, আমরা একটা কথা বলছি, সেটা হলো একটা অরবিটালে, আমরা কথাটা বললাম একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন অবস্থান করতে পারে। কেন ভাই? দেখো, রোটেশনের তো দিক তো 2টা, একটা ক্লকওয়াইজ, একটা অ্যান্টি ক্লকওয়াইজ। এর বাইরে তো কোনো ডিরেকশন নেই ভাই। তো ধরো তুমি যদি একটা অরবিটাল নাও, তাহলে এখানে 2টা ইলেকট্রন থাকবে, একটা হবে ক্লকওয়াইজলি রোটেশন করতেছে, একটা অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে রোটেশন করতেছে। এর বাইরে তো কিছু হতে পারে না, তাই সর্বোচ্চ 2টা ইলেকট্রন অবস্থান করে একটা অরবিটালে। ঠিক আছে, আশা করি সবাই জিনিসটা এখানে বুঝতে পারছে। আচ্ছা, আরেকটা জিনিস একটু করে আমি তোমাকে বুঝাই বলি। দেখো, এইখানে আমরা বললাম যে আমার কাছে 3টা অরবিটাল আছে পি এর এখানে কয়টা অরবিটাল? 3টা। তাহলে এখানে একটা অরবিটাল, এখানে একটা অরবিটাল, এখানে একটা অরবিটাল। মনে রাখবা এই 3টা অরবিটালেরই শক্তি সমান, মানে এদের সবার কি সমান বলতো? এদের সবার হচ্ছে শক্তি সমান, অর্থাৎ এরা সমশক্তি সম্পন্ন। সেম ভাবে এখানেও, ধরো এখানে দেখো, এখানে ডি এর 5টা অরবিটাল আছে, রাইট? ডি এর 5টা অরবিটাল আছে। তাহলে ডি এ এরা যারা আছে এরাও কি বলতো? শক্তি এদের সমান হবে। আচ্ছা, আরেকটা ছোট বেসিক তোমাদের এটা এখানে জানা দরকার। সেটা কি? সেটা হচ্ছে, দেখো, এস এ যেহেতু অরবিটাল থাকে কয়টা? এস এ যেহেতু অরবিটাল আছে একটা, আর একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, তাই এস এর মধ্যে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। কারণ এস এর মধ্যে অরবিটাল আছে একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। পিতে অরবিটাল আছে 3টা, প্রতিটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ। তাহলে পি এর মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 6টা। তাহলে পি এর মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 6টা। ডি এর মধ্যে দেখো 5টা অরবিটাল আছে, আর প্রতিটাতে থাকতে পারবে 2টা করে, তাহলে ডি এর মধ্যে সর্বোচ্চ 10টা ইলেকট্রন থাকতে পারবে।
যেমন এফ যদি থাকে, এফ এ সর্বোচ্চ 14টা থাকতে পারে, কারণ এফ এ অরবিটাল থেকে তোমার কয়টা বলো তো, 7টা অরবিটাল থাকে। এগুলো আমরা মোটামুটি সবাই আগে থেকেই জানি। আচ্ছা, আরেকটা ছোট বেসিক তোমার এখানে জানা লাগবে। সেটা কি বেসিক? খুব গুরুত্বপূর্ণ একটা বেসিক তোমাকে জানা লাগবে। সেটা হলো, দেখো তুমি ধরো এখানে কোন একটা জায়গায় তোমার কাছে ধরো P4 পরিমাণ ইলেকট্রন আছে, মানে পি উপশক্তি স্তরে 4টি ইলেকট্রন আছে। এখন এটাকে তুমি কিভাবে রিপ্রেজেন্ট করবা? মানে ধরো এখন তুমি পি অরবিটাল, মানে পি উপশক্তি স্তরটাকে আঁকবা। পি উপশক্তি স্তরে তুমি জানো যে ভাই পি উপশক্তি স্তরের মধ্যে তো 3টা অরবিটাল থাকে, রাইট? 3টা অরবিটাল থাকে। তাহলে এখানে ইলেকট্রন আছে কয়টা বলো তো? ইলেকট্রন আছে হচ্ছে এখানে 4টা। এখন ইলেকট্রনগুলোকে আমরা কিভাবে বসাবো? কয়েকটা ওয়ে আছে। একটা হইতে পারে এরকম যে আমি প্রথমে একটাকে আপ স্পিন আকারে বসাইলাম, পরেরটাকে আমি ডাউন স্পিন আকারে দিলাম, 3 নাম্বারটাকে আমি আপ স্পিন আকারে বসাইলাম, 4 নাম্বারটাকে আমি ডাউন স্পিন আকারে দিলাম। এটা কি ঠিক আছে ভাই? না, এটা ঠিক নেই। এটা ঠিক নেই। রাইট ওয়ে কোনটা? সঠিকভাবে লেখার উপায় কোনটা? প্রথমে যেটা করবা, প্রথম ইলেকট্রনকে ধরো তুমি আপ স্পিন আকারে দেখাইছো, তাহলে পরের ইলেকট্রনটাকে আর এই ঘরে দিবা না, আগে সিঙ্গেল সিঙ্গেল ফিল আপ করবা। আগে কি ফিল আপ করবা? সিঙ্গেল সিঙ্গেল। অর্থাৎ সেকেন্ড ইলেকট্রনটাকে সেকেন্ড ঘরে দিবা, থার্ড ইলেকট্রনটাকে থার্ড ঘরে দিবা। এবং খেয়াল রাখবা, ধরো প্রথম ইলেকট্রনকে তুমি আপ স্পিন আকারে দেখাইছো, তাহলে পরের ইলেকট্রনকে তুমি আপ স্পিন আকারে দেখাবা, এরপরটাকে তুমি আপ স্পিন আকারে দেখাবা। আর 4 নাম্বার ইলেকট্রনটাকে গিয়ে তুমি ভাবে ডাউন স্পিন আকারে দেখাবা। বুঝতে পারছো? কারণ একটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকে, একটা আপ স্পিন আকারে, একটা ডাউন স্পিন আকারে। তাহলে P4 কে লেখার সিস্টেম কি? বা একটা অরবিটালে মানে এই উপশক্তি স্তরে ইলেকট্রনগুলোকে কিভাবে দেখায়? যাদের শক্তি সমান, যেমন পি এর মধ্যে 3টা অরবিটালের শক্তি সমান, আগে সিঙ্গেল 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 আকারে প্রকাশ করবা। প্রথমটাকে ধরো তুমি আপ স্পিন আকারে দিছো, তাহলে পরেরটাকেও আপ স্পিন আকারে, পরেরটাকেও ডাউন স্পিন আকারে। ভাই প্রথমটাকে ডাউন স্পিন আকারে দিতে পারতাম না? পারতাম। তাহলে প্রথমটাকে ডাউনে দিলে পরেরটাকে ডাউন, পরেরটাকে ডাউন, এর পরেরটাকে আপ দিতে হইতো। বাট ওইটা আমাদের প্রচলিত নিয়ম না। প্রচলিত নিয়ম হচ্ছে প্রথম ইলেকট্রনটাকে সবসময় আপ স্পিন আকারে দেখাবা, পরের ইলেকট্রনটাকে আপ স্পিন, পরেরটাকে আপ স্পিন, বাট সিঙ্গেল সিঙ্গেল আকারে প্রবেশ করাবা। পরে 4 নাম্বারটাকে উল্টা স্পিন আকারে দেখাবা। তাহলে ভাই যদি ধরেন কথার কথা যদি P5 থাকতো ভাই, তাহলে কি হইতো? একটু বলেন তো, যদি P5 থাকতো তাহলে কি হইতো ভাই? P5 এরটা একটু দেখা দেন তাহলে। ধরো P5 যদি থাকতো, তাহলে দেখো সেম টু সেম। কিভাবে সেম টু সেম? P5 তো, তাহলে প্রথম ইলেকট্রনকে তুমি আপ স্পিন আকারে দেখাইছো, পরের ইলেকট্রনটাকে আপ স্পিন আকারে, পরের ইলেকট্রনটাকে আপ স্পিন আকারে, 4 নাম্বার ইলেকট্রন ডাউন স্পিন, 5 নাম্বার ইলেকট্রন ডাউন স্পিন। ঠিক আছে? ধরো কেউ তোমাকে বললো যে ভাই তাহলে আমি পি এরটা তো বুঝতে পারলাম, তাহলে ডি এরটা একটু দেখান তো। ধরেন আমাকে আপনি একটা কাজ করেন, এই যে D5, ধরেন কথার কথা D5 এর ইলেকট্রন বিন্যাসটা দেখান। এইবার তো আপনি আটকাই গেছেন। না, আটকাই নেই। আমাদের বেসিক অনেক কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমরা আটকাবো না। কেমন? আটকাতে পারবে না আমাদের। D5 তাহলে 5টি ইলেকট্রন। তাহলে প্রথমটাকে কিভাবে প্রবেশ করাবা? আপ স্পিন আকারে। কারণ কনভেনশন বা প্রচলিত নিয়ম হচ্ছে প্রথমটাকে আপ স্পিন আকারে, পরেরটাকেও আপ স্পিন আকারে, পরেরটাকেও আপ স্পিন আকারে, পরেরটাকেও আপ স্পিন আকারে, পরেরটাকেও আপ স্পিন আকারে, সিঙ্গেল সিঙ্গেল ভাবে প্রবেশ করবো। আবার ভাই আমাকে যদি D8 বলে ভাই, তাহলে কি করবো? সেম যাই বলুক তোমাকে, সেম নিয়ম। তুমি কি করবা? প্রথম 5টাকে তুমি ভাবে দেখাই দিছো, তো 6 নাম্বারটা এখানে, 7 নাম্বার এখানে, 8 নাম্বার এখানে, শেষ। বুঝছো? 8 নাম্বার এখানে। আশা করি সবাই জিনিসটা এখানে আমরা বুঝতে পারছি। কেমন? তো এইটা ছিল আমার একটা কনসেপ্ট। এবার আমাদের আরেকটা কনসেপ্ট একটু জানতে হবে। সেটা হচ্ছে আমরা যোজনী শেল বলতে কি বুঝি, বা যোজ্যতা স্তর বলতে কি বুঝি। কেমন? তো এটা একটু করে আমরা প্রথমে চলো ডেফিনেশনটা লিখে দিয়ে আসো। সেটা হচ্ছে মৌলের ইলেকট্রন বিন্যাসের আগে চলে লিখে আসো। তাহলে আমি ডেফিনেশনটা কার ডেফিনেশন দিচ্ছি? যোজ্যতা স্তর, বা এটাকে যোজনী শেলও বলে। যোজনী শেল এই নামে ডাকে থাকি আমরা, বা এটাকে ইংলিশে বলে ভ্যালেন্স শেল। ইংলিশে কি নাম এটাকে? ইংলিশে এটাকে ভ্যালেন্স শেল। একদম সহজ। নাম শুনে মনে হচ্ছে অনেক কঠিন, তাই না? নাম শুনে মনে হচ্ছে অনেক কঠিন হবে ভাই পড়াটা। না, একদম সহজ পড়া। তো ভ্যালেন্স শেল জিনিসটা কি? চলো আমি তোমার বলে আসো। চলো একটা জিনিস দেখাই। ধরো তুমি এখানে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করো, এটা তো পারো ভাই, 1s1 হয়। তুমি লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করো, এটা তুমি আরো সোজা, 1s1 না, ভুল, 1s2, তারপর 2s1। হোয়াট ইজ লাভ? তারপর দেখো 11 সোডিয়াম 1s2, তারপর 2s2, তারপর 2p6, এরপরে 3s1। দেখো এই যে ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথটাকে আমরা বলবো যোজ্যতা স্তর বা যোজনী শেল। ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ স্তর যেটা আছে, সর্বশেষ স্তর, এটাকে আমরা বলবো কি বলতো? এটাকে আমরা বলবো যোজনীয় স্তর বা যোজনী শেল। সর্বশেষ স্তর কোনটা? ইলেকট্রন বিন্যাসের 3 নাম্বার। যেমন এখানে সর্বশেষ ইলেকট্রন 1 নাম্বার কক্ষপথে প্রবেশ করছে, এখানে সর্বশেষ ইলেকট্রন 2 নাম্বার কক্ষপথে প্রবেশ করছে, এখানে সর্বশেষ ইলেকট্রন 3 নাম্বার কক্ষপথে প্রবেশ করছে।
যেমন আরেকটু উদাহরণ দেখান তো ভাই। ধরো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি 9 ফ্লোরিন, এটার তাহলে যোজ্যতা স্তর কত হবে? তাহলে দেখো 1s2, তারপরে 2s2, এরপরে 2p6। দেখো এর 2p5, এর কোন স্তর পর্যন্ত ইলেকট্রন গেছে, সর্বশেষ কোন স্তর পর্যন্ত, সর্বশেষ মানে সব থেকে বাইরে 2 নাম্বার স্তর পর্যন্ত ইলেকট্রন গেছে। তাহলে এর 2 নাম্বার স্তর যেটা আছে এটা হচ্ছে যোজ্যতা স্তর। যদি আমি তোমাকে জিজ্ঞেস করি এখানে বলো সালফার 16, এটার যোজ্যতা স্তর কত? তুমি তখন বলবো যে ভাই সালফারের ইলেকট্রন বিন্যাসটা 1s2, 2s2, তারপর হচ্ছে 2p6, এরপর হচ্ছে 3s2, এরপর হলো 3p4। তাহলে সালফারের সব থেকে বাইরে কোন স্তর পর্যন্ত ইলেকট্রন গেছে? তোমার ইলেকট্রন গেছে কিন্তু এই যে 3 নাম্বার স্তর পর্যন্ত। তাহলে 3 নাম্বার স্তরটা হবে তার যোজ্যতা স্তর। যেমন কপারের বেলায় দেখো এখানে কিন্তু 4s1 আছে, আবার 3d10 হয়, বাট 4 নাম্বারের কক্ষপথ পর্যন্ত কিন্তু ইলেকট্রন গেছে। তাহলে ভ্যালেন্স শেল কোনটা হবে? ভ্যালেন্স শেল হবে তোমার 4। যাই হোক, আশা করি বুঝতে পারছি। তাহলে ডেফিনেশনটা আমরা একটু দিয়ে দিই। তাহলে ডেফিনেশনটা হচ্ছে এই যে যোজ্যতা স্তর বা যোজনী শেলের ডেফিনেশন হচ্ছে মৌলের ইলেকট্রন বিন্যাসে, মৌলের ইলেকট্রন বিন্যাসে শেষ কক্ষপথকে, মৌলের ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথকে, যেমন 3 নম্বর কক্ষপথ এখানে, 2 নম্বর কক্ষপথ এখানে, মৌলের ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথকে আমরা কি বলবো? যোজনী শেল বা যোজনী স্তর বলবো, যোজ্যতা স্তর বলবো। তাহলে আমরা কি বলবো? আমরা এখানে বলবো ডেফিনেশনটা হচ্ছে এরকম: মৌলের ইলেকট্রন বিন্যাসে, ইলেকট্রন বিন্যাসে শেষ শক্তি স্তরকে, শেষ বা আমরা বলতে পারি বহিস্থ, মানে সব থেকে বাইরে, শেষ বা আমরা বলতে পারি বহিস্থ মানে সব থেকে বাইরে। যেমন প্রথম শক্তি স্তরের নিউক্লিয়াস সবার কাছে থাকবে, তারপরে দ্বিতীয়, তারপর তৃতীয়। বহিস্থ শক্তি স্তরকে যোজনীয় স্তর বলবো বা যোজ্যতা স্তর বলে, যোজ্যতা স্তর বা যোজনী শেল বলে। আচ্ছা, আরেকটা জিনিস একটু জেনে রাখো, সেটা হচ্ছে এই যে যোজনী শেল বা যোজ্যতা স্তর, এইখানে যে ইলেকট্রনগুলো পাওয়া যায় এগুলাকেই বেসিক্যালি বলা হয় যোজনী ইলেকট্রন। তাহলে যোজনী ইলেকট্রনের সহজ ডেফিনেশন আছে। সহজ ডেফিনেশন কি? যে তোমার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন, যতটা ইলেকট্রন থাকে তাই তার যোজ্যতা ইলেকট্রন বা যোজনী। একটা আছে যোজনী শেল, শেল মানে হচ্ছে অবস্থান, মানে ধরো কক্ষপথটা বোঝাচ্ছে, বাট ইলেকট্রন মানে যোজনী ইলেকট্রন মানে ইলেকট্রন সংখ্যা বোঝাচ্ছে, যোজ্যতা স্তরে যতটা ইলেকট্রন থাকে। দেখো সর্বশেষ শক্তি স্তরকে আমরা বলি যোজ্যতা স্তর, আর যোজ্যতা স্তরে যতটা ইলেকট্রন থাকে তাকে বলা হয় যোজনী ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন। তো চলো আমরা এখন এই যে যোজনী ইলেকট্রন নিয়ে আলোচনা করবো। যোজনী ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন কি জিনিস? দেখো এখানে বলাই আছে তোমার কি হবে বলো তো। এখানে আমি অনেকগুলো উদাহরণ দিয়ে তোমাকে দেখাবো যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন বা ইলেকট্রন সমূহ বিদ্যমান থাকে তার সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা বলে, বা এটাকে যোজনী ইলেকট্রনও বলা হয়। কেমন? এটাকে যোজ্যতা ইলেকট্রনও বলে। ইংলিশে এটাকে বলে ভ্যালেন্স ইলেকট্রন। ইংলিশে কি বলে এটাকে? ইংলিশে এটাকে বলে ভ্যালেন্স ইলেকট্রন। ইংলিশে এটাকে বলে ভ্যালেন্স ইলেকট্রন। আচ্ছা, এটাকে না আরো সংক্ষেপ করা যায়। কিভাবে সংক্ষেপ করা যায়? এটাকে আমরা সংক্ষেপে V.E.ও বলতে পারি, ভ্যালেন্স ইলেকট্রন। আমরা অনেক সময় V.E ইউজ করবো একটু একটু কমফোর্টেবল হয়ে যাওয়া জিনিসটাতে। হ্যাঁ, যেমন আমি তোমাকে কিছু চলে এক্সাম্পল দিয়ে সলভ করানোর চেষ্টা করি। আসো, যেমন আমাকে ধরো বলা হয়েছে, ধরো কথার কথা 5 বোরন, বোরনের আমাকে বলছো তুমি যোজনী ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন বের করো। তো বোরনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা কিরকম হবে? বোরনের ক্ষেত্রে হবে 1s2, 2s2, তারপর ধরো এখানে হবে 2p1 হবে। আচ্ছা, এখন ভাই একটু আমাকে একটা জিনিস দেখান তো, যে বোরনের যে ইলেকট্রন বিন্যাস আপনি লিখলেন এটাকে আপনি একটু ওই যে বক্স আকারে করে দেন, তাহলে আমাদের একটু সুবিধা হবে। যেমন ফার্স্টে আছে কি? ফার্স্টে আছে 1s2। তো 1s2 মানে প্রথম ইলেকট্রন গেলা, দ্বিতীয় ইলেকট্রন এখানে দিলা। তারপর আছে 1s, এরপর আছে 2s2। তাহলে 2s2কে কোথায় দেখাবা? এখানে দেখাই দিবা। এরপর আছে দেখো 2p, পি এর মধ্যে 3টা থাকে আমরা জানি সবাই। তাহলে পি এর মধ্যে কয়টা থাকে? পি এর মধ্যে থাকে 3টা। তাহলে 3কে এখানে দেখাই দাও। হ্যাঁ, 3কে তুমি এখানে দেখাই দাও। ঠিক আছে, 3কে এখানে তুমি তাহলে দেখাই দাও। ওকে, ডান। তাহলে এখানে দেখো কয়টা থাকবে? শুধু একটা থাকবে। কেমন? শুধু কয়টা থাকবে বলো তো? এখানে শুধু থাকবে কিন্তু একটা। কারণ কি? দেখো এটা তো আমি কার্ডটা দেখাচ্ছি যে বোরনের ইলেকট্রন বিন্যাসটাকে এভাবে দেখানো যায়। বোরনের এই যে 5 বোরন, এটার ইলেকট্রন বিন্যাসটাকে তুমি এভাবেও লিখতে পারো অথবা এভাবেও লিখতে পারো। কেমন? দুইভাবে আসলে লেখা যায়। দেখো, আশা করি তুমি এই জিনিসটা বুঝতে পারছো। ঠিক আছে, আমি একটু করে এটাকে চলে এই পাশে নিয়ে আসি। হ্যাঁ, ওকে, ডান। তাহলে বোরনের ইলেকট্রন বিন্যাসটাকে আমরা এভাবে করে লিখলাম। আচ্ছা, এবার একটা মজার জিনিস তোমাকে বলি। দেখো, সেটা হচ্ছে তুমি যদি বোরনকে বাইরে থেকে শক্তি প্রদান করো বা বোরনকে তুমি যদি উত্তেজিত করো তখন কি হবে? ধরো আমি বোরনকে কি করলাম? বাইরে থেকে শক্তি প্রদান করলাম। তো বাইরে থেকে শক্তি প্রদান করা এটাকে আমরা উত্তেজিত করাও বলি। বাইরে থেকে শক্তি প্রদান
করা, বা এটাকে আসলে উত্তেজিত করাও বলে। তো এটাকে আমরা স্টার মার্ক দিয়ে প্রকাশ করি। এটাকে আমরা কি মার্ক দিয়ে প্রকাশ করি? এরকম স্টার মার্ক দিয়ে আমরা এভাবে করে প্রকাশ করি, রিপ্রেজেন্ট করি। কেমন? এটাকে আমরা স্টার মার্ক দিয়ে ভাবে করে রিপ্রেজেন্ট করি। আচ্ছা চলো দেখি। তো বোরনটাকে যদি আমি উত্তেজিত করি তাহলে কি হবে? দেখো তো সেই ক্ষেত্রে কি হয় জানো? ধরো এখানে একদম ফাঁকা অরবিটাল আছে, একদম ফাঁকা অরবিটাল থাকতে হবে। দেখা যায় কি, এটা তো 1s, এটা 2s, এটা 2p। দেখা যায় এইগুলোর মধ্যে এনার্জি গ্যাপটা খুব কম। মানে আমরা সবাই জানি 1 নাম্বার কক্ষপথ হচ্ছে নিচের কক্ষপথ, 2 নাম্বার হচ্ছে উপরের কক্ষপথ, তার 2 নাম্বারের শক্তি অবশ্যই বেশি হবে, 3 নাম্বারের শক্তি আরও বেশি হবে, 4 নাম্বারের শক্তি আরও বেশি হবে। বাট 2 নাম্বারের মধ্যে যে উপশক্তি স্তরগুলো আছে, যেমন একটা আছে 2s, একটা আছে 2p, এদের মধ্যে আবার এনার্জি কাছাকাছি। তখন কি হয় এখানে অ্যাকচুয়ালি দেখো, এই যে বোরন স্টার মার্ক করা যেটা, সেটার ইলেকট্রন বিন্যাসটা কিরকম দেখো। তুমি যখন বোরনকে উত্তেজিত করবা তখন যে জিনিসটা হবে, দেখো এখানে একদম কমপ্লিট ফাঁকা জায়গা আছে, কিন্তু তখন যে ঘটনাটা ঘটবে, এখান থেকে একটি ইলেকট্রন, ধরো এখান থেকে একটি ইলেকট্রন এখান থেকে এইখানে জাম করে চলে যাবে, জাম করে এখানে চলে যাবে, বুঝছো? জাম করে এখানে চলে যাবে, উত্তেজিত করা হলে এরকম হয়। আচ্ছা ভাই, এখানে তো ইলেকট্রনটা ডাউন স্পিন আকারে ছিল, তাহলে এখানে আবার আপ স্পিন কেন হইলো? কারণ ওই যে প্রথম ইলেকট্রন আপ স্পিন, তাহলে পরের ইলেকট্রনকে আপ স্পিন আকারে রাখতে হবে। এই ভুলটা আবার করিও না যে এটাকে ডাউন স্পিন, তাহলে পরেরটাকে, এটাকে যখন আমি উত্তেজিত করবো তাহলে সেটাকে ডাউন স্পিন থাকবে না। উত্তেজিত করা হলে তার স্পিন চেঞ্জ হয়ে যায়, তখন স্পিন চেঞ্জ হয়ে আগে এরকম এটা আপ স্পিন ছিল, তার এটা আপ স্পিন হয়ে যাবে। আগেরটার উপরে ডিপেন্ড করে এটার স্পিন চেঞ্জ হবে। কেমন? ওকে, তো চলো আমরা নেক্সট যোগে যাই। নেক্সট যোগ হচ্ছে ধরো আমাদের কার্বন। তো কার্বন দেখি আসো আমরা, 6 কার্বন। তো কার্বন ইলেকট্রন বিন্যাস কিরকম? এটা হবে তোমার সবাই ডেফিনেটলি জানো, যেখানে জাস্ট একটা 2p2 হবে, আর কিছুই না। 1s2 2s2, এখানে জাস্ট একটু তোমার 2p2 হবে। তো এটাকে তুমি যদি কি করতে চাও, ওইভাবে বক্স আকারে দেখাতে চাও, তাহলে কিভাবে দেখাবা? যদি বক্স আকারে দেখাতে চাও তাহলে কিভাবে দেখাবা? বক্স আকারে দেখাতে চাইলে যেটা করতে হবে এখানে, সেটা হলো আমার এই যে আমি ধরো এটাকে কপি করলাম এখানে, হ্যাঁ, তাহলে কি হয়েছে দেখো, 1s2, তারপরে 2s2, তারপরে তো 2p2 আছে। তো প্রথমে তো একটা ইলেকট্রন দিছো, তারপরে পরে আরেকটা ইলেকট্রন সিঙ্গেল এখানে দিতে হবে। বাট আমি যদি কার্বনটাকে উত্তেজিত করি তাহলে কি হবে এবার ভাই? আমি যদি কার্বনটাকে উত্তেজিত করি তাহলে তখন যে ঘটনাটা হবে, এখানে কি ভাই ফাঁকা অরবিটাল আছে? হ্যাঁ আছে, এখানে ফাঁকা অরবিটাল আছে। এখান থেকে একটা ইলেকট্রন জাম্প করে এখানে চলে যাবে। অর্থাৎ এখানে তখন যে অবস্থা হবে, এটাই দিয়ে দেখে আসো, যে অবস্থা হবে এখানে সেটা হচ্ছে, এইখানে তো 2টা ইলেকট্রন ছিল না, একটা ইলেকট্রন জাম্প করে এখানে চলে গেছে, এখানে জাম্প করে চলে গেছে। তাহলে আমি জাম্পিংটা একটা অ্যারোজি নদী দেখাই দিই, তাহলে তুমি একটু ভিজুয়ালাইজ করতে পারবে জিনিসটাকে। দেখো এখান থেকে একটা ইলেকট্রন জাম্প করে এই জায়গায় চলে গেছে, এখানে থেকে একটা ইলেকট্রন জাম্প করে এখানে এই জায়গায় চলে গেছে। ঠিক আছে, আশা করি ইলেকট্রন বিন্যাসটা আমরা সবাই বুঝতে পারলাম। আচ্ছা, এরপরে যদি আমরা নেক্সটে যাই, নেক্সটে আমরা চলো এবার দেখি নাইট্রোজেন। নাইট্রোজেনে দেখি কি হয়। নাইট্রোজেন 7। তো এটা ইলেকট্রন বিন্যাসটা কিরকম? 1s2, তারপরে 2s2, তারপর দেখো এখানে 2p3 থাকবে। তো আমি যদি এটাকে বক্স আকারে লিখতে চাই নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটাকে, তাহলে কিভাবে লিখবো? আমরা একটা কাজ করতে পারি, আমরা এই জিনিসটাকে জাস্ট একটু কপি পেস্ট করে আনি, তাহলে তো হয়ে গেল, রাইট? এটাকে চলো কপি করলাম, হয়ে গেল কপি। আটা কিবোর্ড হয়ে গেল আমার, দাঁড়াও কিবোর্ড বাই করি। ওকে পাইছি, এটাকে কপি করলাম, এটাকে চলো এখানে পেস্ট করে দিই। ঠিক আছে, পেস্ট করে দিলাম। ওকে ডান। এবার দেখি আসো কি হবে। দেখো 1s2, তারপরে কি হবে 2s2। তো 2s2 মানে কি, 2s2 তাহলে এখানে 2টা হবে। এবার হচ্ছে 2p3 আছে, তাহলে সিঙ্গেল সিঙ্গেল করে দিব। তাহলে প্রথম ইলেকট্রনকে এখানে দিলাম, পরের ইলেকট্রনকে এখানে দিব না, পরের ইলেকট্রন এখানে, পরের ইলেকট্রন এখানে দিব। আচ্ছা, এবার যদি আমি নাইট্রোজেনকে উত্তেজিত করি তাহলে কি হবে ভাই? এটা সব থেকে বেশি ইন্টারেস্টিং কোয়েশ্চন। যদি আমি নাইট্রোজেনকে উত্তেজিত করি তাহলে কি হবে? এবার কি ইলেকট্রন জাম্প হবে? তোমার কি মনে হয়, ইলেকট্রন কি জাম্প হবে? আনসার হচ্ছে না, ইলেকট্রন জাম্প হবে না। কেন বলো তো? ইলেকট্রন জাম্প হওয়ার জন্য তো ভাই একদম কমপ্লিট ফাঁকা অরবিটাল থাকতে হয়, কমপ্লিট ফাঁকা অরবিটাল। দেখো এখানে কমপ্লিট ফাঁকা অরবিটাল ছিল, কমপ্লিট ফাঁকা অরবিটাল ছিল, তাই এখানে ইলেকট্রন জাম্প হতে পারছে। তাহলে এই জিনিসটা একটু করে মনে রাখবা যে ইলেকট্রন উত্তেজিত অবস্থায়, একটু মনে রাখবো আমরা, উত্তেজিত অবস্থায় ইলেকট্রন লাফ দিতে হলে কমপ্লিট মানে একদম সম্পূর্ণ ফাঁকা অরবিটাল প্রয়োজন। যেখানে একদম কমপ্লিট ফাঁকা অরবিটাল থাকবে না সেখানে আসলে এভাবে লাফ দেওয়া পসিবল না, তেমন নাইট্রোজেনে লাফ দিতে পারবে না। তো যদি ভাই আমি অক্সিজেন দেখি, তাহলে অক্সিজেনে কি অবস্থা চলো দেখার চেষ্টা করি। আসো অক্সিজেন ধরো 8 হবে, তাহলে জাস্ট সিমিলার, জাস্ট এটা 2p4 হয়ে যাবে, আর কিছুই না। অক্সিজেন আমরা যেটা জানি 2p4 হয়ে যাবে। তাহলে ভাই আমি চলো এটা দেখাই দিয়ে আসো যে বা দিয়ে, তাহলে এখানে অক্সিজেনটা আমরা ওই বক্স আকারে চলো দেখে ফেলি আসো। তাহলে কি হবে এখানে? জাস্ট দাঁড়াও, এরকমই থাকবে। ওকে, এবার বলো
ফার্স্টে তো 1s2, তারপরে 2s2, তারপরে 2p4, 2p4 এক এক দিলা, আরও একটা ইলেকট্রন আছে, তাহলে সেটাকে কোথায় দিতে হবে? ডাউন স্পিন আকারে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা ভাই, যদি আমি অক্সিজেনকে উত্তেজিত করি তাহলে কি হবে বলেন তো একটু করে? যদি আমি এই অক্সিজেনকে উত্তেজিত করি তাহলে কিছুই হবে না, ঘোড়ার ডিম কিছুই হবে না। কেন কিছু হবে না বলো তো? এর রিজন হচ্ছে এখানে কোনো ফাঁকা অরবিটাল নাই। এখানে কোনো ফাঁকা অরবিটাল, একদম কমপ্লিট ফাঁকা অরবিটাল নাই একদম। যদি 2D থাকতো, 2D থাকতো তাহলে কিন্তু জাম্প হইতো, বা 2D তো নাই। 2D হইতে পারে, এই জন্য তোমাকে প্রথমে বেসিক পড়াইছি আগে। 2D তো হইতে পারে না, দেখো 2D হইতে পারে না, 2p পর্যন্ত 3D হইতে পারে, এখানে আবার জাম্প হবে। দেখবা 3 নম্বর কক্ষ বলে যারা থাকে তাদের 3 নম্বর পর্যায়ের মৌলগুলো দেখাবো আমরা। তো চলো এবার আমি যদি দেখাই তোমাকে ফ্লোরিনের ক্ষেত্রে কি হয়েছে দেখি আসো। ফ্লোরিনের ক্ষেত্রে আমরা সব দেখবো, মানে আমি তোমাকে একদম বেসিক, মানে মনে করতে পারো যে ভাই এত কেন উদাহরণ পড়াচ্ছেন, সবই দেখাই দিব যেন তুমি যে টাইপের কোয়েশ্চন হোক তোমার সব যারা তুমি পারো। তাহলে এখানে কারণ এই চ্যাপ্টারটা অনেকে অনেক ঘাপলা করে পড়ো, তো এই জন্য তোমাদের বেসিক অনেক দুর্বল থাকে, এই চ্যাপ্টারে একটা ভয় কাজ করে। আমার চেষ্টা থাকবে তোমার এই ভয়টা দূর করা। তাহলে বাদই আমি যদি ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস দেখাই, এমন হবে তুমি নিজেই ফিল করতে পারবা যে না আমি আসলে চ্যাপ্টারটা বুঝছি। এই ফিলিংসটা তোমার মধ্যে আনা, এটাই আমার পরিকল্পনা। তো চলো আমরা দেখি আসো। এখানে এরকম দিলাম ইলেকট্রন বিন্যাস, আমাকে বলো ফার্স্টে 1s2 দিলাম, 2s2 দিলাম, 2p5, তাহলে প্রথমে আগে এক 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 করে দিব। তাহলে এখানে হচ্ছে আমার 4 নাম্বারটা গেল, 5 নাম্বারটা তাহলে ডাউন স্পিন আকার এখানে থাকবে। তাহলে এটাকে উত্তেজিত করার দরকার আছে না? উত্তেজিত করে তো লাভ নাই, যাই যেই লাউ হে কদু, এখানে উত্তেজিত হবে না। তো চলো আমি দেখাচ্ছি উত্তেজিত করে। তাহলে এবার আমি দেখাবো তোমার হচ্ছে নিয়নটা। চলো আমি তোমাকে দেখাবো এবার নিয়নের, এটা দেখাবো কেমন। তো একটা কাজ করি না, আমরা নিয়নেরটা জাস্ট এগুলোকে তাহলে একটা ডিলিট করে দিই। ওকে ডান, নিয়নেরটা আমি এখানে দেখাই দিই। নিয়ন, ঠিক আছে, নিয়নটা দেখবো। হ্যাঁ, নিয়ন হচ্ছে 10 হয়ে থাকে, তাহলে কি হবে এখানে 2p6 হবে। ওকে, তা নিয়ন তো 10 হয়, 7 কেন দিচ্ছি এখানে? 7 নাইট্রোজেনের ছিল, তাহলে নিয়ন হচ্ছে 10। এখানে কি হবে? 1s2, 2s2, 2p6, তাহলে এখানে তো 3টা দিছো, এখন আরো 3টা বাকি আছে, তাহলে এখানে একটা দিয়ে দাও, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, শেষ। আচ্ছা এইবার তুমি একটা জিনিস আমাকে বলো, সেটা হচ্ছে একটা জিনিস সবসময় মনে রাখবা, হিলিয়াম বাদে সকল নিষ্ক্রিয়। আচ্ছা একটা জিনিস আমি চলে এদের আগে যোজ্যতা স্তরগুলো দেখার চেষ্টা করি প্রত্যেকটা মৌলের। দেখো তো এই যে বোরন, এরা প্রত্যেকে দ্বিতীয় পর্যায়ের মৌল ছিল, তাহলে এদের শেষ শক্তি স্তরে যেইখানে ইলেকট্রন থাকবে সেটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, তাহলে এটার যোজ্যতা স্তর হচ্ছে এটা, তারপর এটার যোজ্যতা স্তর হচ্ছে এটা, তারপর এটার যোজ্যতা স্তর হচ্ছে এটা, এটার যোজ্যতা স্তর হচ্ছে এটা, এটার যোজ্যতা স্তর হচ্ছে এটা, তারপর এটার যোজ্যতা স্তর হচ্ছে এটা। আর আমরা সবাই জানি যোজ্যতা স্তরে যতটা ইলেকট্রন থাকে তাকে তার যোজ্যতা ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন বলে। যেমন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তাহলে তুমি আমাকে বলো যেখানে এই যে ধরো কথার কথা বোরন, এটার ভ্যালেন্স ইলেকট্রন কত হবে? তুমি বলবে এখানে ভাই 2, এখানে দেখেন 1, 2 আর 1 যোগ করেন, তাহলে এখানে আসবে 3। আমি যদি জিজ্ঞেস করি কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন কত হবে? তুমি বলবো ভাই এখানে হচ্ছে 2 আছে, এখানে 2 আছে দেখেন, তবে 2 আর 2 যোগ করেন, তাহলে আসবে 4। আমি যদি জিজ্ঞেস করি ভাই নাইট্রোজেন, এখানে ভ্যালেন্স ইলেকট্রন কত হবে? তুমি বলবো এখানে ভাই 2 আছে, এখানে 3 আছে দেখেন, তাহলে ভ্যালেন্স ইলেকট্রন হবে 2 + 3, তাহলে 5। আমি যদি বলি অক্সিজেন, এখানে ভ্যালেন্স ইলেকট্রন কত হবে? এখানে 2 আছে, এখানে 4 আছে, তাহলে এইখানে ভ্যালেন্স ইলেকট্রন হবে 2 যোগ 4 করেন, তাহলে এখানে আসবে 6। ঠিক আছে কি জিনিসটা? আশা করি বুঝতে পারছো। যেমন আমি যদি জিজ্ঞেস করি এইটার ভ্যালেন্স ইলেকট্রন কত হবে, তখন তুমি বলবো যে ভাই এখানে দেখেন 2 আছে, এখানে 5 আছে, তো 2 আর আপনি 5 যোগ করেন, তাহলে আসবে 7। তারপর দেখো এখানে আছে 2, এখানে আছে 6, তাহলে আমি জিজ্ঞেস করলাম এটার ভ্যালেন্স ইলেকট্রন কত, তুমি তখন এখানে বলবে এখানে ভ্যালেন্স ইলেকট্রন থাকবে 2 আর 6 যোগ করো, তাহলে 8। ঠিক আছে, তাহলে এখানে দেখো এখানে আমাদের মোটামুটি এই যে এখানে তো অলরেডি ডেফিনেশনটা বলছি না, কোথায় ডেফিনেশন বলছি? এই যেখানে ডেফিনেশন বলে দিচ্ছি, আশা করি তুমি বুঝতে পারছো ডেফিনেশনটা। আচ্ছা, তাহলে একটা পয়েন্ট আমরা একটু মনে রাখবো, সেটা কি পয়েন্ট আমরা মনে রাখবো? পয়েন্ট মনে রাখবো হিলিয়াম বাদে যে কোনো নিষ্ক্রিয় গ্যাস, অন্যান্য নিষ্ক্রিয় গ্যাস যেগুলো আছে সবার আসলে ভ্যালেন্স ইলেকট্রন 8টা থাকে, হিলিয়ামের 2টা থাকে। কেমন? তাহলে একটু করে মনে রাখবা, একটা নোট মনে রাখতে পারো, সেটা হচ্ছে হিলিয়াম যার ভ্যালেন্স ইলেকট্রন আসলে অ্যাকচুয়ালি 2 থাকে, বাদে বাকি সকল নোভেল গ্যাস বা যেগুলোকে নিষ্ক্রিয় গ্যাস বলি, নোভেল গ্যাস তারা কারা? অন্যান্য গ্যাসগুলো কারা আছে? নিয়ন আছে, যেমন নিয়নের হচ্ছে 10 হয়ে থাকে পারমাণবিক সংখ্যা নিয়ন, আর্গন হচ্ছে 18 হয়ে থাকে, তারপর তোমার ক্রিপ্টন হচ্ছে 36 হয়ে থাকে,
হ্যাঁ, এগুলো বের করার টেকনিকও কিন্তু আমি তোমাকে দেখাইছিলাম পর্যায় সারণীতে। তারপর হচ্ছে এখানে হবে 54 জেনন, তারপর হচ্ছে 86 রেডন, এরপর হচ্ছে 118 ওগানেসান, হ্যাঁ ওজি। ওকে, তো সকল নোবেল গ্যাসের কি হবে, সকল নোবেল গ্যাসের ভ্যালেন্স ইলেকট্রন কত হয়, সকল নোবেল গ্যাসের ভ্যালেন্স ইলেকট্রন 8 হয়ে থাকে। সবার ভ্যালেন্স ইলেকট্রন কত হবে, তোমার কত হবে বলো তো, ভ্যালেন্স ইলেকট্রন 8 হবে। শুধুমাত্র হিলিয়ামের কত হয়ে থাকে বলো তো, হিলিয়ামের 2 হয়ে থাকে। ওকে, আশা করি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। আচ্ছা ভাই, এবার অনেক তো দ্বিতীয় পর্যায়ের মৌল নিয়ে লাফালাফি করলেন, এবার তাহলে তৃতীয় পর্যায়ের মৌলগুলো একটু বুঝান। চলো বুঝাই আসো তৃতীয় পর্যায়ে। আচ্ছা, এটাকে আমি কাজ করতে পারি, এটাকে এই পাশে নিয়ে আসি, কেমন? এটাকে দেখাই যে উপরে লিখছি। ওকে, এবার আসো তৃতীয় পর্যায়ের মৌল, এটা খুব গুরুত্বপূর্ণ বোঝাটা। দেখো তৃতীয় পর্যায়ে কোন মৌল আছে, আমরা চলো ফসফরাস দিয়ে শুরু করি। আসো ধরো 15 ফসফরাস, তো এটার ইলেকট্রন বিন্যাসটা করো আগে। 1s2 2s2 2p6 3s2 3p3। এটার তাহলে ভ্যালেন্স শেল হচ্ছে আমার এটা যোজ্যতা স্তর। এখানেও দেখো ভ্যালেন্স ইলেকট্রন কিন্তু 5টাই থাকবে। একটা ব্যাপার কি খেয়াল করে দেখছো, ফসফরাস কার গ্রুপে থাকে? ফসফরাসের উপরে সদস্য হচ্ছে নাইট্রোজেন, 15 নম্বর গ্রুপে থাকে। নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন 5 ছিল, ফসফরাসেরও 5 ছিল। তার মানে তুমি যদি কোনো একটা গ্রুপের উপরের সদস্যের ভ্যালেন্স ইলেকট্রন জানো, তাহলে ওই গ্রুপে যারা থাকবে তাদের ভ্যালেন্স ইলেকট্রন আসলে সেম হয়ে থাকে। যেমন গ্রুপ 1-এ যে সকল মৌল, সবার দেখবা ভ্যালেন্স ইলেকট্রন 1 করে থাকবে। ধরো গ্রুপ 16-র যে সকল মৌল, ধরো অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, সবার দেখবা ভ্যালেন্স ইলেকট্রন 6 করে থাকবে। বুঝছো? তাহলে সবার ভ্যালেন্স ইলেকট্রন বের করতে হয় না, অ্যাকচুয়ালি গ্রুপের উপরের মেম্বারের যদি আমরা ভ্যালেন্স ইলেকট্রন জানি, তাহলে বাকিদের ভ্যালেন্স ইলেকট্রন সেম হয়ে থাকে। আচ্ছা গেল। তো এখন আমি যদি এটার যদি কি করতে চাই, ইলেকট্রন বিন্যাস করতে চাই, ধরো আমি যদি এটার ইলেকট্রন বিন্যাসটা দেখতে চাই যে 15 ফসফরাসের, তা আমার অ্যাকচুয়ালি এই অংশটুকুর কোনো না ভূমিকা নাই। এই অংশটুকু তো নিষ্ক্রিয় গ্যাসের মতো, নিয়নের মতো, এটা যেমন ছিল তেমনই রেখে দিব। আমি জাস্ট যেটা নিয়ে কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা এই 3s2 3p3, এটাকে চলো দেখি আসো একটু করে। আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে 3s2 3p3, কেমন? আমরা এটাকে চলো অ্যানালাইসিস করি যে আমার আসলে এটা নিয়ে কোনো কাজ নাই, এই 10টি ইলেকট্রনের কোনো কাজই নেই। কারণ এগুলো ভিতরে আমরা সবসময় শেষ কক্ষপথ নিয়ে আলোচনা করি। কেন জানো? কারণ শেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে তারা নিউক্লিয়াস থেকে অনেক দূরে থাকে। এই কারণে তারা নিউক্লিয়াস কর্তৃক খুবই কম আকর্ষিত হয়, ফলে তারা সহজে বন্ধনে অংশগ্রহণ করতে পারে। ভিতরের ইলেকট্রনগুলো কিন্তু কখনো বন্ধনে অংশগ্রহণ করে না, সবসময় শেষ ইলেকট্রনগুলাই কি করে বলতো, বন্ধনে অংশগ্রহণ করে, নিউক্লিয়াস থেকে দূরে থাকার কারণে। তাই আমাদের সব সময় কনসার্নের বিষয় হচ্ছে যে তোমরা বন্ধন আলোচনা করবো, বন্ধন পড়বো, তাই আমরা সব সময় শুধুমাত্র ভ্যালেন্স শেলকে নিয়ে আলোচনা করব, যোজ্যতা শেলকে নিয়ে আলোচনা করব, ভ্যালেন্স ইলেকট্রন নিয়ে আলোচনা করব। ভিতরে কি হচ্ছে না হচ্ছে সেটা আমাদের দেখার দরকার নাই। আশা করি বুঝে গেছো জিনিসটা। তাহলে এখন দেখো যেখানে কাহিনী কি হবে, কাহিনী যেটা আছে যে ফসফরাসের, তাহলে এখানে কি হবে দেখো, ফসফরাসের এখানে যে ঘটনাটা ঘটবে, এটা তো 3s2, এটা তাহলে 3s2, তাহলে 3s2 মানে 2টি ইলেকট্রন দেখাবা। তারপর এখানে করা থাকবে 3p3 থাকবে, তাহলে একটি ইলেকট্রন দেখাও, একটি ইলেকট্রন দেখাও, একটি ইলেকট্রন এখানে দেখো। আচ্ছা, এইবার আমি একটা কাজ করি, ফসফরাসটাকে আমি একটু এই পাশে দেখি, নিচে দেখাই, এই ইলেকট্রন বিন্যাসটাকে ফসফরাসেরটা আমি একটু নিচে দেখা, নিচে দেখা। আচ্ছা, ভ্যালেন্স ইলেকট্রন তাহলে আর বের করলাম না, হ্যাঁ তুমি জানো। অথবা একটা কাজ করি না, আমি এখানে লিখে দিই যেখানে ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 5টা। ওকে, তাহলে এখানে একটা নোটও লিখে রাখতে পারো, একই গ্রুপের সবার ভ্যালেন্স ইলেকট্রন সেম থাকে। কেমন? এখানে তুমি নোট মনে রাখতে পারো। নোট কি? নোট হচ্ছে একই গ্রুপের সবার ভ্যালেন্স ইলেকট্রন সেম। ধরো তোমাকে একটা উদ্ভট মৌল দিল, তো ধরো তোমাকে উদ্ভট মৌল দিয়ে বললো ধরো ল্যাড 82, এটার বললো ভ্যালেন্স ইলেকট্রন কত, তুমি ইলেকট্রন বিন্যাস করবা, তুমি দেখবা ল্যাড কোন কত নম্বর গ্রুপে আছে। আমরা জানি সি জেনে শুনে পালালে ল্যাড ছিল 14 নম্বর গ্রুপে, তাহলে 14 নম্বর গ্রুপের উপর সদস্যকে কার্বন, তাহলে কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 4টা, তাহলে ল্যাডের ভ্যালেন্স ইলেকট্রন 4টাই হবে। ঠিক আছে, তো এইভাবে করে বের করবা। দেখো যাই হোক, এখন 3 নম্বর কক্ষপথে কিন্তু 3Dও আছে, বাট 3Dকে আমরা একে দেখাই নেই, বাট আছে তো, তা আছে তো, এটাকে চলে একে দেখাই। আসো, কোন ইলেকট্রন যায় নাই ঠিক আছে, বাট আছে তো। ওকে, তাহলে এখানে কিন্তু 3D 0। এবার মজার ব্যাপারটা লক্ষ্য করো, সেটা হচ্ছে যদি আমি ফসফরাসকে উত্তেজিত করি, উত্তেজিত করা মানে কি বাইরে থেকে শক্তি দিচ্ছি, তাহলে কি হবে? এতটুকু তো কোনো পরিবর্তন হবে না, কারণ এটা তো ভিতরের কক্ষপথের ইলেকট্রন, এগুলোতে এফেক্টেড হবে না, এফেক্টেড হবে বাইরের কক্ষপথের ইলেকট্রনগুলো। দেখো এখানে কমপ্লিট ফাঁকা অরবিটাল আছে, তাহলে তখন কি হবে এখানে কাহিনী, তখন যে কাহিনীটা হবে, এইখান থেকে ইলেকট্রনটা জাম দিয়ে না 3Dতে চলে যাবে। এখান থেকে ইলেকট্রনটা জাম দিয়ে কই চলে যাবে, জাম দিয়ে এখান থেকে ইলেকট্রনটা জাম দিয়ে এখানে থাকবে শুধু একটা, জাম দিয়ে এখান থেকে এখানে চলে যাবে। বুঝতে পারছো? এই জাম্পিং এর ব্যাপারটা খেয়াল রাখবা। ফসফরাসে কিন্তু এরকম জাম্পিং হয়, ফসফরাসে কি হয় এরকম
জাম্পিং হয়। তার মানে একটা জিনিস কি তুমি লক্ষ্য করে দেখছো, সেটা হচ্ছে যদি যারা দ্বিতীয় পর্যায়ের মৌল, যারা এই জিনিসটাকে আমি পরবর্তীতে আরো ডিটেলসে বুঝাবো, আমি জাস্ট তোমাকে আইডিয়া দিই, যারা দ্বিতীয় পর্যায়ের মৌল তাদের যদি ফাঁকা অরবিটাল না থাকে তাহলে এইখানে যে ইলেকট্রন জোড়া আছে এটাকে কিন্তু আর সে ভাঙতে পারে না বা আনপেয়ার করতে পারে না। এটা তো পেয়ার আকারে আছে না, জোড়া আকারে আছে, এটা কি সে মানে আনপেয়ার করতে পারে না। যেমন এখানেও দেখো অক্সিজেন এটা আনপেয়ার করতে পারবে না, ফ্লোরিন দেখো এটাকে আনপেয়ার করতে পারবে না, কারণ এখানে কি পাঠানোর জায়গা আছে কোনো না। তাহলে দ্বিতীয় পর্যায়ের যে মৌলগুলা এদের যদি কখনো মানে ফাঁকা অরবিটাল না থাকে, যেমন এখানে নাইট্রোজেন, যেমন হ্যাঁ এখানে ফাঁকা অরবিটাল ছিল, এখানে দেখো ফাঁকা অরবিটাল ছিল, তাই এখান থেকে এটা আনপেয়ার করে ফেলছে, একটা একটা বানাই ফেলছে, আনপেয়ার করছে। বাট যদি দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোর ফাঁকা অরবিটাল না থাকে তাহলে তারা তাদের ওই যে যে পেয়ারটা থাকবে তাকে সেটাকে আনপেয়ার করতে পারবে না। বাট হ্যাঁ তৃতীয় পর্যায়ের মৌলগুলো পারবে, কারণ তৃতীয় পর্যায়ে 3D ফাঁকা অরবিটাল এখানে আছে, তাহলে এটা কিন্তু পারবে। যেমন সেম ঘটনা তুমি সালফারের ক্ষেত্রেও দেখতে পারবা। কেমন? তুমি ঘটনা ধরো সেম ঘটনা, সেম টু সেম ঘটনা তুমি সালফারের ক্ষেত্রেও দেখতে পারবা। তুমি সেম টু সেম ঘটনা সালফারের বেলাও দেখতে পারবা। কিভাবে? আমি চলো তোমার এক্সপ্লেন করে আসো। আমি এটাকে ধরো ডিলিট করে দিকটো, এটা আগের পৃষ্ঠে সেভ করা আছে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। চলো আমি সেম টু সেম ঘটনা সালফারের বেলাও দেখতে পাওয়া যাবে। যেমন কীরকম আমি দেখাই তোমার, আসো। ধরো সালফার, সালফার কি হয় 16 সালফার, সালফার যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে জাস্ট এতটুকু থাকবে তোমার এখানে, এখানে 3p, এটা 4 হবে, তাই না? সালফারে কত হবে? এটা 3p4 হবে। তাহলে এটা ভ্যালেন্স শেল, তাহলে এখানে ভ্যালেন্স ইলেকট্রন হবে 6টা। দেখানোর দরকার নেই, যেটা তুমি দেখাইতে পারো, বলতে পারো ভ্যালেন্স ইলেকট্রন এখানে হবে 6, অক্সিজেনের মতো। ঠিক আছে, বুঝলাম। এইবার চলো আমরা সালফারের ইলেকট্রন বিন্যাসটাকে যদি অন্যভাবে করতে চাইতাম, কিভাবে করতে চাইতাম ভাই? ধরো যদি আমি এটার মতো করতে চাই, তাহলে এতটুকুর কিন্তু কোনো পরিবর্তন হবে না, এতটুকুরই আমার কোনো কাজ নেই, তাই আমি দেখাবো না। তো 3s2 কে দেখাইতে পারি, 3s2 এটাকে চলো দেখাই, এখানে আসো, এখানে দেখাইলাম। হ্যাঁ, কারণ নিচের টাকাতে আমি এমনি মুছে দিব, কারণ নিচেরটা তো আগের পৃষ্ঠে আছে। এরপর হচ্ছে 3p4, তো 3pটাকে তুমি এখানে দেখো, এটাকেও তুমি দেখো। ঠিক আছে, এরকম আনো। ওকে, ডান। তাহলে আমি এগুলোকে মুছে দিয়ে আসো, এটা আগের পৃষ্ঠাতে আছে, আগের পৃষ্ঠার পড়া, জাস্ট আমি কপি পেস্টের জন্য রাখছিলাম। কেমন? ওকে, 3p4, ঠিক আছে 3p4। দেখো আগের পৃষ্ঠা এটা ফসফরাস ছিল, এটা সব আছে এখানে। সালফার দেখতেছেন না, সালফারে কি? সালফার হচ্ছে 3p4। তবে এই 3টে ইলেকট্রন দিচ্ছেন, আটটা দেন, তাহলে আটটা দাও। কই দিবা? এখানে দাও, দিছো। এবার চিন্তা করো, ধরো সালফারকে শক্তি প্রদান করা হলো, এটা আমি লিখে আসো, সালফারকে শক্তি প্রদান করা হলে, আমি যদি সালফারকে শক্তি প্রদান করি তাহলে কি হবে? তাহলে যে ঘটনাটা হবে, আমি যদি একবার শক্তি প্রদান করি তাহলে আমি এটাকে একবার উত্তেজিত করলাম, খুব ভালো কথা। এতটুকু তো কোনো পরিবর্তন হবে না, কারণ এটা বাইরের কক্ষপথ। তাহলে এখান থেকে যেটা হবে, তখন এখান থেকে একটা ইলেকট্রন জাম দিয়ে, দেখো এখানে তো ফাঁকা অরবিটাল আছে, তাই না? এখানে তো ফাঁকা অরবিটাল আছে, তাহলে কি হবে চলো দেখার চেষ্টা করি। আচ্ছা, এখান থেকে দেখা যাবে উত্তেজিত করা হলে এখান থেকে একটা ইলেকট্রন জাম দিয়ে এখানে চলে আসবে, তাহলে আর এখানে 2টা ইলেকট্রন থাকবে না, তখন এখানে দেখা যাবে একটা ইলেকট্রন থাকবে, আর এখানে 1 হবে। ঠিক আছে, এই ঘটনা এখানে ঘটবে। আচ্ছা, এইবার চিন্তা করো, যদি তুমি সালফারকে আরো শক্তি দাও, সালফারকে আরো শক্তি প্রদান করা হলে, তাহলে এইবার কি হবে দেখো তো, এখানে তাহলে এটা ডাবল উত্তেজিত হয়ে গেল, সালফার ডাবল উত্তেজিত হইল, তার পারমাণবিক সংখ্যা তো চেঞ্জ হয়নি। তাহলে এইবার এতটুকু তো দেখো এতটুকু তো সেম থাকবে, এখানে দেখো এতটুকু তো সেম থাকবে, হ্যাঁ এতটুকু সেম থাকবে। বাট এবার কি হবে, আরো উত্তেজিত করলে এখান থেকে একটা ইলেকট্রন কিন্তু এখানে জাম দিবে, তখন বুঝতেছো? তাহলে এটা দেখাচ্ছি না, আমি তো, তুমি বুঝতেছো জিনিসটা এখান থেকে এখানে গেছে। তাহলে আরো উত্তেজিত করা হইলে এটাও কিন্তু সিঙ্গেল হয়ে যাবে, এটাও কিন্তু কত হয়ে যাবে, এটাও কিন্তু সিঙ্গেল হয়ে যাবে, দেখবা তখন এটাও কিন্তু সিঙ্গেল হয়ে যাবে। তাহলে দেখবে এটাও কিন্তু সিঙ্গেল হয়ে যাবে, তখন এখান থেকে একটা জাম দিয়ে এখানে চলে গেছে, বুঝছো? এখান থেকে এখানে জাম দিয়ে চলে গেছে। আচ্ছা দেখাও, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এখান থেকে এখানে গেছিল একটা, এরপরে এখান থেকে এখানে গেছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, আশা করি সবাই আমরা এই জিনিসগুলো এখানে বুঝতে পারছি। তারপর তো আমরা নেক্সটে চলে যাই। এখন আমরা নতুন একটা জিনিস শিখবো, বাট এই জিনিসটা না মানে খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা যদি তুমি শিখো তাহলে আসলে তোমার জন্য রাসায়নিক বন্ধন অনেক সহজ হয়ে যাবে। সিম্পল একটা জিনিস, সিম্পল জিনিসটা কি বলে, যে প্রত্যেকটা পরমাণুর চারপাশে তার যতগুলো ভ্যালেন্স ইলেকট্রন থাকবে ততগুলো ডট দিব। ভাই এটা বলতে কি বোঝায়, চলো আমরা এটা দেখার চেষ্টা করি। আসো ধরো আমি তোমাকে একটু করে দেখাই যে আমাদের যারা দ্বিতীয় পর্যায়ের মৌল ছিল, কেমন, আমাদের যারা সেকেন্ড
পর্যায়ের যে সকল মৌল ছিল। ধরো আমি গ্রুপ নাম্বার 13 থেকে 18 পর্যন্ত শুধু দেখাচ্ছি, তুমি তাহলে বাকিগুলো দেখাইতে পারো, কোনো সমস্যা নেই। ধরো গ্রুপ নাম্বার 13-তে কে ছিল? গ্রুপ নাম্বার 13-তে ছিল তোমার কাছে, ধরা যাক হচ্ছে আমাদের এই যে ফার্স্টে ছিল আমার কাছে বোরন। এখন দেখো তো বোরনে ভ্যালেন্স ইলেকট্রন কয়টা থাকে? 2s2 2p1। একটু আগে দেখে আসছি আমরা 3টা ভ্যালেন্স ইলেকট্রন থাকে। তাহলে তুমি এখানে 3টা ডট দিবা, একটা ডট, 2টা ডট, 3টা ডট, পারবা ইজিলি দিতে। তারপর আছে কার্বন, তা কার্বনে ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? 4টা ছিল, তাই কার্বনের এখানে তুমি 4টা ডট দিবা, শেষ। এই একটা সিম্পল কনসেপ্ট তোমার রাসায়নিক বন্ধন, সমযোজী বন্ধন পড়াটা অনেক সহজ করে দিবে। তারপর ধরো তোমার কাছে আছে কে? তারপর তোমার কাছে আছে নাইট্রোজেন। নাইট্রোজেনে কয়টা ছিল? নাইট্রোজেনে ছিল 5টা, একটা ডট, 2টা ডট, 3টা ডট, 4টা ডট, বাধ্য হয়ে তোমাকে এখানে একটা 5টা ডট দিতে হবে। তারপরে ছিল কি এখানে? তারপর ছিল তোমার কাছে অক্সিজেন। অক্সিজেনে কয়টা ডট ছিল? 6টা। তো একটা দিলা, 2টা দিলা, 3টা দিলা, 4টা দিলা, তাহলে আর বাকি 2টা কোথায় দিবা? এমন হইতে পারে তুমি এখানে একটা দিয়ে দাও, বা একটা কাজ করো না, এখানে একটা দিয়ে দাও, এখানে একটা দিয়ে দাও, শেষ, 6টা ডট হয়ে গেছে। ওকে, কারণ অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন 6টা। ফ্লোরিনের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? ফ্লোরিনের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 7টা, তাহলে তোমার 7টা দিতে হবে। তাহলে ফ্লোরিন এখানে ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 7টা, তাহলে 1 2 3 4 5 6 7, শেষ। তাহলে ফ্লোরিনে তুমি এখানে ভ্যালেন্স ইলেকট্রন 7টা দেখাই দিলা। তারপরে তোমার দেখো নিয়ন, নিয়নের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? 8টা, তাহলে 2টা 2টা করে দেখাই দাও, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা। এই যে দেখো এই কথাটাই লিখছে এখানে। এখানে কি লেখা হয়েছে? এখানে লেখা হয়েছে, এখানে লেখা হয়েছে তোমার এটাকে আমরা বলি লুইস স্ট্রাকচারও বলতে পারো। এটা মৌলের যে জিয়ান লুইস যোজ্যতা স্তরের ইলেকট্রনগুলোকে মৌলের প্রতীকের চারপাশে ডট আকারে প্রকাশ করতে বলছে। কেমন? এগুলোকে আসলে এই ডটগুলো দ্বারা আমরা যোজ্যতা ইলেকট্রনকে বুঝে থাকি। আচ্ছা ভাই, দ্বিতীয় পর্যায়ে তো বুঝলাম, একটু তৃতীয় পর্যায়ের মৌলগুলো দেখাই দেন। তাহলে তৃতীয় পর্যায়ে কিরকম হবে? আর আমরা যদি দেখতে চাই যে থার্ড পর্যায়ে যে মৌলগুলো আছে, এই মৌলগুলো কিরকম হবে, চলো দেখতে আসো। থার্ড পর্যায়ে তুমি চাইলে গ্রুপ 1 গ্রুপ 2 এগুলো দেখাইতে পারো, বাট দরকার নেই, আমাদের যা যা দরকার আমরা ততটুকুই দেখতেছি। যেমন গ্রুপ 13 থেকে থাকে থার্ড পর্যায়ে, গ্রুপ 13-তে থাকবে তোমার হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামে তাহলে 3টে ইলেকট্রনই থাকবে, কারণ একই গ্রুপে ভ্যালেন্স ইলেকট্রন সমান থাকে। তাহলে এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এই গ্রুপে কি আছে? কার্বনের নিচে আছে সিলিকন। সিলিকনে তাহলে 4টা ইলেকট্রন দেখাবা, ভ্যালেন্স ইলেকট্রন 2 3 4। তারপরে কি আছে? তারপর আছে এখানে ফসফরাস। তাহলে ফসফরাসও কি দেখাবো বলো তো? ফসফরাসও তুমি এখানে এই যে 5টাকেই দেখাবো, অর্থাৎ একটা করে তো এখানে দিবা, একটা করে এখানে দিছো, 2টা তাহলে এখানে দেখাই দিবা। ওকে। তারপরে অক্সিজেনের নিচে কে থাকে? অক্সিজেনের নিচে থাকে তোমার হচ্ছে সালফার। সরি, আমার চোখেরটাই জানে কি পড়ছে, সমস্যা নাই। সালফার, সালফারে তাহলে 6টা থাকবে, তাহলে এখানে 2টা দেখাই দাও, এখানে 2টা দেখাই দাও, এখানে একটা দেখাই দাও, এখানে একটা দেখাই দাও। তারপরে কে থাকে? তারপর থাকে ক্লোরিন। ক্লোরিনে তাহলে 7টা থাকবে, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে একটা। এই 2টাকে তুমি এভাবে পাশে দেখাইতে পারো, চাইলে তুমি 2টাকে এখানে উপরে নিচে দেখাইতে পারো, কোনো সমস্যা নেই, পাশে দেখালেও কোনো সমস্যা নেই। এরপরে থাকে আর্গন। আর্গনে থাকবে ভ্যালেন্স ইলেকট্রন 8টা, তাহলে 2 2 2 2, শেষ। ওকে, তো এটা আমরা দেখাই দিলাম। আচ্ছা, আরেকটা জিনিস অলরেডি তোমাকে আমি আলোচনা করছি, যে যোজ্যতা ইলেকট্রন যেগুলো আছে, অ্যাকচুয়ালি এগুলাই কি করে? এগুলোই হচ্ছে তোমার বন্ধনে অংশগ্রহণ করে, কারণ এরা নিউক্লিয়াস থেকে সব থেকে দূরে থাকে। কারণ যোজ্যতা ইলেকট্রন কোনগুলো? সর্ববহিস্থ কক্ষপথের যে ইলেকট্রন, তাই যোজ্যতা ইলেকট্রন। এরা নিউক্লিয়াস থেকে সব থেকে দূরে থাকে, তাই এদের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ সব থেকে কম, আর এরাই বন্ধনে অংশগ্রহণ করতে পারে। কেমন? এটা লিখছে যে মূলত যোজ্যতা ইলেকট্রন দিয়েই মূলত একটা পরমাণু অপর একটা পরমাণুর সাথে তারা কিন্তু বন্ধন গঠন করে। ভিতরের ইলেকট্রনগুলো কিন্তু ইউজ হয় না বন্ধন গঠনে, কারণ সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনগুলোর উপর তোমার নিউক্লিয়াসের আকর্ষণ সবচেয়ে কম থাকে। ঠিক আছে, আশা করি সবাই জিনিসটা বুঝতে পারছি। তাহলে এরপরে ধরো আমরা নেক্সটে চলে যাই। নেক্সট এখানে একটা জিনিস লিখছে, সেটা হচ্ছে অনেকে তোমরা এখন বুঝতে পারবে না হয়তো জিনিসটা, বাট আমি তোমাকে চলো জিনিসটা ক্লিয়ার করি। সেটা হচ্ছে, তুমি চিন্তা করে দেখো, ধরো নাইট্রোজেন, খুব মনোযোগ দিয়ে শোনো। নাইট্রোজেনের কাছে, নাইট্রোজেনে তুমি যদি ডট স্ট্রাকচারটা দেখো, এখানে একটা ইলেকট্রন ছিল, এখানে একটা ইলেকট্রন ছিল, এখানে একটা ইলেকট্রন ছিল, এখানে তোমার 2টা ইলেকট্রন ছিল। আচ্ছা, এবার আমাকে একটা তুমি প্রশ্ন করো তো, নাইট্রোজেন সর্বোচ্চ কয়টা বন্ধন গঠন করতে পারবে? আচ্ছা, বন্ধন কিভাবে গঠন হয় জানো? বন্ধন কিভাবে গঠন হয়? বন্ধন তো 3 প্রকারের বন্ধন, 3 প্রকার না, অ্যাকচুয়ালি কয়েক প্রকারের বন্ধন আছে, বাট আমাদের এসএসসিতে আমরা 3 ধরনের বন্ধন নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে আয়নিক, একটা হচ্ছে তোমার সমযোজী, একটা হচ্ছে ধাতব বন্ধন। ধাতব বন্ধন পুরো ডিফারেন্ট একটা কেস, আয়নিকও একটা ডিফারেন্ট কেস, কারণ এখানে প্লাস মাইনাস তৈরি হবে, সব দেখাবো জিনিসটা। সমযোজীতে কি হয়? ইলেকট্রন শেয়ারিং হয়। আচ্ছা, একটা জিনিস জাস্ট একটু করে মনে রাখো, যে সমযোজী বন্ধন করার সময় তোমার কোন একটা মৌলের সিঙ্গেল ইলেকট্রনগুলো ইউজ হবে। জাস্ট এই জিনিসটা একটু মনে রাখো, একটু পরে যখন আমরা মানে একটু পর না, যখন আমরা চ্যাপ্টারের সমযোজী বন্ধন আলোচনা করব তখন দেখবো। কেমন? তাহলে মনে রাখবা, যে একটা নোট মনে রাখো। হ্যাঁ, এটা মর্মার্থ কেন এরকম হয় এটা পরে বুঝতে পারবা যখন আমি তোমাকে সমযোজী বন্ধন পড়াবো। তাহলে নোট মনে রাখবা, যে সমযোজী বন্ধনে মৌলের মৌলের অযুগ্ম, বা যেটাকে আমরা সিঙ্গেল ইলেকট্রন বলি, অযুগ্ম বা সিঙ্গেল ইলেকট্রন
ব্যবহৃত হয়। বা এটা বলতে আপনি কি বোঝাচ্ছেন? এটা বলতে বোঝাচ্ছি আমরা এই যে এইখানে দেখো একটা সিঙ্গেল ইলেকট্রন আছে, এখানে দেখো একটা সিঙ্গেল ইলেকট্রন আছে, রাইট? সিঙ্গেল ইলেকট্রন আছে, এখানে দেখো একটা সিঙ্গেল ইলেকট্রন আছে। এই তিনটা ইলেকট্রন কিন্তু সমযোজী বন্ধন করতে পারবে। আর আরেকটা জিনিস একটু করে মনে রাখতে পারো, সমযোজী বন্ধনকে আমরা এরকম লাইন দিয়ে প্রকাশ করি। সমযোজী বন্ধনকে আমরা এরকম লাইন দিয়ে প্রকাশ করি। যেমন সে চাইলে এখানে হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারবে, এবং হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে তোমার কি করবে এখানে বলতো অ্যামোনিয়া গঠন করবে। যদি অ্যামোনিয়ার স্ট্রাকচার অ্যাকচুয়ালি এরকম না, বাট অ্যাকচুয়াল স্ট্রাকচার দিয়ে আমাদের এসএসসিতে কোনো কাজ নেই। এইচএসসিতে আমরা অ্যাকচুয়াল স্ট্রাকচার পড়ি যৌগের, এসএসসিতে তুমি নর্মালি আঁকলেই চলবে, বুঝছো? মানে এমনি ধরো তোমাকে বললো মিথেন যৌগটাকে আঁকো, তোমাকে বললো মিথেন এই যৌগটাকে আঁকো, তুমি এসএসসিতে মিথেনটাকে এভাবে আঁকলেই চলবে, চারটা হাত দিয়ে এভাবে আঁকলেই চলবে। বাট অ্যাকচুয়ালি মিথেনের স্ট্রাকচার এরকম না। হ্যাঁ, বাট অ্যাকচুয়াল স্ট্রাকচার আমরা পড়বো এইচএসসিতে, অ্যাকচুয়াল স্ট্রাকচার এখানে নাই। তো এখানে মেইন বিষয়টা কি? মেইন বিষয় হচ্ছে আমি বললাম এখানে দেখো এই যে একটা জোড়া আছে, এই জোড়াটা কিন্তু সমযোজী বন্ধন করবে না। এই জোড়া কি করবে না? সমযোজী বন্ধন করবে না। সমযোজী বন্ধন করবে কারা কারা বলতো? এই যে সিঙ্গেল ইলেকট্রন যেগুলো, এগুলো হচ্ছে সমযোজী বন্ধন করবে। যেমন দেখো আমরা জানি হাইড্রোজেনও কি থাকে, একটা সিঙ্গেল ইলেকট্রন থাকে না? তাহলে হাইড্রোজেনের সিঙ্গেল ইলেকট্রন, নাইট্রোজেনের সিঙ্গেল ইলেকট্রন, এরা পরস্পর শেয়ারিং হয়ে এখানে অ্যাকচুয়ালি সমযোজী বন্ধন হয়। হাইড্রোজেনের সিঙ্গেল ইলেকট্রন আর নাইট্রোজেনের সিঙ্গেল ইলেকট্রন এরা পরস্পর কি হয় বলতো? এরা শেয়ারিং করে সমযোজী বন্ধন হয়। এখানেও দেখো এরাও পরস্পর শেয়ারিং করে সমযোজী বন্ধন হয় জিনিসটা। আচ্ছা, বন্ধন কেন হয় সেটা তার ডিফারেন্ট আলাপ। বন্ধন কেন হয় সেটা তার ডিফারেন্ট আলাপ, সেটা আলাপ আমরা যাবো একটু পরে যাবো বন্ধন কেন হয় এটা। বাট আশা করি তোমাকে জিনিসগুলো একটু হালকা হলেও বুঝাতে পারছি। আচ্ছা, তো এখন দেখো একটা জিনিস, আমি এখানে কিছু জিনিস তোমাকে এখানে বলবো। সেটা কি? সেটা হচ্ছে দেখো এখানে একটা লাইন লিখছি যে নাইট্রোজেন চাইলেও কি লন পেয়ারটাকে সে কি আনপেয়ার করতে পারবে বলতো? নাইট্রোজেন যদি চায় লন পেয়ারটাকে আনপেয়ার করতে পারে না। কেন? কারণ একটু আগে দেখে আসছি আমরা নাইট্রোজেনে কিন্তু ডি অরবিটাল থাকে না। এই যে দেখো তোমাকে একটু আগে দেখাইছি আমি, এই যে দেখো একটু আগে দেখাইছি তোমাকে আমি কোথায়, এই যে দেখো নাইট্রোজেনকে তুমি যদি উত্তেজিতও করো, এই যে লন পেয়ারটা রয়ে গেছে এখানে, দেখো তুমি এখানে যে লন পেয়ারটা রয়ে গেছে, এই লন পেয়ারটাকে সে কিন্তু আনপেয়ার করতে পারে না, এটা লন পেয়ার আকারে রয়ে গেছে। তাহলে আনপেয়ার থাকবে শুধু এখানে তিনটা, ঠিক আছে? কিন্তু তুমি একটু করে চিন্তা করো তো ভাই, আমি যদি এখানে ফসফরাস নিতাম ভাই তাহলে কি হতো? ধরেন আমি এরকম একটা যৌগ নিলাম, ধরেন ফসফরাস নিলাম। তো ফসফরাসও তো আমরা সবাই জানি নাইট্রোজেনের মতোই, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে দুইটা আছে, রাইট? এখানে দুইটা আছে। আচ্ছা, তাহলে ফসফরাস দেখো দুই টাইপের যৌগ তৈরি করতে পারে। একটা হচ্ছে ধরো ফসফরাস এমন হইতে পারে, এই ফসফরাসের এই ইলেকট্রনটা ধরো কার সাথে যুক্ত হইলো? সিএল এর সাথে যুক্ত হইলো। সিএল এ কি থাকে আমরা জানি? সিএল এর মধ্যে 7টা ভ্যালেন্স ইলেকট্রন থাকে। তাহলে এখানে দুইটা দেখাও, এখানে দুইটা দেখাও, এখানে দুইটা দেখাও, ওই আর একটার সাথে সেখানে সমযোজী বন্ধন গঠন করছে। দেখো এখানের মধ্যে এইটা ইলেকট্রন দিয়ে কিন্তু সিএল এর সাথে যুক্ত হতে পারে। তাহলে সিএল তো 7টা ভ্যালেন্স ইলেকট্রন থাকে। তাহলে এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে একটা, এই একটার সাথে এখানে বন্ধন গঠন করছে। এই সিঙ্গেল সিঙ্গেল ইলেকট্রন কি করে? সমযোজী বন্ধন গঠন করে। আর এরকম লাইন দেওয়া থাকলে অবশ্যই এটা কি হবে? সমযোজী বন্ধন হবে। আয়নিক বন্ধনকে লাইন দিয়ে প্রকাশ করে না, যেমন ধাতব বন্ধনকে লাইন দিয়ে প্রকাশ করে না। দেখো এখানে সিঙ্গেল ইলেকট্রন আছে, সিঙ্গেল ইলেকট্রন সমযোজী বন্ধন অংশগ্রহণ করে। কেন সেটা আমরা একটু পরেই দেখবো জিনিসটা। সমযোজী বন্ধনের অ্যাকচুয়াল মিনিং কি সব পড়াবো তোমাকে। আমি তোমাকে একটু বেসিক থেকে আলোচনা করতেছি। আমি কিন্তু এখন চ্যাপ্টারে ঢুকিয়ে নাই ভালো করে, তো একদম বেসিক তোমাকে বিল্ড আপ করতেছে জন্যই, যাতে তোমার পুরো চ্যাপ্টারটা খুব ইজি মনে হয়। তাহলে এখানে আরেকটা তুমি সিএল দিয়ে দিতে পারো। ওকে, আচ্ছা, তো এইটা গেল একটা। তাহলে এইটা কোন যৌগ হইলো বলো তো? ফসফরাসটা 3টা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে। তাহলে এই যৌগটাকে আমরা বলবো এটা হচ্ছে একটা ফসফরাস ট্রাইক্লোরাইড বা PCl3 যৌগটা। আচ্ছা, বাট ফসফরাসের একটা ক্ষমতা আছে। ফসফরাসের ক্ষমতা হচ্ছে, ফসফরাস হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌল, আর তৃতীয় পর্যায়ের মৌলে কিন্তু ডি অরবিটাল থাকে। তাহলে ফসফরাস চাইলেই সে তার কিন্তু এখানে যে লন পেয়ারটা দেখতেছো, এখানে যে তুমি লন পেয়ারটা দেখতেছো, এটাকে সে আনপেয়ার করতে পারে। অর্থাৎ এটাকে সে কিন্তু, এই যে তুমি লক্ষ্য করে দেখো, একটু আগে দেখাইছি তোমাকে ফসফরাসের কাহিনী। সেটা কি? ফসফরাসের কাহিনী দেখাইছি এখানে তোমাকে। এই যে দেখো এখানে কিন্তু ডাবল ছিল, দেখছো এখানে ডাবল ছিল। বাট তুমি উত্তেজিত করলে কি হবে বলো তো? উত্তেজিত করা হইলে এইখান থেকে দেখো একটি ইলেকট্রনকে সে কিন্তু এই জায়গা থেকে এই জায়গায় পাঠিয়ে দিছে। অর্থাৎ সে কিন্তু আনপেয়ার করে ফেলছে। অর্থাৎ এখন তার মধ্যে অযুগ্ম কয়টা আছে? 5টা আছে। এটা কিন্তু নাইট্রোজেনের এই ক্ষমতা ছিল না, অক্সিজেনের এই ক্ষমতা ছিল না, বাট ফসফরাসের কিন্তু আছে, ফসফরাসের কিন্তু আছে। অর্থাৎ ফসফরাস চাইলেই কি করতে পারবে? তার ফসফরাস চাইলেই, এখানে ধরো 3টা ছিল, 3টাকে তুমি এখানে দেখাও, 3টা এভাবে দেখাও আসো। আর লন পেয়ার 2টা ছিল, তাহলে একটাকে উপরে দেখাও, একটাকে নিচে দেখাই দাও, শেষ। তাহলে 5টা সে কিন্তু এখানে এভাবে বন্ধন মানে সিঙ্গেল বানাইতে পারবে। তাহলে এইটা একটা বন্ড তৈরি করতে সক্ষম, এইটা একটা বন্ড তৈরি করতে সক্ষম, এটা একটা বন্ড তৈরি করতে সক্ষম, এটা একটা বন্ড তৈরি করতে সক্ষম, এটা একটা বন্ড তৈরি করতে সক্ষম। তাহলে এখানে তুমি সবগুলোর সাথে ক্লোরিন যোগ করে দাও। তাহলে এভাবে করে কিন্তু
PCl5 এই যৌগটাও তৈরি হতে পারে। তাহলে এখানে কোন যৌগ তৈরি হতে পারে? PCl5 এই যৌগটা কিন্তু তৈরি হতে পারে। বুঝতে পারছো? তাহলে PCl3ও তৈরি হয়। দেখো এখানে তার হাত ছিল 3টা। একটু পর আমরা টপিক পড়বো যাকে আমরা বলি যোজনী। হ্যাঁ, যোজনী মানে কি? যোজনী বলতে আমরা হাত বুঝে থাকি, কোন একটা মৌলের অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা। তো যখন PCl3 যৌগ হয় তখন ফসফরাসের যোজনী কত? দেখো এখানে 3টা হাত ফসফরাসের, তাহলে ফসফরাসের যোজনী হচ্ছে 3। তাহলে এখানে যোজনী টপিকটা তোমাকে একটু পরেই নেই, তারপর তোমাকে দেখাই দিব, একটু পরে দেখাচ্ছে যোজনী হচ্ছে 3। বাট এখানে দেখো ফসফরাস 5টা ক্লোরিনের সাথে যুক্ত, ফসফরাস দেখো 5টা ক্লোরিনের সাথে যুক্ত। তাহলে ফসফরাসের এখানে যোজনী কত হবে? ফসফরাসের এখানে যোজনী হবে কিন্তু 5। ফসফরাসের এখানে যোজনী হবে, ফসফরাসের এখানে যোজনী হবে কিন্তু 5। তাহলে ফসফরাস কিন্তু পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, কারণ তার ওই যে লন পেয়ারকে আনপেয়ার করার ক্ষমতা আছে। ঠিক আছে? যেমন এরকম পরিবর্তনশীল যোজনী কে কে প্রদর্শন করতে পারে দেখো তো একটু করে। এখানে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করতে পারে কার্বন। কেন? কার্বনের দেখো এখানে 2টা হাত, দুইটা সিঙ্গেল, তাহলে 2টা বন্ড গঠন করতে পারে, অথবা 4টা সিঙ্গেল, তাহলে 4টা বন্ড কিন্তু গঠন করতে পারে কার্বন। তাহলে কার্বন, ওই যে দেখবা কার্বন সিও যে কার্বন মনোক্সাইড, সেখানে কিন্তু কার্বনের যোজনী হচ্ছে 2 হবে, একটু পরে দেখাবো। আবার দেখবা CH4, ওইখানে কার্বন আবার 4টা সাথে এখানে এরকম করে থাকবে, তো 4টা সিঙ্গেল ইলেকট্রন থাকে, তখন তার যোজনী কিন্তু 4 হয়। ঠিক আছে? কিন্তু নাইট্রোজেন, এটা কি পরিবর্তনশীল যোজনী দেখাইতে পারে? আনসার হচ্ছে না, কারণ নাইট্রোজেনে তুমি চাইলেও এই ইলেকট্রনটাকে লন পেয়ারটাকে আনপেয়ার করতে পারবা না, এটা 3টাই থাকবে সর্বোচ্চ, তো তার যোজনী 3ই হবে। অক্সিজেনের যোজনী কত? দেখো এখানে 3টা যেহেতু, ভালো করে শোনো কথাটা, 3টা যেহেতু এখানে তুমি আনপেয়ার করতে পারতেছো না, তাহলে এখানে যোজনী কত হবে? এখানে যোজনী হচ্ছে যুক্ত হওয়ার ক্ষমতা, যতটা যতটা সিঙ্গেল ইলেকট্রন থাকে তত যোজনী হয়ে থাকে, এটা তুমি একটা ট্রিক্স আকারে মনে রাখতে পারো। তো এটা যোজনী হবে কিন্তু 3। দেখবা অক্সিজেনের যোজনী কত হবে? অক্সিজেনের যোজনী কিন্তু, অক্সিজেন যেটা আছে, অক্সিজেনের যোজনী কিন্তু 2 হবে। কেন? কারণ দেখো এখানে 2টা সিঙ্গেল ইলেকট্রন আছে। ফ্লোরিনের যোজনী কত হবে? দেখো ফ্লোরিনে একটা সিঙ্গেল ইলেকট্রন থাকে, তাহলে ফ্লোরিনের যোজনী কিন্তু হয় 1। তুমি যদি এখানে যাও, এখানে কার্বনের যোজনী কত হয়? কার্বনের কিন্তু যোজনী হয়ে থাকে, তোমার হচ্ছে 2,4। 2ও হইতে পারে, 4ও হইতে পারে। ঠিক আছে? আশা করি সবাই জিনিসটা বুঝতে পারলাম। দেখো নিয়নের যোজনী কত হবে? নিয়নে কি কোনো সিঙ্গেল ইলেকট্রন আছে? না। সে কি কোনো বন্ড গঠন করে? না, সে এক পরমাণু আকারে থাকে। তাহলে নিয়ন যেটা দেখতেছো, এইটার যোজনী কিন্তু হবে কত বলো? এটার যোজনী কিন্তু হবে 0। যোজনী একটু পরে তোমার দেখাচ্ছি। ফসফরাসের যোজনী কত হয়? ফসফরাসের যোজনী হয়ে থাকে 3,5। 3ও হইতে পারে, 5ও হইতে পারে। তারপর দেখো সালফারের যোজনী কত হইতে পারে? দেখো যদি সালফার নর্মাল অবস্থায় রাখো, তাহলে দেখো আমার সিঙ্গেল ইলেকট্রন 2টা, তাহলে এই অবস্থায় সালফারের যোজনী কত? সালফারের যোজনী হচ্ছে 2। তুমি যদি একবার উত্তেজিত করো, তাহলে দেখো এখানে 4টা আছে সিঙ্গেল ইলেকট্রন, তাহলে এই অবস্থায় ফসফরাসের যোজনী কত হবে? ফসফরাসের যোজনী হবে 4, কারণ এখানে 4টা সিঙ্গেল ইলেকট্রন আছে। আর নিচের অবস্থায় দেখো তো সালফারের যোজনী কত হবে? 6, কারণ এখানে দেখো এখানে 4টা আছে, তাহলে যোজনী হবে 4। এখানে দেখো 6টা সিঙ্গেল ইলেকট্রন, তাহলে এখানে যোজনী হবে 6। তাহলে এই যে সালফার, এই ভদ্রলোক, এর আসলে কত যোজনী প্রদর্শন করে? এ 2, 4, 6 এই 3টা যোজনী প্রদর্শন করতে পারে। সালফার 2,4,6 এই 3টা যোজনী সে প্রদর্শন করতে পারে। আশা করি তোমাকে বুঝাইতে পারছি এই কনসেপ্টগুলা। তো এটাই হচ্ছে একটা জিনিস বলছে, সেটা হচ্ছে কি, দ্বিতীয় পর্যায়ে যে মৌলগুলা থাকে, দ্বিতীয় পর্যায়ের মৌলগুলার মধ্যে ডি অরবিটাল না থাকায় লন পেয়ার ইলেকট্রনকে তারা কিন্তু কি করতে পারে না? আনপেয়ার করতে পারে না। লন পেয়ারটাকে মানে উত্তেজিত করতে পারবে না। ঠিক আছে? কিন্তু তৃতীয় পর্যায়ের মৌলগুলাতে তোমার ডি অরবিটাল থাকায় তারা কিন্তু তাদের লন পেয়ার ইলেকট্রনকে আনপেয়ার করতে পারে। ঠিক আছে? দেখাইছি অলরেডি, যেমন এখানে আনপেয়ার করতে পারছে। এই জন্য অনেক সময় একটা কোয়েশ্চেন করে যে PCl3 গঠিত হয়, PCl5 গঠিত হয়, NCl3 গঠিত হয়, কিন্তু NCl5 কেন গঠিত হয় না? কারণ নাইট্রোজেনের তো 5টা হাত নাই। নাইট্রোজেনের ওই যে তুমি চাইলেও তো এখানে ডি অরবিটাল না থাকার কারণে নাইট্রোজেন কিন্তু NCl5 গঠন করতে পারে না। মানে এই জিনিসটা একটু করে এখানে MCQ-তে মনে রাখতে পারো। দেখো PCl3 এটা গঠিত হইতে পারে, PCl5 এটাও গঠিত হইতে পারে, NCl3 গঠিত হইতে পারে, কিন্তু NCl5 গঠিত হইতে পারে না, কারণ নাইট্রোজেনের ডি অরবিটাল নাই। ঠিক আছে? আশা করি সবাই জিনিসটা বুঝতে পারলাম। তারপর চলো নেক্সটে চলে যাই। আমরা চলো কিছু প্র্যাকটিস করে ফেলি। কিছু ট্রিকি কোয়েশ্চন থাকে তোমার কাছে, যে ধরো আমাকে বললো, দেখো ভালো করে বুঝো জিনিসটা। ধরো অক্সিজেন আমরা জানি প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে, পরের কক্ষপথে 6টা ইলেকট্রন থাকে। তাহলে অক্সিজেনের আমাকে যদি ভ্যালেন্স ইলেকট্রন জিজ্ঞেস করে, তাহলে আনসার হচ্ছে 6। কিন্তু আমাকে যদি অক্সিজেন 2-, আচ্ছা 2- মানে কি? 2টা ইলেকট্রন এক্সট্রা দিছো এখানে, তাহলে এক্সট্রা ইলেকট্রনটা কোথায় প্রবেশ করাইছো? 2 নম্বর শেষ কক্ষপথে প্রবেশ করেছে, কারণ শেষ কক্ষপথ ইলেকট্রন ধারণ করতে পারে 8টা, বাট তোমার আছে 6টা, তুমি আরো 2টা দিছো। তাহলে এখানে প্রথম কক্ষপথে তো 2টা ইলেকট্রন থাকবে, বাট 2- মানে 2টা ইলেকট্রন এক্সট্রা আছে, তাহলে এখানে 8টা ইলেকট্রন দিছো।
টোটাল 8টি ইলেকট্রন হয়ে গেছে। তাহলে এখানে ভ্যালেন্স ইলেকট্রন কত হবে? যোজ্যতা স্তর হচ্ছে এইটা, এখানে দেখো 8টি ইলেকট্রন আছে, ঠিক আছে। তারপর ধরো তোমাকে যদি জিজ্ঞেস করে যে অ্যালুমিনিয়াম 3+, দেখো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি হয়, ভালো করে শোনো কথাটা। প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকে, পরের শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকে, পরের শক্তি স্তরে 3টে ইলেকট্রন থাকে। তাহলে অ্যালুমিনিয়ামের কিন্তু ভ্যালেন্স ইলেকট্রন কত? এটার যোজ্যতা স্তরে দেখো 3টে ইলেকট্রন আছে, তাহলে এটার ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 3, আমরা দেখে আসছি অলরেডি। কিন্তু আমাকে যদি বলে অ্যালুমিনিয়াম 3+, 3+ মানে কি 3টে ইলেকট্রন বের করে ফেলছো, তাহলে 3টে ইলেকট্রন কোত্থেকে বের করে ফেলছো? শেষ কক্ষপথ থেকে। তাহলে শেষ কক্ষপথে কোন ইলেকট্রন আছে? না, অ্যালুমিনিয়াম 3+ ইলেকট্রন বিন্যাসটা এরকম, কারণ এখানে 10টি ইলেকট্রন এখন। তাহলে এইবার বলো তো অ্যালুমিনিয়াম 3+ এর ভ্যালেন্স ইলেকট্রন কত হবে? অ্যালুমিনিয়াম 3+ এর ভ্যালেন্স ইলেকট্রন কত হবে? দেখো অ্যালুমিনিয়াম 3+ এ শেষ কক্ষপথ ইলেকট্রন কয়টা আছে? অ্যালুমিনিয়াম 3+ এর শেষ কক্ষপথ কিন্তু 2 নম্বর কক্ষপথ, যেখানে ইলেকট্রন আছে। তাহলে এখানে কিন্তু দেখো 8টি ইলেকট্রন আছে। তাহলে অ্যালুমিনিয়াম 3+ এর কিন্তু আমার ভ্যালেন্স ইলেকট্রন হবে 8। এটা খুব কেয়ারফুল থাকবে যে অ্যালুমিনিয়ামের কিন্তু ভ্যালেন্স ইলেকট্রন কত, কথাটা শুনো। অ্যালুমিনিয়াম এটার কিন্তু ভ্যালেন্স ইলেকট্রন 3, কিন্তু অ্যালুমিনিয়াম 3+ এর কিন্তু ভ্যালেন্স ইলেকট্রন 8 হবে। অক্সিজেন এর কিন্তু ভ্যালেন্স ইলেকট্রন 6, কিন্তু অক্সিজেন 2- এর কিন্তু ভ্যালেন্স ইলেকট্রন 8 হবে। এটা খুবই কেয়ারফুল থাকবে, এটা মিস্টেক করা যাবে না। সেম ভাবে চলো আমি আরো কিছু এক্সাম্পল তোমাকে দেখাই আসো। যে ভাই ধরো নাইট্রোজেন দিলাম, কেমন? ধরো যাক নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস কিরকম? প্রথম কক্ষপথে 2টা থাকে, পরের কক্ষপথে 5টি ইলেকট্রন থাকে, ওই যে 2s2 2p3, তোমরা নিশ্চয়ই জানো। তাহলে এখানে ভ্যালেন্স ইলেকট্রন কত? তাহলে যোজ্যতা স্তর হচ্ছে এখানে 2 নম্বর স্তরটা, আর 2 নম্বর স্তরে দেখো 5টি ইলেকট্রন আছে, তাহলে ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 5। কিন্তু যদি আমি নাইট্রোজেন 3টে ইলেকট্রন গ্রহণ করাই, তো সেই ইলেকট্রনগুলো কই কই যাবে? দেখো দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে 8টা, তোমার কাছে এখানে 5টা আছে, তুমি আরো 3টা দিচ্ছ, তাহলে দ্বিতীয় কক্ষপথে এখন ইলেকট্রন হবে 8টা। আগে ছিল 5টা, আরো 3টে অ্যাড করছো, তাহলে দ্বিতীয় কক্ষপথে এখন ইলেকট্রন থাকবে 8টা। তাহলে এখানে দেখো বলো তো ভ্যালেন্স ইলেকট্রন কত হবে? এখানে দেখো ভ্যালেন্স ইলেকট্রন 8ই হবে। এখানে ভ্যালেন্স ইলেকট্রন দেখবা 8ই হবে। এখানে ভ্যালেন্স ইলেকট্রন নাইট্রোজেনের এখানে কত? 8। তাহলে মনে রাখবা নাইট্রোজেনের কিন্তু তোমার ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 5, কিন্তু N3-, এখানে কিন্তু তোমার ভ্যালেন্স ইলেকট্রন 8 হয়ে থাকে। তো ভাই আরো কিছু এক্সাম্পল দেখান। ধরো আমি যদি বলি তোমাকে, এগুলো এমসিকিউতে আসে, তাই দেখাচ্ছি তোমাকে, হ্যাঁ। দেখো ধরো যাক আমাকে বলা হইলো যে অ্যামোনিয়াম আয়ন NH4+, তো এরকম একটা সিঙ্গেল পরমাণু না দিয়ে আমাকে আয়নের ভ্যালেন্স ইলেকট্রন বের করতে বসে। এখানে একটা জিনিস লক্ষ্য করার চেষ্টা করে দেখে আসো। এইবার আয়নের ভ্যালেন্স ইলেকট্রন কত হবে, চলো দেখে আসো। আয়নের ভ্যালেন্স ইলেকট্রন খেয়াল করো, নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা থাকে? নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন থাকে 5টা। নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন থাকে 5টা, হ্যাঁ, নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন থাকে 5টা প্লাস। হাইড্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা থাকে? হাইড্রোজেনে থাকে একটা করে ভ্যালেন্স ইলেকট্রন, বাট হাইড্রোজেন আছে 4টা এখানে। তাহলে হাইড্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন থাকে একটা, হাইড্রোজেন আছে 4টা। আচ্ছা, এখানে প্লাস চার্জ দেওয়া, প্লাস মানে ইলেকট্রনের অভাব, কয়টা অভাব? একটা অভাব, তাহলে একটা বাদ দিয়ে দাও, কারণ একটা ইলেকট্রন কম আছে। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন এখানে কয়টা থাকবে? 8টা থাকবে। বুঝতে পারছো কি জিনিসটা? আরেকবার বুঝাই বলি। দেখো এটা কেমনে বের করছে, এখানে দুইটা ইনফরমেশন এখানে আমার লাগছে। নাইট্রোজেন এটার ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে আমার কাছে আছে 5, হাইড্রোজেন এর ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে আমার কাছে আছে এখানে 1। আমরা এটাকে ইউজ করছি এখানে, আমরা ফার্স্টে দিলে অ্যামোনিয়াম আয়ন, তাহলে নাইট্রোজেনেরটাকে এখানে বসাইছি, হ্যাঁ, তারপরে তোমার নাইট্রোজেনটাকে এখানে বসাইছি, হাইড্রোজেনটাকে এখানে বসাইছি, 4 দিয়ে গুণ করছি, কারণ আমার কাছে এখানে এই 4 আছে। আর এটা কেন করছি? এই যে পজিটিভ চার্জের কারণে আমরা এখানে -1 করছি। এইভাবে করে আমাদের অ্যামোনিয়াম আয়ন, এটার তাহলে ভ্যালেন্স ইলেকট্রন কত বেড়ে গেল? এটার ভ্যালেন্স ইলেকট্রন বেড়ে গেল 8। ওকে, আচ্ছা, তারপর দেখো, তারপর ধরো তোমার কাছে এরকম করলা তুমি, যে ধরো কথার কথা SO4 2- বের করলা ধরো। তো এটার যদি আমাকে জিজ্ঞেস করে SO4 2- এখানে ভ্যালেন্স ইলেকট্রন কয়টা থাকবে, তো তোমার এটার জন্য দুইটা ইনফরমেশন দরকার। একটা হচ্ছে সালফারের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা আছে, এখান থেকে দুইটা জিনিস দরকার। একটা দরকার তোমার কাছে এখানে সালফার, এটার ভ্যালেন্স ইলেকট্রন থাকে আমরা সবাই জানি 6টা। অক্সিজেনও যেহেতু সালফারের গ্রুপে, তাহলে অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রনে কিন্তু 6টাই থাকবে। তাহলে এবার বুঝো জিনিসটা, সালফারের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 6টা প্লাস অক্সিজেনের আছে কয়টা? 6টা করে, তাহলে অক্সিজেন এখানে 4টা আছে, তাহলে এখানে হবে 6 × 4। আচ্ছা, 2- মানে কি জানো? 2- মানে হচ্ছে দুইটা ইলেকট্রন বেশি আছে, তাহলে একটা +2 করে দিবা। দেখো এখানে তাহলে প্লাস মানে কি একটা ইলেকট্রন কম আছে, তাই তুমি ইলেকট্রনকে বাদ দিছো। -2 মানে কি দুইটা ইলেকট্রন বেশি আছে, তাই ইলেকট্রন সংখ্যা তুমি যোগ করছো। তাহলে কয়টা আসবে, কত আসবে দেখো, তাহলে এখানে 5 6 30, তাহলে এখানে হবে 32। এখানে কত হয়ে যাবে? এখানে হয়ে যাবে 32 হয়ে যাবে, ঠিক আছে, এখানে 32 হয়ে যাবে। এখানে কি হয়ে গেল? এখানে 32 হয়ে গেল, এখানে 32 হয়ে গেল। ওকে, আচ্ছা, তো আমাদের একটা রুলস আমরা একটু পরেই পড়বো, সেটা হচ্ছে যদি কখনো মোট ভ্যালেন্স ইলেকট্রন তোমার ধরো এখানে যদি কি চলে আসে, 8-এর থেকে ছোট আসে, এগুলোকে আমরা অষ্টক সংকোচন যৌগ বলি। 8-এর সমান আসলে অষ্টক পূর্ণ যৌগ বলি, 8 থেকে বেশি আসলে সেটাকে আমরা অষ্টক সম্প্রসারণ যৌগ বলি। কথাগুলো একবার শুনো, ভুলে যাও, একটু পরে তোমাকে এগুলো ডিটেলসে পড়ানো হবে, কেমন? যেমন এটা 8 আসছে, তাহলে এগুলো অষ্টক পূর্ণ যৌগ বা পূর্ণ আয়ন, হ্যাঁ, এটা অষ্টক পূর্ণ, এটা অষ্টক সূত্র মেনে চলছে। এটা অষ্টক সম্প্রসারণ, হ্যাঁ, 8 থেকে যদি কম আসতো, যেমন BF3 যদি বের করো,
ধরো তোমাকে যদি আমি বলি BF3, হ্যাঁ, যদি আমি বললাম ধরো BF3 বললাম, তো BF3 জন্য তুমি বের করে দেখো কত আসবে, দেখো জিনিসটা এখানে, তখন দেখবা তোমার কাছে এখানে আচ্ছা এভাবে হিসাব করার দরকার নেই, আমি তোমাকে অষ্টক পূর্ণ অষ্টক সম্পূর্ণ একটু পরে পড়াচ্ছি, কেমন? এত কিছু জানার দরকার নেই, একটু পরে তোমাকে অষ্টক পূর্ণ অষ্টক সম্পূর্ণ এটা পুরোটা পড়াই দেওয়া হবে, কেমন? আচ্ছা, এখন দরকার নেই এত কিছু, ঠিক আছে, এখন এত কিছু দরকার নেই। আচ্ছা, তাহলে ধরো মানে অষ্টক পূর্ণ অষ্টক সম্পূর্ণ এটা ভুলে যাও, আমি তোমাকে একটু পরে অষ্টক পূর্ণ অষ্টক সম্পূর্ণ এটা পড়াচ্ছি, এটা আসলে এভাবে বের করতে হয় না, অন্য একটা ট্রিক্স তোমার শিখাইতে হবে। চলো নেক্সটে চলে দিয়ে আসো, আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। চলো নেক্সটে চলে যাই। নেক্সটে একটা বিশাল আমাদের কাছে কোয়েশ্চন আসে, সেটা হচ্ছে ভাই রাসায়নিক বন্ধন তো পড়তেছি, বাট বন্ধন কেন গঠন হয়, মানে বন্ধন গঠন করাটা কেন জরুরি? বন্ধন গঠন করার পিছনে আসলে মানে মেইনলি ফার্স্ট আগে তোমাকে বুঝতে হবে বন্ধন মানে কি, কেমন? তাহলে বন্ধন মানে কি এটা একটু আমাদেরকে বুঝতে হবে। বন্ধন বা বন্ড যেটাকে আমরা বলি, এটার মানে হচ্ছে তুমি এভাবে চিন্তা করতে পারো যে দুইটা পরমাণুর মধ্যে অ্যাকচুয়ালি বন্ড গঠন হয়, তাই না? তাহলে দুইটা বন্ধন মানে হলো দুইটা পরমাণুর মধ্যে তোমার এক প্রকারের আকর্ষণ বল চিন্তা করতে পারো, কেমন? তাহলে বন্ধন মানে তুমি কি চিন্তা করতে পারো? বন্ধন মানে চিন্তা করতে পারো দুইটি পরমাণুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল, দুইটি পরমাণুর মধ্যে ক্রিয়াশীল ক্রিয়াশীল আকর্ষণ বল, এভাবে করে তুমি চিন্তা করতে পারো, কেমন? আচ্ছা, বারবার একটা কথা বলতেছি, অষ্টক পূর্ণ অষ্টক সংকোচন এটা নিয়ে এখন চিন্তা করার দরকারই নেই, আমি তোমার ট্রিক্স শিখাই দিব কিভাবে বের করতে হবে, বাট এটা আমি পরে আলোচনা করবো, এখন না, কেমন? এখন অষ্টক পূর্ণ অষ্টক সম্পূর্ণ এই কথাটা তোমার বলছি, এটা ভুলে যাও, হ্যাঁ? যাই হোক, চলো। আচ্ছা, শোনো কথাটা, তাহলে বন্ড মানে হচ্ছে দুইটা পরমাণুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল। এখন আমাদের তো কোয়েশ্চেন এটা ছিল না, আমাদের কোয়েশ্চেন ছিল বন্ড কেন গঠন হয়। বেসিক্যালি বন্ড গঠন হয় বন্ধন গঠনের কারণ। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি বন্ধন গঠনের কারণ, মেইন কারণ হচ্ছে স্টেবিলিটি অর্জন। মেইন কারণ কি? মেইন কারণ হচ্ছে স্টেবিলিটি, বা যেটাকে আমরা বলি স্থিতিশীলতা বা স্থায়িত্ব অর্জন, স্থিতিশীলতা অর্জন। আচ্ছা ভাই, কিছুই বুঝলাম না, স্টেবিলিটি অর্জন মানে? স্টেবিলিটি অর্জন মানে জিনিসটা কি ভাই? একটু করে ক্লিয়ার করেন তো জিনিসটা, এটা তো নতুন নতুন শুনতেছি মনে হচ্ছে, একটু করে ক্লিয়ার করেন, চলো আসে দেখি। আচ্ছা, কেমিস্ট্রিতে স্টেবল এই জিনিসটা বলতে কি বোঝায় জানো? ধরো আমি বললাম কেমিস্ট্রিতে স্টেবল মানে কি জানো? স্টেবল মানে হচ্ছে সে যেমন আছে তেমনই থাকবে, সে কারোর সাথে রিয়াকশন করবে না। স্টেবল মানে কি কেমিস্ট্রিতে? কেমিস্ট্রিতে স্টেবল এই কথাটার অর্থ হচ্ছে সে যেমন আছে তেমনই থাকবে, সে কারোর সাথে রিয়াকশন করবে না। তাহলে কেমিস্ট্রিতে স্টেবল বলতে আমরা কি বুঝি? স্টেবল বলতে আমরা বুঝে থাকি এটা নন রিয়াক্টিভ হবে। কেমিস্ট্রিতে স্টেবল বলতে আমরা বুঝি এটা নন রিয়াক্টিভ হবে, মানে এটা কারোর সাথে মানে ধরো রিয়াকশন করতে চাইবে না, নন রিয়াক্টিভ হবে। বা তোমার হচ্ছে ধরো তার এনার্জিটা লো এনার্জি হবে। ভাই লো এনার্জি কেমন কেন? একটা জিনিস তুমি আমাকে বলো, যার স্টেবিলিটি কম মানে যে আনস্টেবল, সে কি করে? দৌড়াদৌড়ি করে না। আর যে স্টেবল সে তো এক জায়গায় বসে থাকে। তো যে বসে আছে তার এনার্জি তো কম অবশ্যই, বাট যার এনার্জি বেশি সে দৌড়াদৌড়ি করবে, সে আনস্টেবল হবে। এভাবে তুমি একটা অ্যানালজির মাধ্যমে মনে রাখতে পারো। তাহলে আমরা কি মনে রাখলাম? যে বন্ধন গঠনের মেইন কারণ হচ্ছে স্টেবিলিটি অর্জন করা। কেমিস্ট্রিতে স্টেবিলিটি বলতে বুঝে আসলে সেটা নন রিয়েক্টিভ এবং লো এনার্জি অর্জন করা। এখন কথা হচ্ছে ভাই, আমরা কেমিস্ট্রিতে কাদের ইলেকট্রন বিন্যাসটাকে আমরা স্টেবল ধরি বা কারা নন রিয়েক্টিভ হয়? তোমরা নিশ্চয়ই জানো, যারা নোবেল গ্যাস, যারা নোবেল গ্যাস, যারা কোন গ্যাস? যারা গায়ক নোবেল না, যারা নোবেল গ্যাস, তারা নন রিয়েক্টিভ হয়ে থাকে। তারা কারোর সাথে রিয়াকশন করতে চায় না। কেন চায় না? কারণ এদের অষ্টক পূর্ণ থাকে, এদের ইলেকট্রন দরকারও নাই, মানে এদের ইলেকট্রন কিছুই করে, এদের সবগুলা পুরোপুরি কমপ্লিট অবস্থায় আছে, এদের কিন্তু কারোর সাথে বন্ধন গঠন করার কোনো দরকার নেই। তাহলে সব থেকে মানে আমরা অ্যাকচুয়ালি দেখলাম যে বন্ধন গঠনের মেন কারণ হচ্ছে স্টেবিলিটি অর্জন। স্টেবিলিটি মানে নন রিয়েক্টিভ হবে, তারা রিয়াকশন করতে চায় না বা কারোর সাথে যুক্ত হতে চায় না। এরকম কারা আছে স্টেবল? স্টেবল আছে নোবেল গ্যাস। তো নোবেল গ্যাস এদের বেসিক্যালি আমরা যদি দেখি জিনিসটা, এদের যে ইলেকট্রন বিন্যাস এটা স্টেবল হয়। এদের যে ইলেকট্রন বিন্যাস সেটা কি হয়ে থাকে? সেটা স্টেবল হয়ে থাকে। এইবার আমি তোমাকে একটু করে দেখানোর একটা জিনিস দেখানোর চেষ্টা করি আসো, সেটা হইলো ধরো নোবেল গ্যাস কারা কারা আছে। নোবেল গ্যাস আছে একটা তোমার হচ্ছে ধরো যাক 2 হিলিয়াম। এটার যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে দেখবো তুমি এখানে পাবা 1s2। আমি শুধু যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাসটাকে লিখতেছি। ধরো আমি যদি বলি এরপরে আছে একটা 10 নিয়ন, এটার ইলেকট্রন বিন্যাসটা করো, এটা হচ্ছে যোজ্যতা স্তরেরটা হবে 2s2 2p6। আমি শুধুমাত্র যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাসকে লিখতেছি, প্রথমগুলো লিখতেছি না। ধরো এখানে আর্গন, হ্যাঁ, এখানে কি হবে? এখানে হবে 3s2, তারপর হবে 3p6। তারপর ধরো তুমি যদি এখানে নাও 36 ক্রিপ্টন, এখানে কত হবে? এখানে হবে তোমার কাছে 4s2, তারপর হচ্ছে 4p6 হবে। তারপর যদি যাও 54 জ্যানন,
এখানে কত হয়, এখানে হবে 5s2 5p6, এভাবে করে জিনিসটা চলতে থাকবে। রেডনের 6s2 6p6 আর দরকার নেই আমাদের। আচ্ছা, তো প্রথম কথা আমরা যদি একটু লক্ষ্য করার চেষ্টা করে দেখি, সেটা হচ্ছে হিলিয়ামের ক্ষেত্রে এর যোজ্যতা স্তরে দুইটাই ইলেকট্রন থাকে, বা আমরা বলতে পারি এর যোজ্যতা স্তর দুইটা ইলেকট্রন দ্বারা পূর্ণ অবস্থায় আছে। 1s ইলেকট্রন থাকতে পারে না, আবার প্রথম শক্তি স্তরে তো 1s বাদে অন্য কেউ নাই। তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি যে এইটার হিলিয়ামের ক্ষেত্রে এর যোজ্যতা স্তরে দুইটি ইলেকট্রন পূর্ণ থাকে। তাহলে আমরা এটাকে এভাবে বলতে পারি যে এটা অ্যাকচুয়ালি কি গঠন করে, এটাকে আমরা বলতে পারি দ্বিত্ব গঠন করে, দ্বিত্ব। এটা দ্বিত্ব গঠন করে, বা এটাকে আমরা বলি ডুপ্লেট, ডুপ্লেট ফর্ম করে হিলিয়াম। হিলিয়াম বাদে বাকি যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে, তুমি যদি এদের যোজ্যতা স্তরে যাও, এদের যদি যোজ্যতা স্তরগুলো দেখো, সবার মধ্যে দেখো 8টা করে ইলেকট্রন। হিলিয়াম বাদে বাকি যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে বা বাকি যে নোবেল গ্যাসগুলো আছে, এদের সবার মধ্যে কয়টা করে ইলেকট্রন? এদের সবার মধ্যে 8টা করে ইলেকট্রন। তাহলে আমরা বলতে পারি এদের যোজ্যতা স্তরে 8টি ইলেকট্রন পূর্ণ থাকে। আমরা বলতে পারি এদের যোজ্যতা স্তরে 8টি ইলেকট্রন পূর্ণ থাকে। এদের যোজ্যতা স্তরে কি থাকে? 8টি ইলেকট্রন পূর্ণ থাকে। আরেকটা জিনিস মনে রাখবা, যদি কারো যোজ্যতা স্তরে 8টা ইলেকট্রন পূর্ণ থাকে, তাহলে সেটাকে আমরা বলি এটা অক্টেট পূর্ণ করছে। কেমন? তাহলে বা অষ্টক পূর্ণ করছে। তাহলে যদি কারো যোজ্যতা স্তরে 8টা ইলেকট্রন পূর্ণ থাকে, তাহলে আমরা কি বলি? এটা অষ্টক পূর্ণ হয়েছে। অষ্টক গঠন করছে বা অষ্টক পূর্ণ হয়েছে। কেমন? বা এটাকে আমরা ইংলিশে বলে থাকি অক্টেট, অক্টেট ফর্ম করছে। আচ্ছা, বা অষ্টক পূর্ণ, বা এটাকে তুমি কখনো কখনো অষ্টক পূর্ণ এই ওয়ার্ডটাও শুনবা। হ্যাঁ, বা এটাকে তুমি দ্বিতপূর্ণ এই ওয়ার্ডটাও শুনবা। এটাকে তুমি অনেক সময় দ্বিত্ব পূর্ণ এই ওয়ার্ডটাও শুনবা। ঠিক আছে? আচ্ছা, তো বেসিক্যালি প্রত্যেকটা মৌল বা প্রত্যেকটা যে তুমি আসলে মৌলগুলোকে পড়ো, ধরো নাইট্রোজেন বলো, অক্সিজেন বলো, কার্বন বলো, সবাই আসলে সামহাউ এদের ইলেকট্রন বিন্যাসটা অর্জন করতে চায়। এখন চাইলেই তো হবে না, মানে এটা তো তোমার কিছু একটা করতে হবে। যেমন কি করতে হবে? ধরো কথার কথা, আমি যদি তোমাকে বলি সোডিয়াম ইলেকট্রন থাকে 11টা, তো তার কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস কোনটা, নিয়ন নাকি আর্গন? ডেফিনেটলি নিয়ন। তাহলে সে চাইবে নিয়নের মধ্যে ইলেকট্রন বিন্যাস লাভ করতে। সে কিভাবে লাভ করতে পারবে? লাভ করার জন্য 3টা ওয়ে আছে। কয়টা ওয়ে আছে? 3টা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে সে ধরো ইলেকট্রন ছেড়ে দিবে। হ্যাঁ, আরেকটা ওয়ে হচ্ছে সে ইলেকট্রন শেয়ারিং করবে। ইলেকট্রন শেয়ারিং আবার দুইভাবে হইতে পারে, বাট তোমাদের সিলেবাস যদি একভাবে, তো আমরা শুধু 2টা ওয়ে নিয়ে আলোচনা করবো। আমরা 3টা ওয়ে নিয়ে আলোচনা করবো না। 3টা ওয়ে তুমি এইচএসসিতে পড়বা। আমরা শুধুমাত্র 2টা ওয়ে নিয়ে আলোচনা করবো। সে দুইভাবে অষ্টক পূর্ণ করতে পারে। কিভাবে? একটা হইতে পারে তার কাছে যদি এক্সট্রা ইলেকট্রন থাকে, সেটাকে সে ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে সে ওই যে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবে। আরেকটা হইতে পারে সে ধরো তোমার হচ্ছে যে ইলেকট্রনকে গ্রহণ করবে, গ্রহণ করার মাধ্যমে সে অষ্টকপূর্ণ হবে। আরেক মানে একটা হচ্ছে ছেড়ে দেওয়া, গ্রহণ করে, এটাকে এক ক্যাটাগরি, মানে ইলেকট্রন ট্রান্সফারের মাধ্যমে সে এই কাজটা করতে পারে। আরেকটা হচ্ছে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে এই কাজটা করতে পারে। তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে স্টেবিলিটি অর্জনের, মানে সবাই চাই কি, মানে প্রত্যেকটা এলিমেন্ট, মানে আমি এখানে লিখতে পারি যে অল এলিমেন্টস, মানে প্রত্যেকটা মৌল তোমার হচ্ছে যে চায় যে প্রত্যেকটা অল এলিমেন্টস নোবেল গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। এখন এই যে অর্জন করবে কয় উপায়ে? 2 উপায়ে করতে পারে। এই প্রত্যেকটা এলিমেন্ট তোমার ধরো নোবেল গ্যাসের ইলেকট্রন বিন্যাসটা 2 উপায়ে অর্জন করতে পারে। একটা উপায় আছে, সে চাইলে কি করবে? ইলেকট্রন ট্রান্সফারের মাধ্যমে। ইলেকট্রন ট্রান্সফার মানে কেউ ইলেকট্রন ছেড়ে দিবে বা ইলেকট্রন গ্রহণ করবে। যেমন দেখো, এমন হতে পারে সোডিয়াম, সেই ইলেকট্রন ছেড়ে দিল, সেই ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাসে পরিণত হলো। এটা একটা ওয়ে হইতে পারে, সোডিয়াম প্লাস একটা নিয়নের মতো হয়ে গেল। আবার ধরো ক্লোরিন, সেই ইলেকট্রনকে গ্রহণ করলো, গ্রহণ করে সিএল মাইনাসে পরিণত হলো, সিএল মাইনাস হচ্ছে আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস হয়ে গেছে। এবং এই ইলেকট্রন ট্রান্সফারের মাধ্যমে যে বন্ধনটা গঠিত হয়, এটাকে আমরা বলি আয়নিক বন্ধন। ইলেকট্রন ট্রান্সফারের মাধ্যমে যে বন্ডটা গঠিত হয়, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি আয়নিক বন্ধন। এগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করব, আয়নিক বন্ধন। আর অন্যদিকে আরেকটা ওয়ে আছে এই যে তোমার অষ্টক পূর্ণ করার বা এদের ইলেকট্রন বিন্যাস লাভ করার, সেটা হচ্ছে ইলেকট্রন শেয়ারিং। ইলেকট্রন শেয়ারিং কিভাবে হবে আমি তোমাকে দেখাবো একটু পরে। আচ্ছা,
আচ্ছা এখনই দেখাই ইলেকট্রন শেয়ারিং অ্যাকচুয়ালি কি হয়। ধরো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে ধরো হাইড্রোজেন, হ্যাঁ ধরো দেখ আমি বললাম হাইড্রোজেন, হাইড্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা আছে, তুমি বলবো হাইড্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন আছে একটা। আমি যদি জিজ্ঞেস করি ক্লোরিন, ক্লোরিনে ভ্যালেন্স ইলেকট্রন কয়টা আছে, ক্লোরিনে ভ্যালেন্স ইলেকট্রন থাকে 7টা। এটা নিশ্চয়ই তোমরা জানো, ক্লোরিনে ভ্যালেন্স ইলেকট্রন থাকে 7টা। আচ্ছা এর কি অষ্টক পূর্ণ হওয়া আছে? আচ্ছা হাইড্রোজেনের কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস কোনটা? হাইড্রোজেনের কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম। তাহলে হাইড্রোজেন চাই হিলিয়ামের মতো হইতে, তাহলে হাইড্রোজেনের কিন্তু দ্বিতীয় পূর্ণ হইলেই সে খুশি, তার কিন্তু অষ্টক হওয়া দরকার নেই। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন চাই আরেকটি ইলেকট্রন, আবার ক্লোরিন চাই আর্গনের মতো, মানে আরেকটি ইলেকট্রন দরকার। তো এখন এমন যদি হইতো একজনের বেশি আছে, তাহলে সে বেশিটা ছেড়ে দিত, কমটা গ্রহণ করতো। বাট এখানে তো দুজনেরই কম আছে, এরও একটি ইলেকট্রন দরকার, মানে জিনিসটা বুঝো, এরও একটি ইলেকট্রন দরকার, এরও একটি ইলেকট্রন দরকার। তখন তারা কি করে জানো, মানে ব্যাপারটা অনেকটা এরকম যে তোমরা ধরো দুই বন্ধু মিলে একটা সাবস্ক্রিপশন কিনবা, কোন একটা ধরো কোন একটা কোর্সের হোক বা কিছু একটা হোক, ধরো তোমার কাছেও 250 টাকা আছে, তোমার বন্ধুর কাছেও 250 টাকা আছে, তো সাবস্ক্রিপশনের দাম হচ্ছে 500 টাকা। তখন কি করবা, তখন তোমরা বলবা ঠিক আছে ভাই তোর কাছে তো 250 টাকা আছে, আমার কাছেও 250 টাকা আছে, চল একটা কাজ করি আমরা শেয়ার করি, টাকাটা চল আমরা শেয়ার করি। শেয়ার করা হইলে 250 টাকা দিয়ে শেয়ার করে তুমি 500 টাকা দিয়ে জিনিসটা কিনলা। আচ্ছা কেনার পরে দুইজনেই এটা সমানভাবে উপভোগ করবা না? দুইজনই এটা কি করবা, সমানভাবে উপভোগ করবা। অর্থাৎ এই ইলেকট্রনগুলো কিন্তু আর হাইড্রোজেনের কাছে থাকবে না, এই ইলেকট্রনটা ক্লোরিনের কাছে থাকবে না, এরা মিলে কিন্তু কি গঠন করে ফেলছে, একটা বন্ড তৈরি করে ফেলছে। তাহলে এই ইলেকট্রনগুলোকে আমরা কই দেখাবো, এখানে একটা সমযোজী বন্ধন গঠন করছে, এবং ইলেকট্রনগুলোকে আমি মাঝ বরাবর দেখাই দিব। মাঝ বরাবর দেখাবো না ওদিকে দেখাবো, এটা পরের হিসাব, বাট আবারও তো চিন্তা করো যেখানে মাঝ বরাবর ইলেকট্রনগুলোকে আমি দেখাই দিলাম। তাহলে এইভাবে করে কিন্তু সমযোজী বন্ধন গঠন হয়েছে। আর একটা বন্ডে 2টা ইলেকট্রন থাকে, সবসময় মনে রাখবা একটা বন্ডে কয়টা ইলেকট্রন থাকে, 2টা ইলেকট্রন থাকে। তাহলে এইভাবে করে দেখো যে লাভটা হয়েছে সেটা কি, দেখো তুমি 250 টাকা দিছো, তোমার বন্ধু 250 টাকা দিছে, 500 টাকা দিয়ে তোমরা জিনিসটা কিনছো, বাট কেনার পরে এনজয় কিন্তু দুজনেই সমানভাবে করছো। অর্থাৎ ব্যাপারটা কি, ধরো এই ইলেকট্রনটা আসছে এই হাইড্রোজেন থেকে, এই ইলেকট্রন আসছে এই ক্লোরিন থেকে, বাট যখনই তারা শেয়ারিং করে বন্ধন গঠন হয়ে গেছে, তখন হাইড্রোজেন দাবি করবে এই ইলেকট্রন দুইটা আমার, আবার এই ক্লোরিন দাবি করবে এই 2টা ইলেকট্রন আমার, মানে এটা সেম একটা কমন একটা পোর্শন শেয়ার করবে এখানে। বুঝতে পারছো জিনিসটা? তাহলে যে ঘটনাটা হবে যে শেয়ারিং তো একজন একজন কন্ট্রিবিউশন কিন্তু এক এক, বাট শেয়ারিং করার পরে যখন শেয়ারিং হয়ে যাবে, 2টা ইলেকট্রনকেই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পরমাণু নিজের বলে দাবি করবে। তাহলে এই 2টা ইলেকট্রন যদি হাইড্রোজেনে হয়ে যায়, তাহলে হাইড্রোজেনে এখন ইলেকট্রন 2টা হয়ে গেল, সে হিলিয়ামের মধ্যে ইলেকট্রন বিন্যাস লাভ করলো। আবার ক্লোরিনে দেখো কয়টা হয়ে গেল, ক্লোরিনে 8টা হয়ে গেল। কিভাবে, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, তাহলে ক্লোরিনেরও অষ্টক পূরণ হয়ে গেল। তাহলে এভাবেও তাহলে অষ্টক পূরণ করা যায়, এভাবেও ফিরে আসা যায়। কেমন, দুইটা পদ্ধতি আছে, একটা ইলেকট্রন ট্রান্সফার, একটা ইলেকট্রন শেয়ারিং। ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে যে বন্ধনটা গঠিত হয়েছে, এটাকে আমরা বলে থাকি তোমার হচ্ছে আমাদের কি বন্ধন বলতো, এটাকে আমরা বলে থাকি সমযোজী বন্ধন। ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে যে বন্ধন গঠিত হয় সেটাকে আমরা বলি সমযোজী বন্ধন। আর এক একটা বন্ধনে কয়টা ইলেকট্রন থাকে বলতো, 2টা ইলেকট্রন থাকে। সমযোজী বন্ড, এখানে একটা ইলেকট্রনে কয়টা ইলেকট্রন থাকে, 2টা ইলেকট্রন থাকে। সবসময় মনে রাখবে একটা বন্ধনে 2টা ইলেকট্রন থাকে। বন্ধনের মধ্যে যে ইলেকট্রনটা থাকে সেটাকে বলা হয় বন্ড পেয়ার। তাহলে একটা জিনিস মনে রাখবা, বন্ধনের মধ্যে যে ইলেকট্রনটা থাকে, এই যে দেখো এখানে দেখো, এখানে 2টা ইলেকট্রন ছিল, রাইট? এই যে দেখো এখানে 2টা ইলেকট্রন আছে, আমি ইলেকট্রনগুলোকে এখানে দেখাই দিচ্ছি। দেখো এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। বন্ধনের মধ্যে যে ইলেকট্রন থাকে এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় বন্ধন জোড় ইলেকট্রন, বা এটাকে আমরা বাংলায় আর ইংলিশে আরেকভাবে বলি, এটাকে বলা হয় বন্ড পেয়ার ইলেকট্রন, এটাকে বলা হয় বন্ড। আচ্ছা এটাকে চলো আমি একটা কাজ করি না, আমি নতুন একটা পৃষ্ঠায় তোমার দেখে আসো, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট। কেমন, চলো নতুন পৃষ্ঠায় দেখে আসো। আচ্ছা এটা লাগতেছে না এখানে, দুটা, চলো নতুন একটা পৃষ্ঠায় তোমার দেখে আসো। জিনিসগুলো অনেক ইন্টারেস্টিং, হ্যাঁ এগুলো দেখবা তোমার অনেক মজা লাগতেছে আস্তে আস্তে পড়াগুলো পড়ে। ঠিক আছে চলো আমি তোমার দেখে আসো। ব্যাপারটা কি হবে, ধরো আমি অ্যামোনিয়া দিয়ে বুঝে আসো, ধরো নাইট্রোজেন, এখানে একটা বন্ড গঠন করছিল হাইড্রোজেনের সাথে, এখানে একটা বন্ড গঠন করছিল হাইড্রোজেনের সাথে, এখানে একটা বন্ড গঠন করছিল হাইড্রোজেনের সাথে। এভাবে আঁকতে হবে তেমন না, তুমি চাইলে এইভাবে আঁকতে পারো, তোমার লেভেলে এইভাবে আঁকলেও চলবে, কোনো সমস্যা নেই। এভাবেও যোগের স্ট্রাকচারটা আঁকতে পারো, হ্যাঁ কোনো সমস্যা নেই। আর 2টা ইলেকট্রন এখানে ছিল। আচ্ছা তাহলে দেখো এখানে 2টা ইলেকট্রন এখানে আছে, 2টা ইলেকট্রন এখানে আছে, একটা নাইট্রোজেন থেকে আসছে, একটা হাইড্রোজেন থেকে আসছে, একটা নাইট্রোজেন থেকে আসছে, একটা হাইড্রোজেন থেকে আসছে। সবাই কিন্তু খুশি, দেখো নাইট্রোজেনের অষ্টক পূরণ হয়ে গেছে না, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, কারণ শেয়ারিং এর পর তো সবাই নিজের বলে দাবি করবে। হাইড্রোজেনের কিন্তু দ্বিতীয় পূরণ হয়েছে, হাইড্রোজেনের দ্বিতীয় পূর্ণ হয়েছে। তো একটা যৌগে 2 ধরনের ইলেকট্রন আমরা দেখতে পাচ্ছি। কিরকম, এক ধরনের ইলেকট্রন দেখতে পাচ্ছি যেগুলো বন্ধনের মধ্যে আছে, এই যে দেখো এই ইলেকট্রন যেগুলো আছে, এই ইলেকট্রনগুলা
এই ইলেকট্রনটার দিকে তুমি যদি তাকাও, দেখো এটা বন্ধন গঠন করছে। তো বন্ধনের মধ্যে যে ইলেকট্রনটা থাকে এটাকে বলা হয় বন্ড পেয়ার ইলেকট্রন। এটাকে বলে বন্ড পেয়ার ইলেকট্রন, বা এটাকে আমরা সংক্ষেপে বিপি এভাবে লিখি, বন্ড পেয়ার ইলেকট্রন, বা এটাকে বাংলায় বলি বন্ধন জোড় ইলেকট্রন, বন্ধন জোড় ইলেকট্রন বলে। আর যে সকল ভ্যালেন্স ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করে না, যে সকল ভ্যালেন্স ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করে না, জোড়ায় জোড়ায় থাকে, এগুলাকে বলা হয় লন পেয়ার ইলেকট্রন। তাহলে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বন্ধনে অংশগ্রহণ করে না, জোড়ায় জোড়ায় থাকে, এগুলাকে বলা হয় নিঃসঙ্গ ইলেকট্রন, মুক্ত জোড় ইলেকট্রন, অনেক কিছু বলে এগুলাকে বলে, অ্যাকচুয়ালি ইংলিশ নামটা আগে লিখে দিই, লন পেয়ার ইলেকট্রন বলে এগুলাকে, এলপি দিয়ে প্রকাশ করে এটাকে, বা এটাকে নিঃসঙ্গ ইলেকট্রন, নিঃসঙ্গ জোড় ইলেকট্রন বলে, বা এটাকে মুক্ত জোড় ইলেকট্রনও বলে। দেখো যখনই পেয়ার কথাটা বলছে তখন এখানে বুঝে নিতে হবে এখানে দুইটা ইলেকট্রন আছে। যদি জিজ্ঞেস করে লন পেয়ারে কয়টা ইলেকট্রন থাকে, একটা পেয়ারে দুইটা ইলেকট্রন থাকে। পেয়ার কথাটা বলা মানে এখানে আসলে দুইটা ইলেকট্রন আছে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা একটু ডেফিনেশনটা মনে রাখতে পারো যে লন পেয়ারের ডেফিনেশন কি হবে। লন পেয়ারের ডেফিনেশন হচ্ছে পরমাণুর বা মৌলের ভ্যালেন্স শেলের যে সকল ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করে না, তাদের যারা জোড়ায় জোড়ায় অবস্থান করে তাদেরকে আসলে আমরা লন পেয়ার বলে থাকি, ঠিক আছে? আশা করি এই জিনিসটা সবাই এখানে বুঝতে পারছি আমরা। আচ্ছা, এখানে আমরা নোবেল গ্যাসের আরেকটা জিনিস সম্পর্কে একটু জেনে রাখতে পারি, এগুলো মাঝে মাঝে এমসিকিউতে জিজ্ঞেস করে। সেটা কি? সেটা হচ্ছে নোবেল গ্যাসের ব্যাপারে যদি আমরা এখানে একটা জিনিস তোমাকে বলি, নোবেল গ্যাসের তিনটা জিনিস একটু জেনে রাখবা। কি জেনে রাখবা? নোবেল গ্যাসের থেকে ইলেকট্রনকে সহজে বের করা যায় না। এই নোবেল গ্যাসের আয়নীকরণ শক্তি, এটাকে আমরা আয়নাইজেশন এনার্জি বলি, আয়নীকরণ শক্তিকে। আচ্ছা, বাংলায় লিখে দিয়ে আসো, কারণ তোমরা আমার কাছে পর্যায় সারণী পড়ছো কি পড়ো নাই সেটা তো আমি জানি না। যারা পড়ছো তাদেরকে শিখেছিলাম আয়নীকরণ শক্তি এটা অনেক বেশি হয়ে থাকে, অনেক বেশি হয়ে থাকে। এদের ইলেকট্রন আসক্তি, নোবেল গ্যাস এদের তো আসলে ইলেকট্রন দরকার নাই, এই ইলেকট্রনকে আকর্ষণও করে না বা ইলেকট্রন গ্রহণ করে না। এদের ইলেকট্রন আসক্তির মানটা 0 হয়ে থাকে, নিয়ার অ্যাবাউট 0 হয়ে থাকে। হ্যাঁ, আবার এদের তড়িৎ ঋণাত্মকতা, এরা ইলেকট্রনকে টান দেয় না, তাই এদের তড়িৎ ঋণাত্মকতা এটাও আসলে 0 হয়ে থাকে নোবেল গ্যাসের, ঠিক আছে? নোবেল গ্যাসের এটা 0 হয়ে থাকে। ওকে, সো আশা করি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। আরেকটা জিনিস মনে রাখবা যে সমযোজী বন্ধনকে লাইন দিয়ে প্রকাশ করা হয়, তাহলে এই জিনিসটা একটু মনে রাখতে পারো। সমযোজী বন্ধনকে লাইন দিয়ে প্রকাশ করা হয়। যেমন আমি যদি বলি CH4, এটার স্ট্রাকচার কিরকম? তোমাদের লেভেলে CH4টাকে এভাবে আঁকলেও চলবে, হ্যাঁ, বাট অ্যাকচুয়ালি CH4 এর স্ট্রাকচারটা কিরকম হয়? কার্বন থাকে, এখানে 4টা বর্ণ এভাবে থাকে। তুমি এভাবে আঁকলেও চলবে, ওই যে যেটা প্রথমে দেখা দিচ্ছে ওইভাবে আঁকলেও চলবে, কোনো সমস্যা নেই। তুমি যদি CH4কে এভাবে আঁকো, দুইটাই কারেক্ট। তুমি যদি CH4টাকে এভাবে আঁকো, দুইটাই কারেক্ট, কোনো বিন্দু মাত্র সমস্যা নেই। কেমন? এটা আঁকলেও চলবে, এটাও কারেক্ট, এটাও কারেক্ট, বাট এটা মোর কারেক্ট আর কি, বুঝছো? তো এটা এইচএসসিতে পড়বা কেন এরকম স্ট্রাকচার হয়েছে, বাট তুমি এসএসসিতে এতটুকু করলেই চলবে। দেখো এখানে এটা একটা লাইন, তাহলে এটা একটা সমযোজী বন্ধন, এটা একটা সমযোজী বন্ধন, এটা একটা সমযোজী বন্ধন, এখানে একটা সমযোজী বন্ধন। তাহলে এই যৌগে কয়টা সমযোজী বন্ধন আছে? অনেক সময় এটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। এই যৌগে সমযোজী বন্ধন আছে 4টা। তাহলে সমযোজী বন্ধন জিনিসটা কি? ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে যে বন্ধনটা গঠিত হয় সেটা হচ্ছে সমযোজী বন্ধন। আয়নিক বন্ধন হচ্ছে ইলেকট্রন ট্রান্সফারের মাধ্যমে, ইলেকট্রন ট্রান্সফারের মাধ্যমে যেই বন্ধনটা গঠিত হবে সেটা হচ্ছে আমাদের আয়নিক বন্ধন। আমরা ডিটেলস আলোচনা করবো সামনে, হ্যাঁ। তো আমাদের একটু দেখতে যাচ্ছি আমরা যে ধরো কথার কথা একটা জিনিস তোমাকে দেখাই আসো, সেটা হচ্ছে মোটামুটি তুমি আইডিয়া করে ফেলতে পারবা যে আচ্ছা ওইটা এখন দরকার নাই জিনিসটা। তো আমরা চলো নেক্সটে চলে যাবো। আমাদের নেক্সটে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করবো সেটার নাম হচ্ছে আমাদের কি? সেটার নাম হচ্ছে আমাদের যোজনী বা যোজ্যতা। তো যোজনী কথাটা যখনই আমাদের মাথায় আমরা শুনি বা যোজ্যতা কথাটা মাথায় শুনি, যেটাকে আমরা ভ্যালেন্সি বলি, এটা বলতে আমাদের মাথায় নিয়ে আসে আমরা হাত বুঝাই, বা অ্যাকচুয়ালি যোজনী মনে বলতে বোঝায় যে তোমার একটা পরমাণুর অন্য পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতা। ধরো কথার কথা আমি বললাম যে তোমার এই কার্বন, ধরো কার্বন বললাম আমি, এখানে কার্বনকে নিলাম, তো ধরো এর 4টা হাত আছে, তাহলে এর যোজনী হবে 4, ঠিক আছে? যোজনী কত হবে? 4 হবে। তাহলে এখানে অ্যাকচুয়ালি বলছে কি, ডেফিনেশনটা একটু করে দেখে রাখি, একদম সহজে বুঝাই। সহজে আমরা যোজনী বলতে দেখবো যে কয়টা হাত আছে বা কয়টা বন্ড আছে, এটা হচ্ছে যোজনী। যেমন অনুগঠনকালে কোনো মৌলের
অ্যাকচুয়ালি এটা তুমি অণু গঠনকালে বলতে পারো, বন্ধন গঠনকালে বলতে পারো, হ্যাঁ, কোনো সমস্যা নাই। বাট অ্যাকচুয়ালি বন্ধন গঠনকালেটা মোর অ্যাকুরেট, বাট বইতে অণু দিয়ে দেওয়া আছে, তুমি অণুটাই ডেফিনেশনটা লিখিও। তাহলে একটা অণু যখন গঠন হয়, অণু গঠনকালে কোনো মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের যুক্ত হওয়ার ক্ষমতাই ওই মৌলের যোজনী বা যোজ্যতা। ধরো তুমি একটু যদি লক্ষ্য করে দেখো, আমি তোমাকে যদি দেখাই, ধরো এখানে সোডিয়াম হাইড্রেট, তাহলে একটা সোডিয়াম একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, বা আমরা এইভাবে বলতে পারি একটা সাথে যুক্ত হয়েছে, তাহলে হাইড্রোজেনের যোজনী এখানে কত হবে? 1 হবে। তারপর দেখো হাইড্রোজেন ফ্লোরাইড, দেখো একটা ফ্লোরিন একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, তাহলে তার যোজনী হবে 1। ধরো HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপরে তোমার এখানে একটা ক্লোরিন একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, তাই যোজনী হয়েছে 1। দেখো হাইড্রোজেন ব্রোমাইড, তো এখানে একটা ব্রোমিন একটা হাইড্রোজেনের সাথে যুক্ত, তাই যোজনী হয়েছে 1। হাইড্রোজেন আয়োডাইড, এখানে একটা আয়োডিন একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, তাই এটা যোজনী হয়েছে 1। তো বেসিক্যালি এখানে যে ঘটনাটা করা হয় সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা যদি দেখি, আমরা একটা জিনিস মনে রাখবো, হাইড্রোজেন আর হ্যালোজেনের যোজনীটাকে আমরা 1 ধরে নিই নর্মালি। কারণ কেন? কারণ এখানে দেখো এখানে একটা একটা করে যুক্ত হয়, হাইড্রোজেনের যুক্ত হওয়ার ক্ষমতা 1, আর তোমার হচ্ছে যে ওই হ্যালোজেনগুলো ওই একটা করে যুক্ত হয়, কেমন? আচ্ছা, তো অ্যাকচুয়ালি মানে এইটা 1 ঠিক আছে, এইটাও 1 ঠিক আছে, যোজনী সবসময় 1 হবে। বাট পরবর্তী শ্রেণী তুললে দেখবা, তুমি এইচএসসি তুললে দেখবে এরা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করতে পারে। বাট আমাদের জন্য আপাতত এসএসসির জন্য মনে রাখবা সকল হ্যালোজেন এসএসসির জন্য মনে রাখবা যোজনী হচ্ছে 1 হবে। সকল হ্যালোজেনের যোজনী হচ্ছে কত হবে? 1 হবে। আর হাইড্রোজেনের যোজনী কত হবে? 1 হবে। ঠিক আছে, এটাকে রেফারেন্স ধরে আমরা বাকিটা আগাইতে হবে। তাহলে এখানে লিখছে কি, যে কোনো মৌলের যোজনী নির্ণয়ের জন্য হাইড্রোজেন ও হ্যালোজেনের যোজনীকে আমরা 1 ধরে নেব। যেমন অন্যান্য মৌল দেখি আসো, দেখো ধরো সোডিয়াম ক্লোরাইড, তো এখানে সোডিয়াম ক্লোরাইড এই যৌগটাতে একটা সোডিয়াম যুক্ত হয়েছে একটা ক্লোরিনের সাথে, তাহলে এখানে যোজনী হবে 1। ধরো পটাশিয়াম ব্রোমাইড, তো ব্রোমাইডের যোজনী হচ্ছে 1, তাহলে এখানে 1 হয়েছে যোজনী। আচ্ছা, একটা যৌগ দেখো কার্বন মনোঅক্সাইড, তো তুমি যদি লক্ষ্য করে দেখো কার্বন মনোঅক্সাইডের মধ্যে আমি যদি তোমাকে একটু করে বলি জিনিসটা, দেখো কার্বন মনোঅক্সাইড, তাহলে এটা এভাবে করে গঠিত হয়েছে। অ্যাকচুয়ালি যৌগের যখন সংকেত লিখি, আমি একটু পরে দেখাবো, যোজনীটাকে ক্রিস ক্রস করে লেখা হয়। যোজনীকে কিভাবে লেখা হয়? ক্রিস ক্রস আকারে। যেমন অক্সিজেনের যোজনী কত হবে? অক্সিজেনের যোজনী আসলে 2 হয়, তাহলে এখানে 2 থাকে। কার্বনের যোজনী তাহলে এখানে 2 হবে, কারণ এখানে দেখো এখানে CO দিছে। তো যদি কোনো এখানে দেখো 2 আর 2 এরা তো একে অপরের আমরা বলতে পারি সাধারণ গুণনীয়ক, তাহলে এদের ডিভাইড হয়ে যায় একটা দ্বারা। তো 2 আর আমরা ডিভাইড করে ডিরেক্ট CO এরকম লিখি। ডিরেক্ট কি লিখি আমরা? CO এভাবে করে লিখি। মানে এভাবে মনে রাখবা, সংকেত লেখার সময় যৌগের সংকেত, একটু পরে তোমাকে দেখাবো, যৌগের সংকেত লেখার সময় যোজনীকে ক্রিস ক্রস আকারে লেখা হয়। যেমন ক্রিস ক্রস আকারে বলতে কি বোঝাচ্ছি, ধরো আমাকে বলছে একটা যৌগ গঠন করো, হ্যাঁ, ধরো এখানে আয়রনকে নিছো তুমি, আয়রন ধরো, আচ্ছা আয়রন না দিই অ্যালুমিনিয়াম দিয়ে বুঝাই, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3 হয়। অক্সিজেনের যোজনী কত? 2 হয়। তাহলে অক্সিজেনের যোজনীটা এখানে বসাবা, অ্যালুমিনিয়ামের যোজনী এখানে বসাবা, ক্রিস ক্রস আকারে হয় জিনিসটা। ঠিক আছে, তো যখনই কার্বন মনোঅক্সাইডে দেখো আমার কার্বনের যোজনী কিন্তু কত হবে? 2 হবে। বাট কার্বন ডাইঅক্সাইডে কার্বনের যোজনী কিন্তু 4 হবে। কিভাবে? কার্বন ডাইঅক্সাইড এখানে কি হয়েছে বলতো? অ্যাকচুয়ালি কার্বন ছিল, অক্সিজেন ছিল, অক্সিজেনের তো যোজনী 2। তো তুমি যদি এখানে CO2 করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই এখানে 4 দেওয়া লাগবে। তাহলে 2 দিয়ে ডিভাইড করো, তারপর তুমি এখানে কার্বন ডাইঅক্সাইড পাইছো। বুঝছো কি জিনিসটা? বুঝছো কি? তাহলে আমরা এখানে যেটা বুঝলাম সেটা হচ্ছে কি, ধরো তুমি CO লিখতেছো, তো এখানে কিন্তু CO, এখানে কিন্তু অক্সিজেনের যোজনী 2, কার্বনের যোজনী 2, আলটিমেটলি 2কে আমরা সাধারণ গুণনীয়ক ধরে শুধু CO লিখতে পারি, বা কাটাকাটি করে তুমি যেভাবে মনে রাখতে পারো। কার্বন ডাইঅক্সাইড কার্বনের যোজনী 4, অক্সিজেনের যোজনী 2 আর 4 কাটাকাটি করলে এভাবে করে লেখা যায়, CO2 আকারে লেখা যায়। ঠিক আছে, আচ্ছা যাই হোক, চলো এরপরে দেখো ম্যাগনেসিয়াম, যারা এরা গ্রুপ 2 তে, এদের যোজনী আসলে 2 হয়ে থাকে। অ্যালুমিনিয়াম, এখানে ওই যোজনী আসলে 3 ইলেকট্রন থাকে, তাহলে 3 হয়ে থাকে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। দেখো আয়রন, আবার আয়রন এরা পরিবর্তনশীল যোজনী থাকে, যারা দ্বারা পরিবর্তনশীল এদেরটা খুব গুরুত্বপূর্ণ, আয়রনটা খুব গুরুত্বপূর্ণ। আয়রন 2 এবং 3 হইতে পারে। দেখো এখানে কি হতে পারে? এই যে দেখো এখানে FeCl2 আর FeCl3 হইতে পারে। কেমন? এই জিনিসটা একটু করে মনে রাখবো আমরা। এখানে ধরো তোমার যদি যোজনী যদি বেশি থাকে, তো এটাকে আমরা ইক বলি, যেমন এটাকে আমরা বলি ফেরিক ক্লোরাইড। তারপরে ধরো এটাকে আমরা বলি ফেরাস ক্লোরাইড। হ্যাঁ, তারপরে কপারে কিন্তু 2 ধরনের যোজনী দেখাইতে পারে, 1 এবং 2 হইতে পারে। ঠিক আছে, তো এটা কিউপ্রাস ক্লোরাইড এবং কিউপ্রিক ক্লোরাইড। তারপরে জিঙ্কের যোজনী 2 হয়ে থাকে, জিঙ্কের যোজনী 2 হয়ে থাকে, অলওয়েজ 2 হয়ে থাকে। ফসফরাস, তারা 3 এবং 5 দুটাই দেখাইতে পারে, অলরেডি দেখাইছি, কেন সেটাও দেখাইছি। সালফার 2, 4, 6 3 যে কোনো কিছু হইতে পারে। হ্যাঁ, কোন যুগে কোনটা সেটা এখানে দেখানো আছে।
ঠিক আছে, এগুলো তোমাকে একটু ভালো করে পড়ে ফেলতে হবে। আমি তোমাকে মুখস্থ করাইনি, আমি তোমাকে আগে দেখাই দিছি জিনিসটা। আমি যেগুলো গোল্লা করে দিচ্ছি, যেগুলো দাগ দিয়ে দিচ্ছি, এগুলো একটু ভালো করে পড়বা। হ্যাঁ, এগুলো তুমি না পড়লেও চলবে, এই দুইটা না পড়লেও চলবে, বাট বাকিগুলো তোমাকে যেগুলো আমি দাগাই দিছি এগুলো আসলে ভালো ভালো করে পড়বা, কেমন? এগুলো পরীক্ষা বেশি বেশি আসে। ঠিক আছে, তাহলে চলো আমরা নেক্সট টপিকে চলে যাবো। নেক্সট টপিকের নাম হচ্ছে আমাদের সুপ্ত সুপ্ত যোজনী। এটা থেকে এমসিকিউতে জিজ্ঞেস করে। তো দেখো একটা জিনিস, সেটা হচ্ছে একটা আছে সর্বোচ্চ, যেমন সালফারের সর্বোচ্চ যোজনী কত হইতে পারে? 6 হইতে পারে। তা এখন কোন একটা পার্টিকুলার যৌগে কোন একটা মৌলের যে যোজনী থাকে সেটাকে আমরা তার সক্রিয় যোজনী বলি। কোন একটা পার্টিকুলার যৌগে কোন একটা মৌলের যে যোজনী থাকে সেটাকে তার আমরা সক্রিয় যোজনী বলি। যেমন আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিই, ধরো কথার কথা SF4। SF4-এ সালফারের যোজনী কত? সালফারের যোজনী হচ্ছে 4। তাহলে এই 4 হচ্ছে সালফারের সক্রিয় যোজনী। কোন একটা যৌগে কোন একটা মৌলের যে যোজনী থাকে তাকে আমরা বলি সক্রিয় যোজনী। সর্বোচ্চ যোজনী থেকে তুমি যদি সক্রিয় যোজনীকে বাদ দাও, তাহলে যেই যোজনীটা অবশিষ্ট থাকবে বা যেটা অবশিষ্ট আমরা পাই সেটাকে বলা হয় সুপ্ত যোজনী, মানে যেটা ইউজ হয় নাই, সুপ্ত অবস্থায় রয়ে গেছে। কেমন? তাহলে সুপ্ত যোজনী জিনিসটা কি? সুপ্ত যোজনী এই জিনিসটা হচ্ছে তুমি যদি কখনো কি করো, সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনীকে বাদ দাও, তাহলে তুমি পেয়ে যাবে। তার মানে আমি যদি ডেফিনেশনটা লিখতে চাই বা আমি যদি সূত্র লিখতে চাই, তাহলে সুপ্ত যোজনী এটা তাহলে সূত্র মনে রাখবা। সর্বোচ্চ যোজনী মানে কোন একটা মৌলের সর্বোচ্চ কত হইতে পারে? সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী। চলো আমি তোমাকে কিছু এক্সাম্পল সলভ করাই দিব, তাহলে দেখবো তোমার আইডিয়া একদম ক্লিয়ার হয়ে গেছে। যেমন দেখো, ফার্স্টে আছে আমাদের কাছে PCl3। আমাকে বলো তো এখানে ফসফরাস এই মৌলটার সর্বোচ্চ যোজনী কত হয়? সর্বোচ্চ যোজনী 5 হইতে পারে, 3 এবং 5 হয়। বাট PCl3 যৌগে ফসফরাসের 3টা হাত আছে ক্লোরিনের সাথে, তাহলে তার এখানে সক্রিয় যোজনী হচ্ছে 3। সুপ্ত যোজনী কত? 5 - 3 করো, সুপ্ত যোজনী হচ্ছে 2। ঠিক আছে, সুপ্ত যোজনী কত হবে? 2 হবে। কার্বন মনোঅক্সাইড, তো কার্বন মনোঅক্সাইডে আমরা জানি কার্বনের সর্বোচ্চ যোজনী 4 হয়ে থাকে, বাট কার্বন মনোঅক্সাইডে কার্বনের যোজনী কত? এটাকে তো তুমি এভাবে লিখতে পারতা না যে C2O2, এভাবে চিন্তা করতে পারতা। তাহলে কার্বনের যোজনী কিন্তু এখানে 2 হয়েছে। C2O2 কার্বনের যোজনী কত হয়েছে? এখানে 2 হয়েছে। তাহলে এখানে দেখো, এখানে সক্রিয় যোজনী কত হবে? 2 হবে। তাহলে এখানে তুমি 4 থেকে 2 বাদ দাও, তাহলে এখানে তোমার 2 থাকবে। তাহলে 2 হচ্ছে তোমার কাছে এখানে সুপ্ত যোজনী। দেখো ফেরাস ক্লোরাইড, তাহলে এখানে আয়রন, তাহলে আয়রনের যোজনী কত? এখানে সক্রিয় যোজনী এখানে 2, বাট আয়রনের তো যোজনী 3ও হইতে পারে। তাহলে সুপ্ত যোজনী কত হবে? 3 থেকে 2 বাদ দাও, 3 থেকে 2 বাদ দাও, তাহলে এখানে সুপ্ত যোজনী থাকবে 1। তারপর দেখো এখানে হচ্ছে যে কিউপ্রিক ক্লোরাইড, তাহলে কপারের যোজনী হচ্ছে দেখো 2, তাহলে কপারের যোজনী হচ্ছে এখানে 2, আর কপারের সর্বোচ্চ যোজনী 2 হইতে পারে। তো 2 থেকে তুমি 2 বাদ দাও, 2 থেকে তুমি এখানে 2 বাদ দাও, তাহলে তোমার থাকবে এখানে 0। ঠিক আছে। তারপর সালফারের যোজনী দেখো এখানে কত? একটা জিনিস দেখো, সালফার আর অক্সিজেনকে তুমি লিখো, অক্সিজেনের যোজনী হচ্ছে 2, সালফারের এখানে খেয়াল করে দেখো, তাহলে এটাকে যদি SO2 করতে চাও তাহলে এখানে দেওয়া লাগবে 4। এটা কি বুঝতেছো তোমরা সবাই জিনিসটা? দেখো এটা বুঝতে পারছো কিনা? এখানে সালফারের যোজনী হচ্ছে অক্সিজেনের যোজনী হচ্ছে 2, তাহলে সালফারের যোজনীকে অবশ্যই 4 হওয়া লাগবে যদি এখানে SO2 বানাতে চাও। যদি এখানে SO2 বানাতে চাও, তাহলে এখানে সালফারের সর্বোচ্চ যোজনী 6, বাট এই যোগে সালফারের যোজনী 4, তাহলে সুপ্ত যোজনী হবে 6 - 4, তাহলে সুপ্ত যোজনী হবে 2। ঠিক আছে। যেমন SF2 এই যোগে দেখো, SF2 এখানে কি হয়েছে বলো তো? SF2-তে আমাকে বলো, SF2-তে কোন কোন মৌল আছে? একটা হচ্ছে সালফার আছে, একটা হচ্ছে ফ্লোরিন আছে। তো ফ্লোরিনের যোজনী তো 1, তাহলে এখানে F2, তাহলে এখানে অবশ্যই 2 হওয়া লাগবে। তাহলে অ্যাকচুয়ালি সালফারের যোজনী এখানে 2 হয়েছে। তাহলে SF2-তে আমরা জানি সালফারের সর্বোচ্চ যোজনী হচ্ছে 6 হয়, বাট এখানে সক্রিয় যোজনী 2, তাহলে 6 থেকে তুমি 2 বাদ দাও, তাহলে তোমার কাছে থাকবে 4। কার্বন ডাইঅক্সাইড, তাহলে কার্বন ডাইঅক্সাইডটা কিভাবে থাকে? C2O4 আকারে আছে, তাহলে কার্বন ডাইঅক্সাইডটা এভাবে চিন্তা করো জিনিসটাকে। তাহলে কার্বনের সর্বোচ্চ যোজনী হচ্ছে 4, আর এখানে কার্বনের যোজনী 4 হিসেবে আছে, তাহলে এখানে অ্যাকচুয়ালি কত হবে? 4 - 4 = 0 হবে। ঠিক আছে। আশা রাখতেছি তোমরা এই জিনিসগুলো এখানে বুঝতে পারছো, সুপ্ত যোজনী কিভাবে বের করে। আমরা এখন আলোচনা করবো আমাদের যৌগমূলক নিয়ে, বা আমাদের এগুলোকে আমরা রেডিক্যাল বলি। হ্যাঁ, এগুলো নিয়ে আলোচনা করবো, আমাদের যোজন নিয়ে আলোচনা করবো। তো ভাই যৌগমূলক জিনিসটা কি? যৌগমূলক দেখো একটা জিনিস আমি তোমাকে বুঝাই বলি। ধরো আমি লিখলাম এখানে সোডিয়াম প্লাস। আচ্ছা, এইটা একটা আয়ন, এবং এই আয়নে শুধুমাত্র একটা পরমাণুই রিলেটেড বা একটা মৌল রিলেটেড। আচ্ছা, আমি যদি বলি Cl-, এটাও একটা আয়ন, এবং এই আয়নে শুধুমাত্র একটা পরমাণু বা একটা মৌল রিলেটেড, তাই এগুলোকে আমরা বলি সাধারণ আয়ন। এগুলোকে আমরা বলি সাধারণ আয়ন। কিন্তু এমন যদি হয় যে ধরো একটা আয়ন একাধিক তোমার হচ্ছে যে পরমাণু নিয়ে গঠিত, হ্যাঁ একাধিক পরমাণু নিয়ে গঠিত, ধরো SO4 2-, যে ডিফারেন্ট মৌল হইতে হবে তা না,
ডিফারেন্ট মৌল হইতেই পারে, সেম মৌলও হইতে পারে। কেমন? সেম মৌলের উদাহরণগুলো তোমাদের বইতে নাই, বাট আমরা এটা জেনে রাখো যে সেম মৌলও হইতে পারে। মানে ধরো এমন হইতে পারে যে ধরো তোমার হচ্ছে যে আমাদের N3- এই টাইপের, দরকার নাই, বাট এমনি তুমি জাস্ট এতটুকু জেনে রাখো যে যদি এমন হয় যে একাধিক পরমাণু যদি থাকে, কি থাকে? একাধিক পরমাণু যদি থাকে। নর্মালি আমাদের বইয়ে যেগুলো দেওয়া সেগুলো কি? সেগুলো হচ্ছে একাধিক পরমাণুগুলো ডিফারেন্ট টাইপের, যেমন এখানে সালফার আর অক্সিজেন। হ্যাঁ, বাট আমি বললাম যে সেম মৌলেরও কিন্তু হইতে পারে যৌগমূলক। কেমন? বাট যৌগমূলকের মেইন আইডিয়াটা হচ্ছে এটা একটা আয়ন। যৌগমূলকগুলো কি হবে? আয়ন হবে। আয়ন পজিটিভ হইতে পারে, নেগেটিভও হইতে পারে। বাট এই আয়নটা শুধু একটা সিঙ্গেল পরমাণুর আয়ন হবে না, এখানে মাল্টিপল পরমাণু থাকবে। এখন মাল্টিপল পরমাণুর এখানে মৌলগুলো ডিফারেন্ট হবে তোমাদের বইয়ে বলা, বাট সেমও হইতে পারে। কেমন? বাট আমরা বইয়ের ডেফিনেশনই মনে রাখবো আমরা। তাহলে বইয়ের ডেফিনেশন অনুযায়ী তোমার কি হবে এখানে বলো তো? একাধিক মৌলের, যেমন দেখো এখানে একাধিক মৌল আছে না, একটা সালফার একটা অক্সিজেন, তাহলে এখানে একাধিক মৌল অবশ্যই আছে, সালফার আছে অক্সিজেন আছে। একাধিক মৌলের পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে তারা ধনাত্মক অথবা ঋণাত্মক আয়ন তৈরি করবে, এবং এটা একটা টিমের মতো কাজ করবে। এটা একটা সিঙ্গেল ইউনিটের মতো কাজ করবে। এটা একটা কিসের মতো কাজ করবে? সিঙ্গেল ইউনিটের মতো, একটা পরমাণু গুচ্ছের মতো আচরণ করবে। ঠিক আছে? একটা সিঙ্গেল ইউনিটের মতো আচরণ করবে, বা একটা একক আয়নের মতো আচরণ করবে। যেমন এটা আয়নের মতো আচরণ করবে, মানে একটা একক আয়নের মতো, মানে সিঙ্গেল ইউনিট আয়ন, বা টিম, আমরা বলতে পারি টিমের মতো কাজ করবে একটা। ঠিক আছে? এই ধরনের পরমাণু গুচ্ছকে আমরা যৌগমূলক বলি। ভাই টিমের মতো কাজ করবে মানে তো বুঝি না এই জিনিসটা। মানে ধরো তুমি এরকম করলা, এখানে ধরো তুমি জিঙ্ককে নিছো, এখানে ধরো তুমি সালফিউরিক অ্যাসিডকে নিছো। যদি এদের মধ্যে রিয়াকশন যদি করাও, তাহলে দেখবা এখানে জিঙ্ক সালফেট তৈরি হয়, এখানে হাইড্রোজেন গ্যাসটা পৃথক হয়ে যায়। দেখো এখানে সালফেট ছিল, এখানে সালফেটটাই আছে, মানে সালফেট সালফেট আকারে আছে। এমন না যে সালফার অক্সিজেন পৃথক হয়ে পড়ে নাই। সালফার অক্সিজেন কি হয় নাই? পৃথক হয়ে পড়ে নাই। সালফেট আগে যেমন ছিল সালফেট পরেও তাই আছে, মানে এটা সিঙ্গেল সিঙ্গেল ইউনিটের মতো আছে। বুঝছো? সালফেটের মধ্যে এমন হয় না যে ধরো তোমার সালফার অক্সিজেনগুলো পৃথক হয়ে গেছে, ব্যাপারটা তেমন হয়নি। মানে এটা সিঙ্গেল ইউনিট আয়নের মতো আচরণ করবে। ওকে? তাহলে এরকম যেমন এটা ক্যাটায়ন হইতে পারে, যেমন আরেকটা যদি দেখাই তোমাকে, ধরো অ্যামোনিয়াম আয়ন, ধরো এমন হইতে পারে অ্যামোনিয়াম আয়ন। তাহলে দেখো নাইট্রোজেন, হাইড্রোজেন, এটা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন। তাহলে এখানে দেখো একাধিক পরমাণু আছে এবং এরা ভিন্ন মৌলের আছে। হ্যাঁ, যেমন এরা কি আছে এখানে, এখানে ভিন্ন মৌল, একটা নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, এবং এটা ক্যাটায়ন, অ্যানায়নও হইতে পারে, ক্যাটায়নও হইতে পারে। এগুলোকে আমরা যৌগমূলক বলবো। আরেকটা জিনিস মনে রাখবে এখানে, সহজ টেকনিক, সেটা হচ্ছে যৌগমূলকের ক্ষেত্রে তাদের যে চার্জটা থাকে সেটাই তার যোজনী নির্দেশ করে। তাহলে যৌগমূলকের যে চার্জ থাকে সেটাই তার কি হয়? যোজনী নির্দেশ করে। চার্জের যে সংখ্যাটা, কেমন? চার্জের যে সংখ্যাটা, যোজনী কিন্তু কখনো নেগেটিভ হয় না। যোজনী সবসময় একটা পজিটিভ রাশি, যোজনী কখনোই নেগেটিভ হবে না। দেখো এখানে প্লাস মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে? প্লাস মাইনাস দ্বারা আসলে অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে ইলেকট্রন বেশি আছে নাকি কম আছে। যোজনী দ্বারা কি বোঝায়? হাত কয়টা আছে, কয়জনের সাথে যুক্ত হবে, এটা দ্বারা যোজনী। তো যুক্ত হওয়াটা তো কখনো নেগেটিভ হইতে পারে না, তাই না? তাহলে এই জিনিসটা এখানে মনে রাখবা যে যৌগমূলকের যোজনী, যৌগমূলকের যোজনী ইকুয়াল টু মডুলাস অফ চার্জ। ভাই মডুলাস কেন দিছেন? কারণ আমরা জানি মডুলাস দিলে কি হয় বলো তো? তোমরা দেখছো না, মডুলাস অফ -2, এটা মানে 2 হয়ে যায়। মডুলাস অফ 2, এটা মানে 2 হয়ে যায়। তাহলে মডুলাসের ভিতর দিলে সবসময় এটা পজিটিভে আসবে। কেমন? এটার জন্য বুঝাইছি যৌগমূলকের যোজনী তার চার্জের সমান, বাট ওই যে সবসময় প্লাস হবে। যেমন এখানে এটার যোজনী কত হবে? এটার যোজনী হচ্ছে 1 হবে, কারণ এখানে চার্জের মান হচ্ছে +1, তাই যোজনী হবে 1। এখানে যোজনী কত হবে? এটাকে -2 হবে যোজনী? না, যোজনী কিন্তু 2 হবে। যোজনী 2 হবে, যদিও চার্জের মান -2, আর যোজনী কিন্তু 2 হবে এখানে। বুঝছো? যোজনী কত হবে? যোজনী হবে তোমার কাছে 2। ঠিক আছে, চলো নেক্সটে চলো দিই। কিছু এখানে দেখানো আছে, যেমন এগুলো ইম্পর্টেন্ট। সো এগুলো আমি যদি তোমাকে একটু করে দেখাই দিই কি কি পড়তে হবে না পড়তে হবে তোমার এখানে। দেখো অ্যামোনিয়াম আয়ন, এটা হচ্ছে NH4+। দেখো এটার আধান হচ্ছে +1, তাই যোজনী হবে কিন্তু 1। এরপর আছে ফসফোনিয়াম, এটা হচ্ছে PH4+। তাহলে দুইটাই মাত্র আমাদের যে SSC সিলেবাস, এখানে যে যৌগমূলকগুলো আছে এর মধ্যে দুইটাই ধনাত্মক যৌগমূলকের কথা বলা আছে, বাকিগুলো হচ্ছে ঋণাত্মক যৌগমূলক। আচ্ছা, যেমন এখানেও আধান কত? +1, এবং এখানেও যোজনী হচ্ছে +1। তো যোজনী যদি কখনো 1 হয়ে থাকে তাহলে এগুলোকে বলা হয় একযোজী যৌগমূলক। যোজনী 1 হইলে এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে আমরা বলবো একযোজী। এগুলোকে বলা হবে একযোজী যৌগমূলক, যোজনী 1 হইলে। যেমন এরা হচ্ছে একযোজী। আচ্ছা,
কার্বনেট CO3 2 হাইড্রোজেন কার্বনেট বা বাইকার্বনেট বলে এটাকে, হ্যাঁ বাইকার্বনেট আয়ন খুবই গুরুত্বপূর্ণ। সালফেট, তারপর আছে একটা হাইড্রোজেন বাইসালফেট বা হাইড্রোজেন সালফেট বা বাইসালফেট বলবো এটাকে আমরা। হ্যাঁ, যেমন এখানে দেখো, এখানে চার্জ কিন্তু -2 ছিল, বাট যোজনী কিন্তু হবে 2। চার্জ ছিল -1, বাট যোজনী কিন্তু 1 হয়েছে। চার্জ -2, বাট যোজনী হচ্ছে 2। চার্জ -1, বাট যোজনী কিন্তু 1। চার্জ -2, যোজনী হচ্ছে 2। চার্জ -1, যোজনী হচ্ছে 1। আচ্ছা, যাদের যোজনী 2 থাকবে এগুলোকে আমরা বলি দ্বিযোজী, এগুলোকে আমরা বলি দ্বিযোজী যৌগমূলক। এগুলোকে বলা হয় দ্বিযোজী যৌগমূলক। আর যাদের তোমার ধরো এখানে যেমন 3 আছে, দেখো -3 ছিল, হ্যাঁ ফসফেটটা খুবই ভালো করে পড়বা, ফসফেটটা কিন্তু পরীক্ষায় লাগে। ফসফেট, হ্যাঁ যেমন এটা নাইট্রেট, এটা নাইট্রাইট, সালফেট, সালফাইট, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে হাইড্রক্সাইড, হ্যাঁ এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে এটাকে তাহলে আমরা যদি 3 থাকে তাহলে সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় ত্রিযোজী যৌগমূলক বলা হয় থাকে। একটু মনে রাখবে এগুলো। তাহলে 1 থাকলে 1 যোজী, 2 থাকলে 2 যোজী, 3 থাকলে ত্রিযোজী। আচ্ছা, নিচের কোন যৌগটির নিচের কোন মৌলটির কি বলছে এখানে, নিচের কোন মৌলটির যোজনী ইলেকট্রন এবং যোজনী একই? এটা তো অবশ্যই ক্যালসিয়াম হবে। কেন? ক্যালসিয়াম, এটার যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো তাহলে দেখবা এটা এখানে তুমি পুরোটা যদি করো, আচ্ছা 1s2 2s2 2p6, তারপরে ধরো 3s2 3p6, এরপর ধরো 4s2। তাহলে এখানে আমাদের যোজ্যতা স্তর কোনটা? যোজ্যতা স্তর হচ্ছে এইটা। তাহলে এইটার আমরা জানি ক্যালসিয়াম, এটা যোজনী হচ্ছে 2 হয়ে থাকে, কারণ সে 2টি ইলেকট্রন ত্যাগ করে, যোজনী হচ্ছে 2 হয়ে থাকে। আবার এইটার তোমার যোজ্যতা ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন, এটাও দেখো ভ্যালেন্স শেলে 2টা মাত্র ইলেকট্রন আছে, তাহলে ভ্যালেন্স ইলেকট্রন 2 হয়ে থাকে। তাহলে এখানে আনসার হবে এই ক্যালসিয়ামটা। ক্যালসিয়াম হচ্ছে তোমার আনসার। তারপর এখানে যে এ যৌগটা আছে, এই এ যৌগটা কি সালফার আর অক্সিজেন যুক্ত করছো, তাহলে এ যৌগটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। তাহলে এখানে সালফারের সুপ্ত যোজনী কত? তো সালফার এটা আসলে S2O4 আকারে আছে। তো সালফারের সর্বোচ্চ হচ্ছে 6 হয়, এখানে আছে 4, তাহলে সুপ্ত যোজনী হবে 2। সুপ্ত যোজনী কত হবে? সুপ্ত যোজনী হবে 2। অলরেডি পড়ে ফেলছি আমরা। আচ্ছা, কোন যৌগমূলকের যোজনী 1 হবে, যার চার্জ ধরো 1 টাইপের? যেমন আমরা দেখছি নাইট্রেট, এটা NO3-, সালফেট SO4-, কার্বনেট CO3-, ফসফেট PO4-3-। তাহলে দেখো এখানে একমাত্র চার্জের মান ওই যে মডুলাস করলে 1 আসবে এটাতে, তাহলে যোজনী হবে 1। তো জ্যাননের যোজ্যতা স্তরে, জ্যানন হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস, জ্যানন হচ্ছে কি একটা নোবেল গ্যাস, আর নোবেল গ্যাসের হিলিয়াম বাদে যতগুলো নোবেল গ্যাস আছে সবার আসলে যোজ্যতা স্তরে শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কত হয়ে থাকে? 8 হয়ে থাকে সকল তোমার নোবেল গ্যাসের। তারপর কার্বন মনোঅক্সাইডে, আচ্ছা কার্বন মনোঅক্সাইডে, এটা কার্বন মনোঅক্সাইড, এটার সক্রিয় যোজনী কত? এটা কিভাবে থাকে? সক্রিয় যোজনী হচ্ছে যৌগের যে যোজনী, কার্বনের এখানে যোজনী হচ্ছে 2, তাহলে সক্রিয় যোজনী কত হবে? সক্রিয় যোজনী হবে তোমার কাছে এখানে 2। সক্রিয় যোজনী হবে তোমার কাছে এখানে 2, ঠিক আছে। তারপর বলছে কিউপ্রাস ক্লোরাইড যৌগে, দেখো যদি কোন একটা এরকম হয় যে ধরো তোমার, আমি যদি দেখাই, ধরো একটা মৌল, কোন একটা মৌল X নিলাম, তার ধরো একটা যোজনী হচ্ছে 2, একটা যোজনী হচ্ছে 3। যেমন এটা উদাহরণ নিতে পারে ধরো FeCl2, তারপরে ধরো তোমার এটা হইতে পারে ধরো FeCl3। তো এরকম যদি একাধিক যোজনী থাকে, তো কম যোজনী যেখানে থাকবে এটাকে আমরা বলি আস, বেশি যোজনী থাকলে সেটাকে বলা হয় ইক। এখানে বলছে কিউপ্রাস আস। তো কপারে তো আমরা জানি 2টা যোজনী হয়, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2। তাহলে 1 এর জন্য হচ্ছে আস, 2 এর জন্য হচ্ছে ইক। তাহলে কিউপ্রাস, তাহলে কিউপ্রাস দেখো তুমি এখানে, তাহলে সক্রিয় যোজনী কত হবে? কিউপ্রাসের এখানে সক্রিয় যোজনী কিন্তু 1 হয়ে থাকে, কিউপ্রাস যেহেতু বলছে। তারপর কোনটি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে? আয়রন 2,3। যেমন আমরা সবাই জানি ক্যালসিয়াম হচ্ছে 2 দেখায়, অ্যালুমিনিয়াম হচ্ছে 3 দেখায়, জিঙ্ক হচ্ছে 2 দেখাবে, বাট আয়রন হচ্ছে 2,3, যে কোনো একটা দেখাতে পারে, ঠিক আছে। তারপর কোনটা দ্বিযোজী যৌগমূলক, যেখানে তোমার আধান হচ্ছে যে 2 হবে, না 2- দ্বিযোজী? ফসফেট মূলকের যোজনী কত? ফসফেট PO4-3-। তাহলে এটার যোজনী তো শুধু 3 হবে, এখানে মাইনাস হবে না, কেয়ারফুল থাকবে এটা, কেমন। তারপর নিচের কোনটা যৌগমূলক? নিচের কোনটা যৌগমূলক? আমরা সবাই জানি এখানে দেখো, এই যে আমাদের যে NO2- আছে, NO2-, এই যে নাইট্রাইট, হ্যাঁ এটা কিন্তু আমার কাছে যৌগমূলক হবে। আচ্ছা, এই যৌগে আয়রনের সুপ্ত যোজনী কত? সর্বোচ্চ হচ্ছে 6, এখানে সর্বোচ্চ হচ্ছে 3 হয়, আর এখানে দেখো 3ই আছে, তাহলে সুপ্ত যোজনী হচ্ছে 0। তাহলে এখানে কোনো কিছু সুপ্ত নাই, সুপ্ত যোজনী কত? এখানে সুপ্ত যোজনী হচ্ছে এখানে 0 হবে, ঠিক আছে। চলো আমরা নেক্সটে চলে যাই, আসো।
নেক্সটে বলতেছে আমাকে এই উদ্দীপকের আর মৌলটি একাধিক যোজনী প্রদর্শনে সক্ষম, এটা উল্লেখ করো। দেখো আচ্ছা আর মৌলটা কোনটা, এখানে যে আর মৌলটা আছে এটা কোনটা, এখানে আর মৌল দেখো এটা হচ্ছে CS2 গঠন করছে, তাহলে আর অবশ্যই সালফার হবে, আর অবশ্যই সালফার হবে। তাহলে তোমার অ্যাট ফার্স্ট আগে মৌল শনাক্তকরণ করতে হবে। তুমি লিখবে উদ্দীপকের প্রথম বিক্রিয়া হতে পাই, প্রথম বিক্রিয়াটা লিখবা, এরপরে লিখবা যে তাহলে আর মৌলটি হচ্ছে সালফার। এবার বলছে সালফার একাধিক যোজনী প্রদর্শন করে সক্ষম, এটা বিশ্লেষণ করো। কিভাবে বিশ্লেষণ করবা? অ্যাট ফার্স্ট তুমি আগে মৌল শনাক্তকরণ করবা, মৌল শনাক্তকরণ করার পরে তুমি এখানে সালফারের ইলেকট্রন বিন্যাসটা লিখবা, ইলেকট্রন বিন্যাস লিখবা, তারপর আবার বক্স আকারে লিখবা, হ্যাঁ ইলেকট্রন বিন্যাসটাকে লিখার পরে বলবা বাইরে থেকে শক্তি প্রদান করা হলে বা উত্তেজিত করা হলে সালফারের তুমি হচ্ছে এখানে, মানে বেসিক্যালি আমি তোমাকে বলি কি করবা জানো, এই যে তোমার আমি এখান থেকে টেনে আনি আসো কেমন, এই যে এখান থেকে দেখো ফার্স্টে তাকে সালফার শনাক্তকরণ করবা, হ্যাঁ করার পরে এই যে এখানে যা যা লিখছি না আমি, এখানে যা যা লিখছে এই পৃষ্ঠায়, যা যা লেখা আছে এই পৃষ্ঠায় তুমি এটারে কপি পেস্ট করবা এখানে। যেমন কিরকম কপি পেস্ট করবা আমি বলি, একটা কাজ করি দাঁড়াও, এই পেজটাকেই কপি করে আমি একটু যেটা যেটা নিতে হবে আমি তোমার দেখাই আসো। আচ্ছা মানে হুবহু এই জিনিসটাকে তুমি লিখে ফেলবা, মেন কথা হচ্ছে এটা। আচ্ছা এটা ডিলিট করে দিতে, এটা লাগতেছে না, আগের বৃষ্টি আছে। ওকে একটা কাজ করি না, আমি কপি করে এটাকে চলো ছোট করে এখানে দেখাই দিই আর কি। হ্যাঁ এখানে তার এত বড় জায়গা নাই, ছোট করে চলো দেখাই দিই। হুবহু তুমি এই জিনিসটাকে কপি করে ওই যে সৃজনশীলটা আছে না এখানে লিখে দিবা, পারবা? অবশ্যই পারবা, মানে এগুলো পারার মতো। আমি তোমাকে সবই এই জন্যই সময় নিয়ে খুব ঠান্ডা মাথায় তোমাকে আস্তে ধীরে আগাইছি, আমি কিন্তু কোনো তাড়াহুড়া করি নাই তোমার এখানে। হ্যাঁ তুমিও তাড়াহুড়া করবা না, ছোট করে ফেলো। ওকে তো এখানে মোটামুটি আমি সবগুলো লিখে দিছি। তো এই হচ্ছে তোমার সলিউশন, হ্যাঁ এই হচ্ছে তোমার সলিউশন। সালফার আগে আইডেন্টিফাই করবা, পরে এগুলো লিখবা তুমি এখানে। চলো আমরা তাহলে নেক্সটে চলে যাই। এই যে দেখো যোজনী 2, 4, 6 যে কোনো কিছুই দেখাইতে পারে। তারপর ফ্লোরিনের যোজনী ও যোজ্যতা ইলেকট্রন এক জিনিস নয়, এটা এক্সপ্লেন করো। এটা তুমি নিজেই পারবা, হ্যাঁ যেমন ফ্লোরিনের যোজনী কত, ফ্লোরিনের যোজনী তুমি কিভাবে লিখবা, আগে তুমি ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করবা, হ্যাঁ তুমি আগে ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করবা, ধরো লিখলা তুমি এখানে 1s2 2s2, তারপরে তুমি লিখবা 2p5। বাট এইভাবে লিখলে না মন ভরে না, একটু বক্স আকারে লিখলে সুবিধা। তাহলে বা 9 ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসটাকে তুমি বক্স আকারে দেখাবা। ধর এটা 1, ওই দ্বারা বেশি মোটা হয়ে গেছে, ধর এটা তুমি 1s2 দেখাইছো, তারপর ধর এটা তোমার কাছে 2s2, তো তুমি 2pটারে এখান থেকে টেনে ধরে আনো। তুমি তো আঁকবা, আমি টেনে ধরে আনি, হ্যাঁ 2pটা হচ্ছে এটা। ওকে তো এখানে দেখো এখানে কত, এখানে 1s2 দুইটা, 2s2 এখানে দুইটা, এখানে আছে এখানে তোরে 5, 6, 7, 8 এবং 9। ঠিক আছে এভাবে দেখাইলাম। তাহলে এখানে বলো তো এখানে তোমার তাহলে আমাদের যোজ্যতা ইলেকট্রন কয়টা হবে, এটা তাহলে যোজ্যতা স্তর। তাহলে যোজ্যতা স্তর কোনটা, আমাকে যদি বলে যোজ্যতা স্তরকে ডট দিয়ে দেখাও, তাহলে এটা হচ্ছে তোমার পুরোটা যোজ্যতা স্তর, রাইট? তাহলে এটা কি, এটা হচ্ছে তার যোজ্যতা স্তর। তো যোজ্যতা স্তর যদি এটা হয়, যোজ্যতা স্তরে যত ইলেকট্রন থাকে তা হচ্ছে তার যোজন ইলেকট্রন। তাহলে ফ্লোরিন এইটার ভ্যালেন্স ইলেকট্রন বা যোজন ইলেকট্রন কয়টা, 7টা। কিন্তু এখানে যোজ্যতা কত, দেখো এখানে একটা মাত্র সিঙ্গেল ইলেকট্রন আছে, তাহলে যোজ্যতা কিন্তু 1, যোজ্যতা হচ্ছে 1, ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 7। তাহলে আশা করি তুমি বুঝতে পারছো যেগুলো সেম না কিন্তু এটা। হ্যাঁ চলো নেক্সটে চলে যাই, এটা পারবা, এটা তোমার বাড়ি কাজ। তারপর তোরা নেক্সটে চলে যাই আসো। নেক্সটে বলছে কোন মৌলটির যোজনী শূন্য, যে মৌলটা কারোর সাথে যুক্ত হয় না তার যোজনী শূন্য, নিষ্ক্রিয় গ্যাস, তাহলে এখানে ক্রিপ্টন। তারপর কই গেল, ওকে নিচের কোন যৌগে সালফারের সুপ্ত যোজনী 2, দেখো কোন যৌগে সালফারের সুপ্ত যোজনী 2 হবে। দেখো তুমি খেয়াল করে দেখো এখানে যে ঘটনাটা ঘটবে সেটা হইলো সালফারের সুপ্ত যোজনী 2, সুপ্ত যোজনী ইকুয়ালটা আমরা জানি সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী। তাহলে এই ক্ষেত্রে দেখো সক্রিয় যোজনী তাহলে কত হবে, সক্রিয় যোজনী তাহলে 4 হবে। তাহলে দেখো কোন যৌগে সালফারের সক্রিয় যোজনী 4, SF4, SF4 এই যে যৌগটা আছে এখানে সালফারের সক্রিয় যোজনী হচ্ছে 4 হবে। তারপর এখানে H2SO3 এই যৌগে সালফারের সুপ্ত যোজনী কত। অ্যাকচুয়ালি এটা যদি পারতে যাও তাহলে তোমার সব থেকে ভালো হয় তুমি যদি স্ট্রাকচার রাখতে পারতে এই যৌগের, এই যৌগের স্ট্রাকচার অ্যাকচুয়ালি এরকম হয়ে থাকে। হ্যাঁ অ্যাকচুয়ালি স্ট্রাকচার হয়ে থাকে এরকম, ঠিক আছে, মানে যদি আমি গাঠনিক সংকেত দেখি গাঠনিক সংকেত এরকম হয়ে থাকে। বাট
তোমাদের তো এটা তুমি ইন্টারে পড়াবো আমরা মোলের পর্যায়ে যখন পড়াবো যে কোনো একটা যৌগর স্ট্রাকচার কীভাবে আঁকতে হয়, লুইস ডট স্ট্রাকচার একটা টপিক আছে ওইখানে পড়াবো। বাট এখন দরকার নেই, আমরা জাস্ট জেনে রাখো এটা স্ট্রাকচার এরকম, বাট এটা স্ট্রাকচার আঁকা ছাড়াও আসলে সলভ করা যাবে। কীভাবে সলভ করা যাবে দেখো তো, তুমি একটা কাজ করো, সেটা হচ্ছে এখানে তুমি সালফারের জারণ মান বের করতে পারবা। ধরো এক্স ধরে নাও, তাহলে হাইড্রোজেন হচ্ছে +1 করে, তাহলে +1 গুণন 2, তাহলে প্লাস এখানে এক্স হবে, আর এখানে 3 গুণন -2, তাহলে পুরোটা হচ্ছে 0 হবে। তাহলে এখানে দেখো তো এক্স ইকুয়াল টু কত আসবে, এখানে হবে 6, এখানে হবে 2, তাহলে এক্স ইকুয়াল টু আসবে +4। এটা যে জারণ মান তাই তার ধরো সক্রিয় যোজনী, এই যৌগের মধ্যে এই সালফারের যোজনী, তাহলে এই যৌগে সালফারের সক্রিয় যোজনী কত, সক্রিয় যোজনী হচ্ছে 4। আর দেখো তুমি অ্যাকচুয়ালি স্ট্রাকচার দেখো বুঝতেছো, এখানে দেখো 2টা বন্ধন, এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন, তাহলে মোট 4টা বন্ধন হচ্ছে। তাহলে এখানে সক্রিয় যোজনী হচ্ছে 4, তো সুপ্ত যোজনী কত, সালফারের সুপ্ত যোজনী হচ্ছে মোট সর্বোচ্চ থেকে তুমি সক্রিয়টা বাদ দাও, তাহলে 2 থাকে। তাহলে যদি এরকম কখনো জটিল যৌগ দেখো, জটিল যৌগ দেখলে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে তুমি এখানে তখন ওই যে অ্যাক্টিভ যোজনীটা তুমি বের করে ফেলবা, কিভাবে, জারণ মান দিয়ে বের করে ফেলতে পারবা। তাহলে এখানে সুপ্ত যোজনী কত আসবে, 2 চলে আসবে। ঠিক আছে, তারপর চলো নেক্সটে চলে যাই। আসো আমরা নেক্সটে, আমাকে বলতেছে এখানে আমাদের কোশ্চেনে কি বলা হয়েছে, দেখো কোশ্চেনে বলা হয়েছে এ মৌলটি ডি মৌলের সাথে বন্ধন গঠনে একাধিক যোজনী প্রদর্শন করে। এ মৌল কোনটা, এ মৌল এটা দেখো চতুর্থ পর্যায়ে আছে। আচ্ছা 8 নাম্বার 4 নাকি 8 দিছে জিনিসটা, চতুর্থ পর্যায়ে এবং 8, আচ্ছা চতুর্থ পর্যায়ে গ্রুপ 8-এ আছে। একটা জিনিস তুমি লক্ষ্য করো, এই দুইটা বাংলায় দিছে আবার এই দুইটা ইংলিশে দিছে, তাহলে এটা আবার কেউ 4 মনে করিও না। কথাটা কি বুঝতে পারছো, কনফিউশনটা কোথায়, ভালো করে শোনো কথাটা। এই দুইটা কিন্তু বাংলায়, এখানে চতুর্থ আর দ্বিতীয় এগুলো দিছে বাংলায়, হ্যাঁ এগুলো দিছে বাংলা, আর এইগুলো দিছে ইংলিশে। 8, 16 দেখো এগুলো দিছে কিন্তু আবার ইংলিশে, তাহলে এটা একটু কেয়ারফুল থাকতে হবে। তাহলে ইংলিশে যদি দেয় তাহলে এ মৌলটা কোনটা, অ্যাকচুয়ালি চতুর্থ পর্যায়ে 4 নাম্বার পর্যায়ে 8 নাম্বার গ্রুপে কে থাকে। তোমাকে আমি ওই যে পর্যায় সারণী পড়াইছিলাম মনে আছে, তখন পর্যায় সারণীতে একটা ট্রিক শিখাইছিলাম, 26 হইলে 2 আর 6 যোগ করে গ্রুপ পাবা 8। তাহলে এখানে ওই আমার বাউন্স ব্যাক করছে, আমার ইউটিউব চ্যানেলে ফ্রিতে অ্যাভেলেবল আছে, আমি দেখাই দিব ওই ভিডিওতে কোথায় আছে না আছে। তাহলে এখানে অ্যাকচুয়ালি এই মৌলটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার আয়রন। মৌলটা কি এখানে অ্যাকচুয়ালি, মৌলটা হচ্ছে তোমার কাছে এখানে আয়রন, কেমন, মৌলটা হচ্ছে তোমার কাছে এখানে আয়রন। তো বলতেছে এই মৌলটা ডি এর সাথে বন্ধন গঠনে, ডি কি জিনিস, ডি হচ্ছে তোমার কাছে আমরা দেখতেছি এখানে ডি হচ্ছে দ্বিতীয় পর্যায়ে এবং 16 নাম্বার, তাহলে ডি হচ্ছে অক্সিজেন। তাহলে ডি কি জিনিস, ডি হচ্ছে অক্সিজেন। এটার সাথে বন্ধন গঠনে একাধিক যোজনী প্রদর্শন করে বিশ্লেষণ করো। হ্যাঁ অবশ্যই একাধিক যোজনী প্রদর্শন করবে। আমরা যদি লক্ষ্য করার চেষ্টা করি দেখি, একটা হচ্ছে তোমার আমরা দেখছিলাম Fe2O3 এই যৌগটা গঠন করে, FeO এই যৌগটা তো সে এখানে গঠন করে থাকে, কেমন। তাহলে তুমি এখানে জিনিসটাকে কিভাবে লিখবা, তুমি লিখবা জিনিসটাকে এরকম যে আমরা দেখতেছি, আমরা জানি যে ফার্স্ট আগে লিখবা মৌলটা হচ্ছে আয়রন, ডি মৌলটা হচ্ছে অক্সিজেন। আগে মৌল শনাক্তকরণ করবা বিভিন্ন গ্রুপ এবং পর্যায়ে দেখে দেয়, তারপরে বলবা যে আয়রন অক্সিজেনের সাথে 2 ধরনের যৌগ গঠন করে, একটা হচ্ছে ফেরাস অক্সাইড, একটা হচ্ছে ফেরিক অক্সাইড, কেমন। এটার নাম কি, এটার নাম হচ্ছে ফেরাস অক্সাইড, আর এটার নাম হচ্ছে ফেরিক অক্সাইড, কেমন। এটার নাম হচ্ছে ফেরাস অক্সাইড, এটার নাম হচ্ছে ফেরাস অক্সাইড, আর এটা যদি নাম দেখো এটার নাম হচ্ছে ফেরিক অক্সাইড, এটার নাম হচ্ছে ফেরিক অক্সাইড। তো এখানের মধ্যে কি হয়েছে অ্যাকচুয়ালি, এখানের মধ্যে যে ঘটনাটা হয়, ধরো ফেরাস অক্সাইডে কি ঘটনা করে, ফেরাস অক্সাইডে আমরা দেখবো যে এখানে আয়রনের জারণ মান কিন্তু তুমি যদি লক্ষ্য করে দেখো, এখানে দেখবে আয়রনের জারণ মান হচ্ছে +2 আসবে, আর এখানে দেখবো তুমি আয়রনের জারণ মান +3 আসবে, কেমন, কত আসবে, এখানে +3 আসবে। তো এখানে তুমি জিনিসটাকে জারণ মান বের করার পরে বলবে এটা যোজনী তাহলে 2, এটা যোজনী তাহলে 3 হবে এখানে। এটা তুমি একটু করে গুছায়ে তুমি উল্লেখ করে দিবা, ওকে। আশা করি তুমি জিনিসটা পারবা। তাহলে দেখো একাধিক যোজনী দেখাচ্ছে, একবার 3 দেখাচ্ছে এখানে, একবার দেখো এখানে 2 দেখাচ্ছে এখানে। চলো নেক্সটে চলে যাই। নেক্সটে বলতেছে আমাদের যৌগের রাসায়নিক সংকেত। এখন দেখো রাসায়নিক সংকেতকে তুমি কিভাবে লিখবা, রাসায়নিক সংকেত লেখায় খুবই সহজ আসলে অ্যাকচুয়ালি। আর রাসায়নিক সংকেতের কাজ কি, কোনো একটা জিনিসের রাসায়নিক সংকেত জানলে তুমি আসলে ওইখানে কয়টা পরমাণু আছে, কোন ধরনের মৌল আছে, কি কি মৌল আছে, এটার আণবিক ভর কত, মোলার ভর কত হবে, সব তুমি আসলে বের করতে পারবা। বাট প্যারানার দরকার নেই, আমি তোমাকে দেখে আসো। প্রথমে আমরা একটা জিনিস একটু আগে জেনে রাখি, সেটা হচ্ছে সংকেত আসলে 2 ধরনের হয়। সংকেত এটা কয় ধরনের হয় বলো তো, সংকেত অ্যাকচুয়ালি 2 ধরনের হয়। একটাকে আমরা বলি আণবিক সংকেত, একটাকে আমরা বলি গাঠনিক সংকেত। মনে রাখবা, একটাকে আমরা বলি আণবিক সংকেত, আণবিক সংকেত, একটাকে আমরা বলি গাঠনিক সংকেত। ভাই দুটার মধ্যে ডিফারেন্স কই আছে একটু দেখান তো ডিফারেন্সগুলো। তাহলে দেখো 2 ধরনের সংকেত আমরা দেখতে পারবো, কেমন। একটা হচ্ছে আমাদের আছে আণবিক সংকেত,
একটা আছে গাঠনিক সংকেত। দেখো দুই ধরনের সংকেত আমাদের কাছে আছে। আণবিক সংকেত কোনগুলা? ধরো তুমি এখানে লিখলা CH4। আর গাঠনিক সংকেত কোনটা? তুমি যদি এখানে এটাকে বন্ড আকারে দেখাইতা, ধরো 4টা হাইড্রোজেনটাকে তুমি এখানে ধরো বন্ড আকারে দেখাইছো, তাহলে এটা হচ্ছে কি হবে? এটা হচ্ছে তোমার কাছে এখানে আমাদের গাঠনিক সংকেত হবে। ধরো তুমি লিখলে এখানে N2, কোনো বন্ড আকারে দেখাও নেই, তাহলে এটা হবে আণবিক সংকেত, অণু আকারে দেখাইছো। বাট এরকম যদি লিখতা নাইট্রোজেন, ট্রিপল বন্ড নাইট্রোজেন, তাহলে এটা হইতো আণবিক সংকেত। ধরো তুমি লিখছো এখানে O2, বাট তুমি যদি এটাকে বন্ড আকারে দেখাইতা, তাহলে এটা হইতো আমার গাঠনিক সংকেত। ঠিক আছে? সো এইটাই হচ্ছে আণবিক সংকেত এবং গাঠনিক সংকেতের মধ্যে মূল পার্থক্য। আচ্ছা, এইবার আমরা তোমার চলো দেখার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি কিভাবে আমরা সংকেতগুলোকে প্রকাশ করব। ধরো এমন যদি হয় যে ধরা যাক আমার কাছে তোমার যদি কিরকম থাকে, যদি ধরো ধাতু থাকে বা নিষ্ক্রিয় গ্যাস যদি হয়, তাহলে এদেরকে আমরা এক পরমাণু আকারে দেখাই। তাহলে প্রথম এক ধরনের সংকেত কিরকম হইতে পারে? ধরো আমার কাছে যদি ধাতু থাকে, যেমন ধাতুর সংকেত আমরা কিভাবে লিখি? আয়রন ধাতু, সোডিয়াম ধাতু, ধাতব খণ্ডে থাকে জিঙ্ক ধাতু, এদেরকে আমরা এইভাবে করে লিখে দিই। আবার ধরো নোবেল গ্যাস থাকলে এদেরকে আমরা ধরো শুধুমাত্র এই সিঙ্গেল আকারে দেখাই, ধরো নিয়ন, আর্গন, এভাবে করে দেখাই। বাট যদি কি হয়, ধাতুও না নোবেল গ্যাসও না, ধরো বিভিন্ন অধাতু, এগুলোকে আমরা কিভাবে দেখাই? ধরো O2, N2, ওজোন, এটা হচ্ছে O3 হচ্ছে ওজনের সংকেত। ঠিক আছে? তারপর ধরো তোমার হচ্ছে ফসফরাসকে আমরা P4 আকারে দেখাই, সালফারকে আমরা S8 আকারে দেখাই, ব্রোমিনকে আমরা Br2 আকারে দেখাই। এইভাবে করে জিনিসটাকে আমরা প্রকাশ করে থাকি। ওকে, আচ্ছা, তো আমরা দেখলাম তাহলে ধাতুকে কিভাবে প্রকাশ করে, নর্মালি ভাবে প্রকাশ করে, জাস্ট তার সংকেত দিয়ে প্রকাশ করে দেয়। নোবেল গ্যাসের মতো অনেকটা। আর অধাতুগুলাকে আমরা সেখানে আসলে কয়টা পরমাণু আছে ওইটাকে মিলাই আমরা জিনিসটাকে লিখে থাকি। আচ্ছা, এইবার আসো আমরা যদি দেখতে চাই যে ক্রিস ক্রস আকারে কিভাবে লেখে। ধরো আমাকে বললো অ্যালুমিনিয়াম আর অক্সিজেন মিলে তুমি যৌগ বানাও, তো তুমি দেখবা অ্যালুমিনিয়ামের সংকেত যোজনী হচ্ছে 2, অ্যালুমিনিয়াম আর অক্সিজেন নিয়ে ধরা যাক তোমাকে একটা যৌগের সংকেত লিখতে বলছে, তখন তুমি কি করবা? অ্যালুমিনিয়ামের যোজনী 3 সেটাকে অক্সিজেনের এখানে বসাবা, অক্সিজেনের যোজনী 2 সেটাকে তুমি এখানে বসাবা, শেষ হয়ে গেল। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত ক্রিস ক্রস আকারে। তারপর ধরো তোমাকে বলা হইলো ক্যালসিয়াম আর ক্লোরিন, এটা মিলে তুমি কি করো? এটা মিলে তুমি হচ্ছে একটা যৌগের সংকেত বানাও। তাহলে ক্লোরিনের যোজনী হচ্ছে 1, যদি কখনো 1 হয় সেটাকে আসলে লেখার দরকার পড়ে না। ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2, তাহলে এখানে 2 দিয়ে দিবা। যদি কখনো 1 হয় যোজনী, তাহলে সেটাকে আসলে লেখার দরকার নাই। ঠিক আছে? তো এইভাবে করে তুমি সংকেত লিখতে পারবা। তারপর ধরো সেমভাবে তুমি যদি লিখতে চাও আয়রন এবং ক্লোরিন মিলে কোনো সংকেত লিখতে চাও, সেটাকে লিখবা FeCl3, ক্লোরিনের যোজনী 1, সেটাকে আসলে এখানে লেখার দরকার নাই। কেমন? আচ্ছা, তো এইটা আমরা সবাই এখানে বুঝলাম। এবার যদি এমন হয় যে ধরো তোমার কাছে যদি কথার কথা ধরো তোমাকে বললো যে যৌগমূলক আছে তোমার কাছে, বাট মাল্টিপল যৌগমূলক আছে। মাল্টিপল যৌগমূলক বলতে কি বোঝাচ্ছি ভাই? ধরা যাক আমি বললাম এখানে আমার কাছে ধরা যাক ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত লিখতে বলছে, তাহলে ম্যাগনেসিয়াম আর ফসফেট এটা দিয়ে আমাকে সংকেত বানাইতে বলছে। আচ্ছা, তো ফসফেটের আমার যোজনী কত? ফসফেটের যোজনী হচ্ছে 3, তাহলে 3টাকে এখানে লিখতে হবে ক্রিস ক্রস আকারে। ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2, তাহলে 2টাকে এখানে লিখতে হবে। তাহলে এটা হচ্ছে আমার ম্যাগনেসিয়াম ফসফেটের উদাহরণ। কেমন? এটা কিসের উদাহরণ? ম্যাগনেসিয়াম ফসফেটের উদাহরণ। আচ্ছা, এরপর যদি আমরা যাই ধরো যাক, বাট ধরো তুমি যদি সিঙ্গেল হয়, ধরো তুমি লিখবে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এখানে কিন্তু কোনো ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। ওইস তো যৌগমূলক, বাট যদি সিঙ্গেল আকারে থাকে, সেটা একটা যৌগমূলক থাকে, তাহলে কিন্তু ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। বাট এখানে দেখো এখানে ফসফেট কয়টা আছে? ফসফেট এখানে 2টা আছে। যদি এই 2টা কি অ্যাকচুয়ালি ম্যাগনেসিয়ামের তোমার হচ্ছে যোজনী, তাহলে ফসফেট কিন্তু এখানে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। ধরো এখানে তুমি লিখলা অ্যামোনিয়াম ক্লোরাইড, এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। বাট যেই মুহূর্তে তুমি লিখবা অ্যামোনিয়াম সালফেটের যোজনী, তুমি কি করছো? সালফেটের যোজনী এটা তুমি এখানে বসাইছো, অ্যামোনিয়ামের যোজনী 1, এটাকে তুমি আর এখানে ব্র্যাকেট দিয়ে 1 লিখো নেই, এই ক্ষেত্রে তাহলে আর ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। বুঝতে পারছো জিনিসটা? তাহলে যদি যৌগমূলক একাধিক থাকে, একের বেশি থাকে, তাহলে তাকে অবশ্যই কি করতে হবে? একটা ব্র্যাকেট দিয়ে তোমাকে এখানে উল্লেখ করতে হবে। ব্র্যাকেট দিয়ে কি করতে হবে? এখানে তোমাকে উল্লেখ করতে হবে। আচ্ছা, আরেক ধরনের তোমার হচ্ছে ধরো যাক সংকেত আমরা চলো দেখি আসো। ধরো এমন হইলো যে আমার কাছে সাধারণ গুণনীয়কের একটা ব্যাপার আছে। কিরকম? ধরো আমাকে বলা হইলো আয়রন আর সালফেট এটার সংকেত লিখো। দেখো সালফেটের যোজনীয় 2, আয়রনের যোজনীয় 2, তাহলে 2 2 এটা সাধারণ গুণনীয়ক,
কাটাকাটি যাবে। তাহলে অ্যাকচুয়ালি এখানে এই দুইগুলা লেখারই দরকার নেই, জাস্ট তুমি এখানে ফেরাস সালফেটকে লিখে দিবা। তারপর ধরো তোমার কাছে হইতে পারে যে কার্বন ডাইঅক্সাইডের মতো, কার্বনের যোজনীয় হচ্ছে ধরো 4, অক্সিজেনের যোজনী হচ্ছে 2, তো 2 আর 4কে কাটাকাটি করে আমরা কি লিখতে পারি, CO2 আমরা এখানে লিখতে পারি। তো মেইন কনসেপ্ট হচ্ছে এগুলো আসলে আমরা এখানে মোটামুটি পড়ে ফেলছি। যেমন আরেকটা যৌগ আছে আমাদের কাছে বোরন নাইট্রাইট, একটা যৌগ আছে কিরকম, একটা যৌগ এটাকে আমরা বলি বোরন নাইট্রাইট। ধরো বোরনের যোজনী হচ্ছে 3, নাইট্রোজেনের যোজনীয় 3, তাহলে এটাকে এভাবে লেখার দরকার নেই অ্যাকচুয়ালি, তুমি শুধুমাত্র বোরন নাইট্রেটকে BN এভাবে করে লিখে দিতে পারবা। বোরন নাইট্রেট লিখলাম কেন, কারণ এটা পরীক্ষা আসে। ঠিক আছে, তো মোটামুটি এইগুলো হচ্ছে আমার আইডিয়া। আর একটা সংকেত লেখার সময় ক্যাটায়নটাকে আগে লিখতে হয়, অ্যানায়নটাকে পরে লিখতে হয়। সংকেত লেখার সময় ক্যাটায়নটাকে আগে লিখতে হয়, অ্যানায়নটাকে কি করতে হয় বলতো, পরে লিখতে হয়। ঠিক আছে, আশা করি সবাই জিনিসগুলো আমরা এখানে ক্লিয়ার হয়েছি। ওকে, তো এইবার আমরা যদি আরেকটা জায়গায় যাই আসো, সেটা কিরকম, সেটা হচ্ছে তোমার কাছে ধরো আমি একটা সংকেত তোমাকে লিখতে বলি আসো লাস্ট। ধরো যাক আমি তোমাকে বললাম তুমি একটা কাজ করো, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ফসফেটের সংকেত লিখো। তুমি আগে নিজে ট্রাই করো খাতার মধ্যে, তারপর আমি করে দিচ্ছি অ্যালুমিনিয়াম ফসফেট। তখন তুমি বলবো যে ভাই এখানে অ্যালুমিনিয়াম আছে, তাহলে এর যোজনী হচ্ছে 3, আবার এখানে ফসফেট আছে, এর যোজনীয় 3, তো দুইটার যোজনী তো 3 করে করে, এটাও 3, এটাও 3, তো 3 কি দেওয়ার দরকার আছে না? তাহলে অ্যালুমিনিয়াম ফসফেটের সংকেত হবে শুধুমাত্র এটা, অ্যালুমিনিয়াম ফসফেট এটা সংকেত হবে শুধুমাত্র এটা। ঠিক আছে, আশা করি সবাই জিনিসগুলো এখানে বুঝতে পারছি, কারো এখানে কোনো সমস্যা নাই। আচ্ছা, আর আরেকটা সময় আরেকটা সংকেত অনেক সময় জিজ্ঞেস করে, একটু লিখে রাখতে পারো, এটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এটা অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করে, কারণ এটা তোমার চ্যাপ্টার 2-এ এই সংকেতটা দেওয়া আছে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, কেমন, KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এটা একটু করে জাস্ট মনে রাখবা, কারণ এটা চ্যাপ্টার 2-এ তুমি পড়ে আসছো। ওকে, তারপর চলো নেক্সটে চলে দিই, এটা তো আমরা পড়ে ফেলছি অলরেডি। ওকে, বলছে কি ম্যাগনেসিয়াম ফসফেট যৌগে কতটি ফসফেট যৌগমূলক থাকে। দেখো ম্যাগনেসিয়াম ফসফেট এই যৌগটা কিরকম বলো তো এখানে, এই ম্যাগনেসিয়াম ফসফেট আমি যদি এটা রাখতে চাই, ম্যাগনেসিয়ামের চার্জ কত, ম্যাগনেসিয়ামের যোজনী কত, ম্যাগনেসিয়াম দেখো ম্যাগনেসিয়াম ফসফেট লিখবা, তো ম্যাগনেসিয়ামকে ফার্স্টে লিখো, ফসফেটকে এখানে লিখো। ফসফেটের যোজনী হচ্ছে 3 লিখলা, ম্যাগনেসিয়ামের যোজনী 2, এটাকে এভাবে লিখলা। ম্যাগনেসিয়াম ফসফেট যৌগে কতটি ফসফেট যৌগমূলক থাকে, দেখো ফসফেট আছে দেখো 2টা, ফসফেট দেখো আছে কয়টা, 2টা। তাহলে ফসফেট কয়টা আছে, ফসফেট আছে এখানে তোমার কাছে 2টা, তাহলে 2 হচ্ছে তোমার কাছে আনসার। ঠিক আছে, 2 কি, 2 হচ্ছে তোমার কাছে এখানে আনসার। কেমন, আশা করি বুঝতে পারছো। তারপর নিচের কোনটি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সংকেত, অলরেডি বলছি KMnO4, এটা তোমার চ্যাপ্টার 2-এ তুমি পড়ে আসছো, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সংকেত। ম্যাগনেসিয়াম ফসফেটে পরমাণুর সংখ্যা কত, আচ্ছা ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত কিরকম, ম্যাগনেসিয়াম এখানে 3 হয়েছিল, ফসফেট এখানে তোমার 2 হয়েছিল, এখানে পরমাণুর সংখ্যা কত দেখো, দেখো ম্যাগনেসিয়াম আছে 3টা, তাহলে এখানে ম্যাগনেসিয়াম আছে কয়টা, 3টা। আচ্ছা এখানে ফসফরাস কয়টা আছে, ফসফরাস দেখো 2টা আছে। আচ্ছা এখানে অক্সিজেন কয়টা আছে, অক্সিজেন দেখো 4 × 2, মোট এখানে 8টা আছে। ঠিক আছে, তাহলে দেখো মোট পরমাণু সংখ্যা কত হবে, এখানে সবগুলোকে যোগ করো 13টা হবে। তাহলে মোট পরমাণু আছে কয়টা এখানে, মোট পরমাণু আছে তোমার কাছে এখানে 13টা। আচ্ছা অ্যামোনিয়াম ফসফেটের সংকেত কোনটা হবে, অ্যামোনিয়াম এটা হচ্ছে এরকম, অ্যামোনিয়াম যার যোজনী হচ্ছে 1, ফসফেট এটা হচ্ছে এরকম, ফসফেটের যোজনী হচ্ছে 3, তাহলে এটা অ্যামোনিয়ামে পরে বসবে, বাট অ্যামোনিয়ামের যোজনী 1, তাহলে এখানে আর 1 বসানোর দরকার নেই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে NH4 3PO4, এটা কোথায় আছে, দাঁড়াও এটা ভুল করছে, NH4 3 এটা আছে 1 নম্বরে, কেমন, এটা কোথায় আছে, 1 নম্বরে আছে। অ্যালুমিনিয়াম কার্বনেট, আচ্ছা অ্যালুমিনিয়াম এর যোজনী হচ্ছে 3, কার্বনেট CO3 এর যোজনী হচ্ছে 2, তাহলে এটাকে এখানে দিবা, কার্বনেট এটা তো 3 এখানে দিবা, কারণ কার্বনেট হচ্ছে একটা যৌগমূলক, যৌগমূলক যদি একাধিক হয় তাহলে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। তাহলে Al2CO3 3, তাহলে এটা কোথায় আছে, Al2CO3 3টা দেখো C নাম্বার অপশনে আছে আমাদের কাছে। ঠিক আছে, নাইট্রোজেন অণুতে কতটি পরমাণু বিদ্যমান, নাইট্রোজেন এটা N2 আকারে থাকে, এখানে তাহলে অ্যাকচুয়ালি 2টা পরমাণু তোমার কাছে এখানে বিদ্যমান থাকে। কেমন, তারপর চলো নেক্সটে চলে যাই। বোরন নাইট্রেটের সঠিক সংকেত কোনটা, বোরন নাইট্রেটের সঠিক সংকেত হচ্ছে আমার কাছে এখানে Bn। ঠিক আছে, তারপর চলো নেক্সটে চলে যাই। তুতের একটি অণুতে কয়টি পরমাণু থাকে, আচ্ছা তুতে কিরকম, তুতে হচ্ছে কপার সালফেট ডট 5H2O, এখানে কপার আছে কয়টা, কপার আছে একটা, সালফার আছে কয়টা, সালফার আছে একটা, অক্সিজেন আছে কয়টা, এখানে 4টা, এখানে 5 × 5টা, তাহলে অক্সিজেন আছে 4 + 5টা। হাইড্রোজেন আছে কয়টা, হাইড্রোজেন আছে 5 × 2 মানে 10টা হাইড্রোজেন আছে, 2 × 5 10টা। তাহলে দেখো 1 আর 1 যোগ করলে এখানে 9 আছে, 9 10 11, 11 সাথে 10 যোগ করে 21 হবে। তাহলে মোট পরমাণু সংখ্যা কত হবে এখানে, মোট পরমাণু সংখ্যা হবে এখানে 21টা। ঠিক আছে, তারপর
বলছে ওজোন অণুর সংকেত কোনটি? আমরা সবাই জানি ওজোন অণুর সংকেত কোনটা বলতো, এটা হয়ে থাকে O3। ঠিক আছে, আশা করি এতটুকু তুমি এখানে বুঝতে পারছো। তারপর ধরো নেক্সট চলে যাই। নেক্সটে আমরা আসলে আর আজকে ক্লাসটা না আগাই, আমরা এইটুকুই আমরা লেকচার 1 রাখি। তাহলে লেকচার 2তে আমরা অষ্টক এবং 2 এর নিয়ম থেকে শুরু করবো। তো সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ক্লাস করার জন্য। যাই তাহলে, আসসালামু আলাইকুম।